আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স লাইভ বুট ক্যাম্প। সো 10 দিনে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ এবং আজকে হচ্ছে এটার তৃতীয় ক্লাস। এই সিরিজে টোটাল 10টা ক্লাস হবে। আমার এখন পর্যন্ত প্ল্যান আছে 10টা ক্লাস করার জন্য। যদি আনফর্চুনেটলি আমার কোনো দেখি যে কোনো টপিক আমি যদি মিস করি বা মনে হয় যে আরও কয়েকটা টপিক আমাদের ইনক্রিজ করার প্রয়োজন, সো ডেফিনেটলি আমরা সেটা করব, কোনো সমস্যা নেই। প্রয়োজনে একটা বা দুইটা ক্লাস আমরা ইনক্রিজ করব, বাট চেষ্টা করব যত বেশি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়, কারণ ইনকমপ্লিট রাখলে আসলে এটা দিয়ে আপনি অনেক প্রবলেমে পড়বেন, রাইট? সো এটা আমি ট্রাই করবো আর কি। ওকে, আরেকটা ছোটো একটা আপডেট, মানে ক্লাস শুরু করার আগে, আজকে থেকে আমরা সেল শুরু করব। আমাদের যে 25 লাখ টাকার চ্যালেঞ্জ আছে, এটার আমি আগের ক্লাসে বলছিলাম যে আমাদের ফেসবুক পেজ আমরা তৈরি করছি এবং ওখানে সোশ্যাল প্রুফ ক্রিয়েট করা থেকে শুরু করে যেহেতু একদম ব্র্যান্ড নিউ একটা পেজ, একেবারে নতুন, সো একেবারে নতুন পেজ থেকে সেল করতে গেলে অনেক চ্যালেঞ্জ আছে, কারণ আমরা যেহেতু একটা হাই ভলিউম সেল করব, সো ওইটা করতে দেখা যাবে একজন মানুষ এসে একটা হাই টিকেট প্রোডাক্ট কিনবে, সে কনফিউশনে থাকবে। সো এই কারণে আমরা বেসিক্যালি ওটাতে সোশ্যাল প্রুফ ক্রিয়েট করতেছি। ওটা মোটামুটি হয়ে গেছে এবং ওটার পরবর্তীতে আজকে থেকে আমরা সেল স্টার্ট করবো, মানে এই ক্লাস শেষ করার পর থেকে আমরা সেল স্টার্ট করব। এখন এই যে সেল স্টার্ট করতেছি, এখানে কি প্রোডাক্ট সেল করতেছি, ওটা প্রাইস কত, কোন পেজ, কোন ওয়েবসাইট, এই ব্যাপারগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি না। এটা না দেখানোর অনেকগুলো কারণ আছে। আমরা এর আগের বার ইমিডিয়েট আগে যে বুট ক্যাম্পটা করছিলাম, ওরা অনেকেই জানে। সো ওই বুট ক্যাম্পটাতে অনেক মানুষ রেজিস্ট্রেশন করছিল, অনেক মানুষ জয়েন করছিল, রেকর্ড মিলা অনেক বেশি জয়েন করছিল, মানে এবারে যদিও বেশি তার থেকে। সো ওই সময় যেটা হয়েছিল যে আমি একটা প্রোডাক্ট আগেই দেখাই দিয়েছিলাম, টেস্ট ফেজ থেকে শুরু করে একদম স্কেল পুরোটা আমি আগে থেকেই করছিলাম। তারপরে বাংলাদেশে অনেকে যারা কোর্স সেল করে বা কমিউনিটিতে যারা আছে, বিশেষ করে ই-কমার্স নিয়ে যারা কাজ করে, সো ডেফিনেটলি আমি যেহেতু ফ্রিতে মানুষকে এডুকেট করতেছি, সো তাদের বিজনেসে মেবি হয়তো একটু ইম্প্যাক্ট পড়তেছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। বাট অ্যাকচুয়ালি আমি এটাকে ইম্প্যাক্ট বলি না, কারণ আপনি একভাবে সারা জীবন বিজনেস করবেন এটা তো হইতে পারে না, আপনাকে নিজেকে আপডেট করতে হবে, তাই না? সো ওরা আসলে বিষয়টা ভালোভাবে মেনে নিতে পারে না যে একজন মানুষ এসে ফ্রিতে কেন এত কিছু শেখাবে, যেখানে আমরা বিভিন্ন প্যাকেজ বানায় আমরা হচ্ছে 30-40 হাজার টাকায় সেল করি, এই জিনিস কেন সে ফ্রিতে দেখায় দিবে। সো এইগুলোর পরে আসলে তার নিজের স্টুডেন্টদের কাছেও আসলে অনেক ইস্যু রেইজ হয়। তারপরে ইভেন এত মানে কি বলে এটা, মানে একটু স্মার্টলিও তো মানুষের কথা বলা যায়, তাই না? একজনের একটা মানুষ স্টুডেন্টরা কেউ যদি কাউকে জিজ্ঞেস করে, অনেক স্মার্ট অ্যান্সার আছে, বাট উনি একেবারে ধরেন কি বলবো, মানে টোটালি মানে কিসের পরিচয় দিছে আই হ্যাভ নো আইডিয়া। এগুলো বলে এখন আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, বাট ও একদম লাইভে এসে এগুলো নিয়ে কথা বলা শুরু করছে। ইভেন এখন তো রেগুলারলি, আমি এগুলো ইগনোর করি, এগুলো নিয়ে কথা বলি না, প্রতিদিন উনি নিজে বলে, ওনার স্টুডেন্টদের দিয়ে বলাচ্ছে এটা সেটা বিভিন্ন জায়গায়। সো এরকম বেশ কয়েকটা আমার চোখের সামনে আসতেছে। আমি কথা বলে ওদেরকে এখন মানে ওদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আমার কাজ করি, বাকিটা এটা আপনারা এনাফ স্মার্ট, আমি এটা বিলিভ করি। যারা আমার লাইভ দেখতেছেন, এটা 2024, এটা মানে এত ইজি না, সব কিছু মানুষ ট্রান্সপারেন্টলি দেখে, মানুষ ওই আগের মতো না, আপনি যেটা বুঝাবেন আর মানুষ সেটা বুঝবে, এই সময় না। সো তারপরেও স্টিল আমি ওরা যেন সমালোচনাই না করতে পারে, এই জন্য ওরা কিছু প্রশ্ন তুলছিল আর কি। যে প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে আপনি একদিনে 10 লাখ টাকা সেল করছেন, আপনার লাইভ দেখে হচ্ছে প্রায় মানে লাইভ এবং রেকর্ড মিলে প্রায় লাখখানেক মানুষ দেখে, সো ওরাই তো কিনছে, তাহলে আপনার এটা সেল হইলো কেমন, এটা কি ব্যবসা হইলো? সো এইগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলছে, অনেক সমালোচনা করছে, আসলে ভ্যালিড কোনো অ্যান্সার ছিল না, এগুলোই বলছে। সো আমি এবার চাচ্ছি যেটা, মানে ব্যাপারটাকে একদম ট্রান্সপারেন্ট করতে, আমি জবাবগুলো একটু এইভাবেই দেওয়ার চেষ্টা করি যে ওই সময় তো ওইটা বলছি, দেখি এইবার সে কী বলে। এইবার আমরা পেজও দেখাচ্ছি না আপনাদেরকে, আমাদের প্রোডাক্টও দেখাচ্ছি না, কিচ্ছু দেখাচ্ছি না, এভরিথিং আমরা করতেছি ব্যাকগ্রাউন্ডে। করার পরে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লিপ আমরা কিন্তু সংরক্ষণ করতেছি, এগুলো দেখাবো আপনাদেরকে, সব কিছু এভরিথিং দেখাবো, নো প্রবলেম। বাট এগুলো আমরা পরে দেখাবো, মানে যখন আমাদের সেলটা কমপ্লিট হবে, ইভেন ডেলিভারিটা হয়ে যাবে, আমরা কুরিয়ারের যে ডেলিভারি হয়েছে, কুরিয়ার যে টাকা দিছে, এই পুরো প্রসেসটা দেখাবো। সো এটা নিয়ে কোনো মানে বিষয় না, আসলে এটা সাধারণ একজন আপনাদের মতো যদি যারা আছেন, যারা ধরেন অ্যাজ এ র্যান্ডম পিপল, তারা যদি আমাদেরকে বলে যে ভাই এই সেল করছেন, এটা তো হইতে পারে না, এটা আপনি এমনি মেকানিজম করছেন বা নিজে নিজে অর্ডার করছেন, এটা আপনারা বললে এটা অ্যাকসেপ্টেবল, মানে সাধারণ পাবলিক বললে এটা অ্যাকসেপ্টেবল। বাট একজন মেন্টর যদি এগুলো বলে, তাহলে এটা কোনোভাবে মানা যায় না, কারণ ও তো জানে এভরিথিং, জানার পরে সে কেন মানুষকে ভুল দিকে নিয়ে যাচ্ছে। ডেফিনেটলি তার ব্যবসাতে ইম্প্যাক্ট আসতেছে, কোর্স বিক্রি করতে পারতেছে না, যেগুলো সে 30-40 হাজার টাকায় সেল করে, এগুলো আমি ফ্রিতে দেখাইতেছি। এটা বিজনেস পলিসি ভাই, আপনি ওই মেন্টরকে সাজেস্ট করবো, আপনি আপনার ব্যবসাকে আপগ্রেড করেন, কোর্সের ম্যাটেরিয়াল ভালো করেন, মানুষ কিনবে। ওই
4 বছর আগের এক জিনিস আপনি কত সেল করবেন, তাই না? মার্কেট কম্পিটিশন হবে, এটাই তো স্বাভাবিক। যাক, বাই দ্য ওয়ে, ওকে, সো ওই ছোটো আপডেটটা দিলাম যে সেল কেন আমরা এই মুহূর্তে লাইভ আপনাদের সামনে করতেছি না, এটাই মূলত রিজন। আমরা এটা লাইভ দেখাবো, আমার ধারণা সেটা 6-7 তারিখ, মানে 5 নাম্বার ক্লাসে আমার প্ল্যান আছে যে আপনাদেরকে ওই প্রোডাক্ট এবং অ্যাড রেজাল্টটা হয়তো দেখানোর প্ল্যান করবো, আমি পুরোটা দেখাবো। সো ওকে, আচ্ছা, আরেকটা ছোটো আপডেট দিয়ে দিই, সেটা হইতেছে ওই গিভওয়ের জন্য আজকে থেকে এই এয়ারপোর্ট থেকে আপনারা যত গিভওয়ে পোস্ট করবেন এগুলো আর মানে এটা আর গিভওয়েতে অ্যালাউ হবে না। আপনারা এখন আপনার মতো করে আপনি আমাদের কন্টেন্ট দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনার ফিডব্যাক, এগুলো আমাকে মোটিভেট করে। আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটাও পোস্ট করেন, আর যারা আগে থেকে পোস্ট করছেন পোস্ট অ্যাপ্রুভ হয় নাই তারা ওয়েট করেন, তাদের পোস্ট অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আমি উইনার ঘোষণা করবো, সমস্যা নেই। আসলে অনেক পোস্ট যার কারণে অ্যাপ্রুভ করতে একটু সময় লেগে গেছে, ওটা নিয়ে প্রবলেম নেই। ওকে, চলো আমরা ক্লাসের ভিতরে চলে যাই। আজকে আমরা 3টা টপিক দেখাবো টোটাল, আজকেও সেম 3টা টপিক। যদি ক্লাস লম্বা হয় তারপর আমি এটা লম্বা করব। এখানে অনেক নতুন পিপল আছে যাদের জন্য আমি আসলে চাইলেই একটা টপিক খুব অল্প সময় শেষ করতে পারি, বাট এটা করলে যেটা হবে, এখানে যারা একটু এক্সপার্ট তারা বেনিফিটেড হবে, যারা মিড লেভেল বা একটু নতুন শুরু করতে যাচ্ছে তারা বুঝবে না, এটা তাদের মাথার উপর দিয়ে যাবে এবং সে এখান থেকে 100% বেনিফিটেড হতে পারবে না। যেহেতু আমি যেহেতু আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আমি এমনভাবেই শেয়ার করবো, 3 ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখে শেয়ার করবো। সো কিছু ব্যাপার হয়তো রিপিট হবে, বাট তারপরেও ভিডিওটা দেখবেন, কারণ এখানে অনেক ইনফরমেশন থাকবে যেটা আপনাকে অনেক হেল্প করবে। সো চলো আমরা শুরু করি। ই কমার্স বিজনেস কী উপায়ে করা যায়, আমরা এর আগের মানে জাস্ট এর আগের ক্লাসে আমরা যেটা করছি যে প্রথমত আমরা নিট সিলেকশন দেখলাম, মানে ই কমার্স বিজনেস কী ওয়েতে করা যায়, তারপর নিট সিলেকশন, তারপরে ক্যাশ ফ্লো। এখন ক্যাশ ফ্লো করে ফেলছি মোটামুটি, এখন আমাদের কী হয়েছে, আমাদের প্রোডাক্ট সেল করতে হবে, তাই না? সেই প্রোডাক্ট সেলে যদি আমরা যেতে চাই, যেহেতু নিট সিলেকশন আমরা প্রসেসটা বুঝে গেছি, সেলে যেতে গেলে আমাদের কোন কোন উপায়ে আমরা এগুলো সেল করতে পারি সেটাই আমরা এখন দেখব। সো বেসিক্যালি 2টা ওয়ে আছে, যে 2টা ওয়েতে আপনি এগুলো সেল করতে পারেন। নাম্বার 1 হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্ম আপনি ডেভেলপ করতে পারেন, ডেভেলপ করে ওটাতে আপনি সেল করতে পারেন। এখন এই 2টা ওয়েই আছে, মানে আপনি যদি আপনার কোনো প্রোডাক্টকে মার্কেট করতে চান 2টা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি থার্ড পার্টি কোনো মার্কেট প্লেসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টে সেল করতে পারেন, আর একটা হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে। চলেন আমরা একটু এক্সপ্লেইন করি বিষয়টা কীভাবে কাজ করে। সো ফার্স্ট অফ অল আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে মার্কেট প্লেসটা আসলে কী এবং কীভাবে কাজ করে, অনেকের প্রশ্ন এটা। মার্কেট প্লেস খুব সিম্পলি যদি আমি বলি, মার্কেট প্লেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম বা একটা প্ল্যাটফর্ম যেখানে বায়ার এবং সেলার এই 2টা পার্ট এখানে আছে এবং ওইদের মধ্যে এখানে বেচাকেনা হয়। মার্কেট প্লেস পুরা প্রসেসটাকে আপনার মেনটেন করে, মানে এই পুরো অপারেশনটা সে হচ্ছে আপনার মনিটর করে এবং সে নিজে এটা অপারেট করে এবং দুইজনকে এখানে মানে সেলারকে বেচতে হেল্প করে এবং বায়ারকে কিনতে হেল্প করে এবং এই দুইজনকে একসাথে কানেক্ট করায় দেয়। কানেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার সাপোজ আপনি সেলার, আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি কোনো একটা মার্কেট প্লেস আপনার প্রোডাক্টটা লিস্টেড করবেন এবং ওই মার্কেট প্লেস মানে প্রচুর কাস্টমার নিয়ে আসবে তাদের প্ল্যাটফর্মে এবং কাস্টমার ওখান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে। সো এখানে সেলারের বেনিফিট হইলো সে একটা প্রোডাক্ট সেল করতে পারলো, কাস্টমারের বেনিফিট হলো তার দরকারি একটা প্রোডাক্ট সে পাইলো। এখানে মার্কেট প্লেসের বেনিফিট কি, মার্কেট প্লেসের বেনিফিট দিতেছে সে এখানে ওই সেলের উপর একটা কমিশন নেবে। সো এটা হচ্ছে আপনার প্রসেস। যদি আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই তাহলে এটা আপনারা আরও ভালো বুঝতে পারবেন। ফর এক্সাম্পল যদি আমরা একটু দেখি, যেমন ধরেন মানে এটার অনলাইন উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে দারাজ হচ্ছে এটার একটা অনলাইন উদাহরণ। দারাজ আছে, তারপরে অথবা.com আছে, ইভ্যালি আছে, তারপরে অ্যামাজন আছে। এরা সবাই, এদের কোনো প্রোডাক্ট নেই, এরা বেসিক্যালি হচ্ছে মিডলম্যান, মানে ওরা একটা প্ল্যাটফর্ম, ওখানে প্রচুর কাস্টমার আছে এবং প্রচুর সেলার আছে, দুইজনের সাথে তারা কানেক্টেড, সেতুবদ্ধক হিসেবে কাজ করে, দুইজনকে কানেক্ট করাই দিচ্ছে এবং এখানে একটা বিজনেস হচ্ছে এবং সে একটা কমিশন নিচ্ছে। দিস ইজ দ্য প্রসেস। এখন এটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই কনসেপ্টটা কিন্তু জেনারেট হয়েছে একটা প্র্যাকটিক্যাল কনসেপ্ট থেকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মার্কেট প্লেস আছে। কেমন মার্কেট প্লেস আছে? ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন যমুনা ফিউচার পার্ক বা হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, এগুলো কিন্তু একটা মার্কেট প্লেস, রাইট? এগুলো হচ্ছে মানে ফিজিক্যাল মার্কেট প্লেস। তো যমুনা ফিউচার পার্কের ইস্যুটা বলি, ধরেন যমুনা ফিউচার পার্ক তারা কি করছে, তারা হচ্ছে একটা বিশাল সুন্দর একটা মার্কেট বানাইছে, অনেক বড়, এবং এখানে সব ধরনের ফ্যাসিলিটি ইন্ট্রোডিউস করছে, এসি, ইলেকট্রিসিটি, সৌন্দর্য বর্ধন করছে, তারপর এখানে সবগুলা ডিজাইন করছে, এভরিথিং, মানে ওখানে লিফট লাগাইছে, সব কিছুই করছে। করার পরে তারা ওইখানে আপনার প্রচুর অ্যাড দিছে, অনেক হিউজ অ্যাডভার্টাইজিং করছে। অ্যাডভার্টাইজিং করে বলছে যে আমাদের এখানে ওই কী বলে যমুনা ফিউচার পার্ক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল এবং এটা সম্ভবত
ভারতীয় উপমহাদেশের মধ্যে মনে হয় একটা ভালো পজিশন আছে মেবি, সম্ভবত আমার ধারণা, নাকি এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় তৃতীয় না চতুর্থ একটা অবস্থান আছে। সো অনেক বিশাল এক শপিং কমপ্লেক্স, এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এখানে সব ধরনের ব্র্যান্ড আছে। আপনারা এখানে আসেন, এসে আপনার যে নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব এখান থেকে আপনি এক ছাতার নিচ থেকে কিনতে পারবেন। সো এটা হচ্ছে তাদের মার্কেটিং, এভাবে তারা মার্কেটিং করছে, প্রমোশন চালাইছে। তো প্রমোশন চালানোর পরে কি হয়েছে, প্রচুর কাস্টমার ওই শপিং মলে যাওয়া শুরু করছে, এবং শপিং মলে যেহেতু অনেক মানুষ যাওয়া শুরু করছে, সেই জায়গা থেকে অনেক সেলারও, যেখানে কাস্টমার আছে সেখানে মানে ওই সেলার আছে, সো সেলার ওখানে গিয়ে বিভিন্ন সব বুকিং করা শুরু করছে এবং তাদের প্রোডাক্ট ওখানে ডিসপ্লে করা স্টার্ট করে তারা সেল করতেছে। এখন এখানে যমুনা ফিউচার পার্কের প্রফিট কি? যমুনা ফিউচার পার্ক তো এখানে কোনো টাকা নিতেছে না, তাই না? যমুনা ফিউচার পার্কের তো নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট বেসিক্যালি সেলারের, আমার আপনার, কিন্তু কাস্টমারও ধরেন আমি আপনি, আমার আপনার মতোই মানুষ এখানে যায় কিনে। সো যমুনা ফিউচার পার্ক এটা ম্যানেজমেন্ট করতেছে, যে সে খুব সুন্দর করে এটা প্রসেস করতেছে, এখানে যাতে কোনো ইস্যু না হয়, সে এখানে সিকিউরিটি গার্ড দিছে যাতে এখানে সিকিউরলি আপনি করতে পারেন, এভরিথিং প্রপারলি যেন ঠিকঠাকভাবে যায়, স্মুথলি যায়, সে সেই জিনিসটা এনশিওর করছে, মেকশিওর করছে। সো তারপরে তার বেনিফিট কি যমুনা ফিউচার পার্কে? তার বেনিফিট হচ্ছে সে হচ্ছে মান্থলি ভাড়া নিচ্ছে, মানে প্রতিটা স্টোর থেকে প্রতি মাসে সে ভাড়া নিচ্ছে, হয়তো 1 লাখ টাকা, 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা ভাড়া নিচ্ছে। সো এটা হচ্ছে প্রসেস। এখন এই সেম মডেলটাকে অনলাইনীকরণ করা হয়েছে, যেমন ধরেন মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্মের মাধ্যমে। মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম যেমন দারাজ.com। দারাজ.com-এর প্রসেস কী চলে? দারাজ.com-এ দারাজের প্রচুর অ্যাড দেওয়া হয়, যে দেখবেন যে আপনি সারা বছর দারাজ বিজ্ঞাপন দিতেছে বিভিন্ন ইউটিউবে, টিভিতে, বড় বড় তামিম ইকবাল, সাকিব আল হাসান, ওদের মতো স্টারদেরকে সে নিচ্ছে, নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন করতেছে, লাখ লাখ মানুষ দারাজের অ্যাপে ঢুকতেছে বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য। আর এদিকে সেলাররা যাচ্ছে এখানে তাদের প্রোডাক্ট এখানে স্টোর ক্রিয়েট করে প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য। দারাজের কিন্তু কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট হচ্ছে সেলারের। দারাজে প্রায় 70-80 হাজারের মতো সেলার আছে, ওরা তাদের বিভিন্ন প্রোডাক্ট ওখানে অ্যাড করে এবং কাস্টমাররা এসে সেই প্রোডাক্টগুলো কিনে। দারাজ এখান থেকে যেটা করে, পুরো জিনিসটা ম্যানেজ করে দেয়। যেমন একটা প্রোডাক্ট আপনি যখন অর্ডার করেন, তখন ওই অর্ডারটা চলে যায় কার কাছে? কিন্তু দারাজের কাছে যায় না, এই অর্ডারটা চলে যায় ওই সেলারের কাছে। যেমন ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, ধরেন এই মাউসটা আমি সেল করতেছি, তখন কি হয়, মাউসটা যখন আমি এখানে অ্যাড করি, আপনি যখন অর্ডার করেন, এই অর্ডারটা চলে আসে ধরেন আমার এখানে, আমার ড্যাশবোর্ডে আমি দেখতে পারি। তখন আমি এটা কি করি, দারাজের যে হাব আছে, দারাজের বাংলাদেশে অনেকগুলো হাব আছে, ওই হাবে গিয়ে আমি প্রোডাক্টটা দিয়ে আসি, দারাজ ওটাকে প্যাকিং করে দারাজ তার নিজস্ব কুরিয়ারের মাধ্যমে বা থার্ড পার্টি কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় দেয়। আপনি দেখেন দারাজ আপনাকে প্রোডাক্টটা পাঠাইছে, বিহাইন্ড দ্য সিন দারাজ পাঠাইছে হচ্ছে ওই সেলার, রাইট? এখন সেলারকে যে সেল এনশিওর করে দিল, সেলারের তো মানে সেলারের তো কোনো কষ্ট নাই, জাস্ট সে প্রোডাক্টটা তুললো, সব কষ্ট দারাজ করলো, তাই না? দারাজ অ্যাডভার্টাইজিং করে লোক এনে দিল, সব এভরিথিং করলো। সো বেসিক্যালি এটার জন্য দারাজ একটা এখান থেকে সার্টেন পার্সেন্টেজ নিচ্ছে, সেটা তাদের বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। যেমন ক্লদিংয়ের উপর মনে হয় 12% নেয়, তারপরে মানে 1,000 টাকা একটা প্রোডাক্ট সেল করলে 120 টাকা দারাজ নিয়ে নেবে, বা কিছু কিছু প্রোডাক্টে হয়তো 20%ও নেয়। সো 1,000 টাকা প্রোডাক্টে 200 টাকা সে নিয়ে নেবে, মানে সেল হওয়ার পরে। এটাই বেনিফিট সেলারদের, যে আপনার সেল হওয়ার পরে সে টাকা নেবে। বাট অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, মার্কেটিংয়ের ক্ষেত্রে তো আপনার আগে খরচ করতে হয়, তারপরে সেল হয়, তাই না? সো দারাজের ক্ষেত্রে ব্যাপারটা এটা হয়। ইভেন রিসেন্টলি দারাজ তাদের ইন্টারনাল অ্যাড করেছে। দারাজে এখন কারেন্টলি প্রায় কয়েক মিলিয়ন প্রোডাক্ট আছে, 5-7 মিলিয়ন প্রোডাক্ট আছে দারাজে। সো মানে 50-60 লাখ আইটেম আছে। তো এই 50-60 লাখ আইটেমের মধ্যে কার আইটেমটা উপরে আসবে, কার আইটেমটা মানে উপরের দিকে, এটা কীভাবে বোঝানো হবে? সো এই জন্য বেসিক্যালি এখন অ্যাড ইন্ট্রোডিউস করছে। যাক, বাই দ্য ওয়ে, আশা করি মার্কেট প্লেসের কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। এখন হ্যাঁ, কিছু জনপ্রিয় মার্কেট প্লেস, ওকে, এটা আমি বলছি অলরেডি। তারপরে যদি একটু দেখাই, এখানে দারাজ আছে, ইভ্যালি আছে, আজকের ডিল আছে, অথবা আছে, এবং যদি আমি বলি যে ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক নিজেও একটা মার্কেট প্লেস বানাইছে, লাইক মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্মের মতো অনেকটা। এটা হচ্ছে আপনারা এই মেনুতে গেলে, যদি মানে আপনার ফেসবুকের যে মেনু আছে অ্যাপে, ওখানে গেলে দেখবেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, সেখানেও আপনি সেম ওয়েতে প্রোডাক্ট লিস্ট করে আপনি সেল করতে পারবেন। ওকে, এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ওকে, সো মার্কেট প্লেসের প্রসেসটা একদম ইজি, তাই না? প্রোডাক্ট তুলতেছে না, কাজ হইতেছে। বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে মার্কেট প্লেসের উপর আপনার নির্ভর করে বিজনেস করা উচিত না। এই ভুলটা অনেকেই করে, যারা ই কমার্স ব্যবসা শুরু করে তখনই তারা কী করে, দারাজে একটা স্টোর ক্রিয়েট করে সে প্রোডাক্ট সেল করে। আমি দারাজের কথা বলতেছি, দারাজ বাংলাদেশে নাম্বার 1, এই জন্য। দারাজ ছাড়াও আর অনেক প্ল্যাটফর্ম আছে। সো এই ধরনের মার্কেট প্লেসে তারা বেসিক্যালি যায়, যাওয়ার পরে তারা হচ্ছে আপনার কি বলে, ওই একটা স্টোর ক্রিয়েট করে তার প্রোডাক্ট লিস্ট করে সেল করার চেষ্টা করে। বাট এইটা একটা হিউজ মানে ইস্যু, তারা আসলে বুঝতে পারে না যে এখানে দারাজে আমার বিজনেস পরিচালনা করলে এটা দারাজ কার জন্য পারফেক্ট। দারাজ কিছু সেলারের জন্য অনেক ভালো, আবার কিছু সেলারের জন্য এটা ভালো না, এটা ভ্যারি করে আপনার কন্ডিশন ওয়াইজ। সো চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা একটু দেখাই। আমি একটু স্ক্রিন থেকে বের হয়ে একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল আমি দারাজ.com-এ যাচ্ছি, এটা হচ্ছে দারাজ.com।
ওকে, সো এই দারাজ.com-এর মধ্যে যদি আপনি যান, যাওয়ার পর এখানে প্রচুর ক্যাটাগরি আছে আপনি প্রোডাক্ট পাবেন। এখন দারাজে কী করে মানুষ, দারাজে যখন আসার পরে কিন্তু সে সার্চ করে, তাই না? এখানে এসে সার্চ করে সে প্রোডাক্ট বের করার চেষ্টা করে। আপনি ক্যাটাগরি নেভিগেট করে কিন্তু প্রোডাক্ট বের করতে পারবেন না, এখানে মিলিয়নস অফ প্রোডাক্ট। সো ফর এক্সাম্পল আমি ধরেন একটা প্রোডাক্ট খুঁজতেছি, একটা কমন প্রোডাক্ট আছে যেটা দিয়ে আমি এক্সাম্পল দিলে ভালো বুঝবেন, সেটা হচ্ছে বেবি বাউন্সার। বেবি বাউন্সার, ওকে, বেবি বাউন্সার এই প্রোডাক্টটা হচ্ছে বাচ্চাদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য একটা বাউন্সার, যেখানে রাখলে আপনি ধরেন বাচ্চারা খুব সেফলি ওখানে খেলাধুলা করতে পারে, এরকম একটা প্রোডাক্ট। ওকে, সো এই প্রোডাক্টটা আমি যখন সার্চ দিয়েছি তখন দেখেন এখানে দারাজ বলতেছে 2861টা আইটেম এখানে পাওয়া গেছে টোটাল, একই প্রোডাক্ট মানে 2861 জন মানুষ এটা সেল করতেছে সেম প্রোডাক্টটা। একটু নিচের দিকে আসেন, তাহলে নিচে যদি আসেন আপনি দেখেন এই প্রোডাক্টটা একজন সেল করতেছে এখানে কত, 648 টাকা। আচ্ছা, এই ব্যক্তি সেল করতেছে কত, 962 টাকা, 899 টাকা। আচ্ছা, তারপরে যদি একটু যান 950, সেল করতেছে হচ্ছে আপনার 1029। প্রোডাক্ট কিন্তু সেম, খেয়াল করেন প্রোডাক্ট কিন্তু একই, কোনো চেঞ্জ নেই। 899, হ্যাঁ, আর যান নিচে যান 992। তারপরে এটা আগে আরও অনেক প্রাইজে সেল করতো, এখন এটা কম্পিটিশন হয়ে গেছে দেখে কম হচ্ছে। আমি যখন আগে দেখছিলাম তখন এটা অনেক বেশি ছিল, যেমন 1050। সো এরকম এরা বিভিন্ন প্রাইজে এই প্রোডাক্ট সেল করতেছে এবং এগুলো কিন্তু সেলও হয়েছে, ব্যাপারটা খেয়াল করেন, এগুলো কিন্তু সেলও হয়েছে। সো এত রেঞ্জে কেন সেল হচ্ছে, এটা কেন এত মানুষ সেল করতেছে, এটার কারণটা আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমি কেন বলতেছি যে মার্কেট প্লেস সবার জন্য না। ফার্স্ট অফ অল খেয়াল করেন, দারাজে আপনি যখন অনবোর্ড হয়েছেন তখন আপনি ধরেন এই প্রোডাক্টটা আপনি সেল করবেন দারাজে, অ্যাজ এ সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এই প্রোডাক্টটা সেল করার প্ল্যান করতেছেন। এখন এই প্রোডাক্টটা যখন আপনি সেল করবেন, 2861 জন মানুষ তো আপনার আগে তারা সেল করতেছে এই সেম প্ল্যাটফর্মে। সো আপনি যখন নতুন প্রোডাক্টটা অ্যাড করবেন তখন আপনার প্রোডাক্টটা কত নাম্বারে হবে, 2862 নাম্বারে আপনার প্রোডাক্টটা অ্যাড হবে, তাই না? আপনার প্রোডাক্টটা কত নাম্বার পেজে গিয়ে থাকবে, 72টা পেজ আছে, তো 73 নাম্বার পেজে আপনার প্রোডাক্টটা গিয়ে পড়বে। এই তো মানে এটাই তো হওয়া উচিত, তাই না? ন্যাচারালি তো তাই হবে। সো 73 নাম্বার পেজে যদি যায়, তাইলে একজন কাস্টমার যখন বেবি বাউন্সার কিনতে আসবে, দারাজ তো অ্যাড দিচ্ছে, অ্যাডের কারণে একজন কাস্টমার দারাজ.com-এ গিয়ে সে যখন বেবি বাউন্সার লিখে সার্চ করবে, সার্চ করে সে কোন প্রোডাক্টটা কিনবে বলেন, ও কি পরে যাবে নাকি সে এখান থেকেই কিনে ফেলবে? মানে ওই ব্যক্তি কিন্তু এত দূরে যাওয়ার দরকার নাই, তার অপশন কিন্তু সে কিন্তু এখানেই পেয়ে গেছে সে কোন প্রোডাক্ট কিনবে। প্রথম 1 লাইন বা 2 লাইনে তার প্রবলেম সলভ, সে তো আর নিচে যাওয়ার কোনো মানেই হয় না, তাই না? সো যে কোনো প্ল্যাটফর্মে আপনি যদি গুগলের ক্ষেত্রেও কিছু সার্চ করেন, আপনি কি সেকেন্ড পেজে গিয়ে কিছু দেখেন নাকি ফার্স্ট পেজের রেজাল্টগুলো দেখে ফেলেন? ইভেন ফার্স্ট পেজে সবগুলো কিন্তু সমান ট্রাফিক পায় না, প্রথম 2-3টা বিশাল ট্রাফিক পায়, পরেরগুলো কিন্তু মানুষ ক্লিকই করে না, তাই না? সো সেম প্রসেস তো এখানেও হবে, এটাও তো একটা ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিন। সো এইখানে আপনি যখন সার্চ করতেছেন তখন কিন্তু আপনার নতুন প্রোডাক্টটা মানুষ দেখার চান্স নাই, আর যদি না দেখে তাহলে কিনবে না। ধরেন 100 জন কাস্টমার এখানে বেবি বাউন্সার সার্চ করলো, সার্চ করার পরে দেখা যাবে কত, হয়তো 80 জনের সলিউশনই সে প্রথম এই 2-3 লাইনের মধ্যে সলভ। হয়তো আরও 10 জন আছে যারা একটু এক্সপ্লোর মাইন্ডেড, সে আরও খুঁজবে, এর মধ্যে তো 2-1 জন আছে যারা গিয়ে মনে করেন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজে যাবে, তাই না? তার মানে ঘটনা হইতেছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখান থেকে সলিউশন নিয়ে নিচ্ছে। তার মানে আপনি যে বেবি বাউন্সার সেল করার চেষ্টা করতেছেন, আপনি পারবেন না, ভালো করতে পারবেন না। যারা আগে টপে ছিল তারাই ভালো করতেছে, আপনি টপে না আসলে ভালো করতে পারবেন না। সো এটা হচ্ছে প্রসেস। এখন এই দারাজের আপনার এই মানে র্যাঙ্কে তাহলে আসে কেমনে, যারা করতেছে তারা ভালো করে কেমনে, এটার রিজনটা যদি বলি, এটার রিজনটা হইতেছে বেসিক্যালি দারাজে আপনার দারাজ র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে এই যে কার প্রোডাক্টটা টপে আসবে কার প্রোডাক্টটা পরে আসবে, এটা কিসের উপর ডিপেন্ড করে, কিন্তু রিভিউর উপর না। যেমন ধরেন এই প্রোডাক্টটা 4টা রিভিউ আছে, এটা টপে আইসা বসে আছে, অথচ এটা 62টা রিভিউ, এটা নিচে পড়ে আছে, দেখছেন? তো এটা হচ্ছে আপনার 43টা রিভিউ, এটা নিচে পড়ে আছে। সো এখানে 6টা রিভিউ আছে, সে এখানে আছে, বাট এখানে দেখবেন যে আরও অনেক বেশি রিভিউওয়ালা নিচে পড়ে আছে। এই যেমন 567টা সোল্ড হয়েছে, তারপরও সে নিচে পড়ে আছে। সো বেসিক্যালি এই জিনিসটা মানে এটাকে বলে যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা এরা দারাজ কিছুদিন পরপর চেঞ্জ করে। যেমন ধরেন কারেন্টলি তারা এই মুহূর্তে র্যাঙ্ক দিচ্ছে, হয়তো ফর এক্সাম্পল এমন হতে পারে যে লাস্ট 7 ডেজে সবচেয়ে বেশি অর্ডার কোনগুলো হয়েছে সেগুলোকে সে র্যাঙ্কে আনতেছে, অথবা এমন করতে পারে যে লাস্ট 7 দিনে কোনগুলোতে বেশি ক্লিক হচ্ছে, অথবা এমন করতে পারে যে ইমপ্রেশনের অনুযায়ী ক্লিক থ্রু রেট কত, মানে ধরেন 100 জন দেখে কয়জন এখানে ক্লিক করতেছে, ওই রেশিওটা কত, ওই রেশিওটা বেশি হয় তাহলে সে এখানে আনতেছে, বা পজিটিভ রিভিউয়ের পরিমাণ কত, এরকম অনেকগুলো ফ্যাক্টরের ওয়াইজ ডিপেন্ড করে আপনাকে আসলে র্যাঙ্ক দেয়। এবং এটা তারা চেঞ্জ করে, যে এটা সারা জীবন যে এক ওয়েতে করে আপনি ওটার উপর মানে ফোকাস করবেন বিষয়টা এমন না, ওরা চেঞ্জ করে। এবং
এবং এগুলো কখনো রিভিলও করে না। কারণ মানে কোনো মার্কেট প্লেস গুগলও তো বলে না যে কিসের উপর বেস করে তারা র্যাঙ্ক দেয়। কেন বলে না? কারণ এটা বললে তো আপনারা সবাই সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখা যাবে যে সবাই স্ক্যামিং করার চেষ্টা করবে, যে ফার্স্ট স্টেজে আসার জন্য যত ধরনের মানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যায় সে করবে। সো এই জন্য এটা কখনোই কোনো প্ল্যাটফর্ম এটা বলে না। এটা মার্কেটাররা হয়তো অনেক সময় প্রেডিক্ট করতে পারে, বাট এমনিতে কখনোই বলে না। ইভেন যখন দেখে যে মানুষ বুঝে যেতেছে যে মনে হয় এটার কারণে র্যাঙ্ক হয়, এটা যখন বুঝে যায় তখন ওরা চেঞ্জ করে ফেলে। মানে ওই যে আপডেট দেয় না, ওই আপডেট দিয়ে ওরা চেঞ্জ করে ফেলে এই মেথডটা, যার কারণে আর বোঝা যায় না। সো এখানে যে ব্যাপারটা হয়, এখানে আপনি ওই র্যাঙ্কিং ফ্যাক্টরের কারণে এখানে সামনে আসতে পারতেছে না, নাম্বার ওয়ান। সেকেন্ড, আমি যেটা জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দারাজের উপর আপনি নির্ভরশীল হয়ে যদি ব্যবসা করেন, দেখেন এই যে এই ভদ্রলোক প্রচুর সেল পাইতেছে এখন, তাই না? অনেক সেল পাইতেছে, কিন্তু আনফর্চুনেটলি যদি কোনো কারণে ওর কালকে যদি র্যাঙ্ক হারায়, এখান থেকে র্যাঙ্ক কিন্তু হারানো পসিবল, র্যাঙ্ক হারায় কিন্তু ওর এখান থেকে র্যাঙ্ক থেকে যদি এটা সেকেন্ড পেজে চলে যায়, তাহলে কিন্তু কালকে থেকে সেল একটাও পাবে না। আজকে সে দিনে সেল পাচ্ছে 50টা, কালকে একটাও পাবে না। সো ও যদি এটার উপর বেস করে একটা বিশাল সেট দিয়ে দেয়, ও যদি ধরেন 10 লাখ টাকা প্রোডাক্ট নিয়ে এসে বলে চায়না থেকে, এবং তার এই মানে প্রোডাক্টটা যদি প্রথম পেজ থেকে সেকেন্ড পেজে চলে যায়, তাহলে তো শেষ, ইনস্ট্যান্ট সে লস, ওর জীবনে রিকভার করতে পারবে না এটা। বা 10 জন কর্মচারী সে যদি রাখে, এদের বেতন কোত্থেকে দিবে যদি এই ঘটনা ঘটে? সো ব্যবসা কারোর উপর নির্ভর করে আসলে করা পসিবল না। এমন প্ল্যাটফর্মকে আপনি চুজ করতে পারেন না যেখানে আপনার কোনো সিউরিটি নাই, আপনার নিজের উপর এটা কন্ট্রোল নাই, এটা আরেকজন কন্ট্রোল করতেছে। এই জায়গায় ব্যবসা করা ইম্পসিবল। সো এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড আসেন, এটা এক নাম্বার, যে আপনার এটা মানে সেল হবে কি হবে না এটা দারাজ ডিপেন্ড করবে, এটা আপনার মানে আপনার উপর ডিপেন্ডই করে না, এটা দারাজের মর্জির উপর ডিপেন্ড করে দারাজ কি আপনাকে সেল দিবে কি দিবে না। কারণ যারটা টপে আসবে সেই সেল পাবে, খুব সিম্পল হিসাব। এখানে হয়তো এই 2861 জনের মধ্যে 61টাও প্রথম পেজে নাই, বাট বাকি 2800 জনই বসে থাকবে, তাই না? ওকে, এখন আসেন যে আরেকটা ইস্যু, এটা তো একটা ইস্যু বললাম যে এখানে আপনার র্যাঙ্কে না আসলে সেল পাবেন না। সেকেন্ড ইস্যু বলি, সেকেন্ড ইস্যু দেখেন, এটা ভয়ানক ব্যাপার। এখানে 648 টাকা দিয়ে একই প্রোডাক্ট সেল করতেছে, এ 962 টাকা দিয়ে সেম প্রোডাক্ট। একটু নিচের দিকে আসেন, 699 টাকা দিয়ে একই প্রোডাক্ট। এই যে একই প্রোডাক্টের বিভিন্ন টাইপের প্রাইস এবং হিউজ গ্যাপ, এটা কেন? এখন আমি অ্যাজ এ ভায়ার যদি কল্পনা করি, আপনি চিন্তা করেন এখানে গিয়ে আমি যদি কম দামিটা কিনবো না বেশি দামিটা কিনবো, আমি তো ডেফিনেটলি কম দামি অপশনটা কিনে নিব। এটা তো কাস্টমারের সাইকোলজি, তাই না? আমি একটু প্রোডাক্টটা দেখবো, ইভেন রিভিউ দেখেন পজিটিভ, খেয়াল করেন এই 600 টাকা করে যে সেল করতেছে ওর রিভিউ কিন্তু 5 স্টার। তার মানে কি আমি তো এটাই নিব, আমার তো টাকা বেশি হয়ে যায় না যে আমি বেশি টাকা মানে বেশি টাকারটা কিনবো, সেম প্রোডাক্ট এভরিথিং সেম, আমি তো এটাই কিনবো। সো এখন এইটা কেন হয়, মানে এই ধরনের কম্পিটিশনটা কেন ক্রিয়েট হয় মানে প্রাইজের ক্ষেত্রে? এই প্রোডাক্টের আমি একটা ইনফরমেশন দিই, এই প্রোডাক্টটা আমি জানি এটা অনেকেই সেল করে, ইভেন আমি নিজেও আমার এক ক্লায়েন্টের জন্য এটা প্রচুর সেল করছি এক সময়। এই প্রোডাক্ট ওই সময় আমি আরও 1.5 বছর আগের ঘটনা বলতেছি, ওই সময় এই প্রোডাক্টটার পারচেস প্রাইস ছিল, এটা ডিপেন্ড করতো কোয়ালিটি এর উপর, তবে এটা 850 থেকে 900 টাকার মতো করে লাগতো, মানে কেনা পারচেস প্রাইস। এখন তো অনেক কোয়ালিটি হয়তো বেরিয়েছে। সো 850 থেকে 900 টাকা কিনতে হয়, এবং ওই প্রোডাক্টটা ধরেন 850 টাকায় আপনি কিনতেছেন, কিনে ওটা আপনি দারাজের কমিশন আছে কত, প্রায় এটাতে 10% মনে হয় কমিশন। সো 10% কমিশন অ্যাড করলে প্রায় এখানে আরও প্রায় 100 টাকা কমিশন অ্যাড আছে, 950 টাকা। 950 টাকার সাথে এই প্রোডাক্টটা অনেক বড় প্রোডাক্ট, এটা ক্যারিং করতে অনেক খরচ আছে। আপনি প্রোডাক্টটা দারাজের হাবে নেবেন, কিনে আনবেন, এখানে একটা কস্টিং আছে। সো ওটা মিলে আপনি ধরেন আরও ধরেন 30-40 টাকা পার প্রোডাক্টে আছে। সো 40 টাকা যদি হয়, ইভেন দারাজের হাবে যদি যান, এই প্রোডাক্টটা কিন্তু দারাজের হাবে গিয়ে প্যাকিং করে দিতে হয়। কারেন্টলি দারাজের হাবের অবস্থা খুব খারাপ, যারা কিছু জানে যে ওখানে প্যাকেজিং ম্যাটেরিয়াল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো দারাজের এখান থেকে প্যাকেজিং ম্যাটেরিয়াল আগে থেকে অর্ডার করে রাখতে হয়। সো এই সব কিছু আপনি কম্পেয়ার করলে আরও প্রায় 100 টাকা এডিশনাল কস্ট আছে। সো টোটাল কস্টিং কত হইল? প্রায় 1000 টাকার বেশি, তাই না? 1000 টাকার বেশি যদি কস্টিং হয়, তাহলে এটা সেল করা উচিত কত? 1100-1200 টাকা সেল করা উচিত। অ্যাটলিস্ট তো 200 টাকা প্রফিট করতে হবে, 20% বা 15% প্রফিট করতে হবে। সো 1100-1200 টাকা সেল করতে হইলে এই প্রোডাক্টটা ন্যাচারালি ওই প্রাইসে সেল করা উচিত। কিন্তু এরা কেন কম প্রাইসে সেল করতেছে? এরা কম প্রাইসে সেল করতেছে বেসিক্যালি কী কারণে আমি বলি, ওই যে বলছিলাম র্যাঙ্কিং ফ্যাক্টর। দেখেন একজন মানুষ যখন দারাজে আসে, সে এসে দেখে যে আমি নতুন, আমার প্রোডাক্ট কেউ দেখেও না কিনেও না, ধরেন আমি 1200 টাকায় প্রোডাক্টটা তুললাম, কেউ দেখবে না কেউ কিনবেও না, তাই না? সো এখন এটা কিনানো কেমনে কেমনে মানুষ কিনবে, কেন কিনবে? কেনার প্রসেসটা হইতেছে ওই যে সে প্রাইস কমায় দেয়। প্রাইসটা যখন কমায় দেয় তখন অনেক মানুষ আছে যে এখানে আইসা সর্ট বাই নিউ অ্যারাইভাল বা লো টু হাই লিখে আপনার সার্চ করে, মানে এখানে সে বেস্ট ম্যাচ দেয়, বেস্ট ম্যাচ দিয়া এখানে সে খুঁজে বের করে সবচেয়ে কম দামে এটা কত আছে। অনেক অ্যাডভান্স কাস্টমার আছে, ওরা গিয়ে এগুলো অর্ডার করা শুরু করে। যখন এরা এগুলো অর্ডার করা শুরু করে, কিছু কাস্টমার তো ডেফিনেটলি স্মার্ট আছে, যখন এটা করে তখন দারাজ দেখে আচ্ছা এটা তো অর্ডার পাচ্ছে, তখন ওর মানে যেটা পেজ ছিল 47 নাম্বার পেজে, না কয় নাম্বার পেজ আছে, কয়টা পেজ আছে, আচ্ছা 92টা পেজ দেখাচ্ছে। সো 93 নাম্বার পেজে যারা আছে
মানে ওরে দেখা যায় যে ইনস্ট্যান্ট 5-7টা অর্ডার পড়লে সে 93 নাম্বার পেজ থেকে সে হয়তো 4 নাম্বার 5 নাম্বার পেজে চলে আসে। তারপর যখন আরও বেশি কিছু অর্ডার পায় তখন সে আরও সামনের দিকে চলে আসে এবং একটা টাইমে সে ফার্স্ট পেজে চলে আসে। সো বেসিক্যালি সে 40-50টা পার্সেল লসে সেল করে, লসে সেল করে কিছু পজিটিভ রিভিউ গেইন করে, কারণ রিভিউ ছাড়া তো তার প্রোডাক্ট কিনবে না। বাকি যেটাতে রিভিউ আছে তারটাতে রিভিউ নেই। সো সে বেসিক্যালি কিছু মানে রিভিউ গেইন করার চেষ্টা করে, প্লাস সে হচ্ছে আপনার ওই যে দারাজের ফার্স্ট পেজে আসতে চেষ্টা করে। এখন সে যখন ফার্স্ট পেজে চলে আসে তখন দেখা যায় যে ও চিন্তা করে যে ওকে ঠিক আছে, এতদিন তো আমি লস করলাম, পার প্রোডাক্টে 200 টাকা করে, আমি এখন একটু প্রাইসটা একটু বাড়াই। সে তখন ওই 1200 টাকার রেঞ্জ দেওয়ার চেষ্টা করে যাতে 200 টাকা করে লাভ হয়। লাভ হলে আর 2-3 মাসে সে হচ্ছে আগের লসটাকে রিকভার করতে পারবে। সে যখন এই অ্যাটেম্পটা নেয় ঠিক ওই মোমেন্টে তার মতো আরেকজন আইসা মার্কেটে এন্ট্রি নেয়, মানে ওই সেম আইসা পরে সেম দেখে যে না সেলটেল হয় না, দাম কমায় দেয়, দাম কমায় ফার্স্ট পেজে আসার চেষ্টা করে। এই লোভ চলতেই থাকে চলতেই থাকে। সো এই লোভ যখন চলতেই থাকে তখন এখানে আর বেনিফিট করা পসিবল হয় না, খুব কষ্ট হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। আশা করি আমি পয়েন্টটা বুঝতে পারছি। এখন আসেন আরেকটা ইস্যু, যে কোনো মার্কেট প্লেসে যে কোনো জায়গায় যদি ব্যাপারটা এমন হয় ওপেন কম্প্যারিজন করার সুযোগ দেয়, সাইড বাই সাইড, ধরেন আমার একটা প্রোডাক্ট আপনারও একটা প্রোডাক্ট, সেম প্রোডাক্ট দুজনে সেল করছে, দুজনকে যদি এক জায়গায় ওপেন কম্প্যারিজন করতে দেয় একই জায়গায় সাইড বাই সাইড, তাইলে এখানে বিজনেস প্রপারলি করা যাবে না, কষ্ট হয়ে যাবে। সো এখানে তো একজন না, এখানে 3600 জনকে আপনার সামনে ধরাই দিতেছে যে সাইড বাই সাইড কম্পেয়ার করো। একজন কাস্টমার ইজিলি এসে দেখতে পারতেছে একই প্রোডাক্ট একই দাম কিনতেছে। সো এইরকম কাস্টমার জার্নিতে প্রোডাক্ট সেল করা অনেক ডিফিকাল্ট, নতুন উদ্যোক্তাদের জন্য তো এটা মারাত্মক ডিফিকাল্ট। সো এই ভুলটা অনেকেই করে, করার কারণে সে এখানে প্রবলেমে পড়ে। এখন আমি তো দারাজের অনেকগুলো সমস্যা বললাম, এখন আসেন একটা সুবিধা বলি। দারাজে আচ্ছা আরেকটা সমস্যা আছে সেটা বলে নিই। ধরেন আপনি এজ এ ছোটো উদ্যোক্তা, আপনি চকবাজার থেকে প্রোডাক্টগুলো কিনে না সেল করেন, দারাজে যে কোনো প্রোডাক্ট হতে পারে, চকবাজার থেকে আপনি ইম্পোর্টার থেকে কিনে না সেল করেন। এখন আপনি একটা প্রোডাক্ট কিনছেন 800 টাকা দিয়ে পাইকারি, 800 টাকায় কিনে আপনি 1000 টাকা বা 1100 টাকায় আপনি এখানে বেচতেছেন, বেচতেই পারেন, ন্যায্য দাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হইতেছে আপনি যে ইম্পোর্টার থেকে কিনছেন ওই ইম্পোর্টার নিজেই তো দারাজে সেল করে, তো ও তো এখানে 800 টাকায় তুলে দেবে, ইভেন সে আরও 10 টাকা কমে দিতে পারে, সমস্যা নাই তো। আপনি ফাইট করতেছেন একজন বিগ ইম্পোর্টারের সাথে একজন ছোট উদ্যোক্তা হয়ে, আপনি তার থেকে প্রোডাক্ট কিনা তার সাথে কম্পিটিশন জীবনে করতে পারবেন? এটা কি সম্ভব? আদৌ পসিবল? কখনোই পসিবল না। সো এই কারণে এখানে যে মানে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না এই জায়গায়, যার কারণে নতুন উদ্যোক্তারা এখানে গিয়ে চরম লেভেলের মানে সাফার হয়, অনেক সমস্যা হয়, ইভেন লস করে। আমি অনেক উদ্যোক্তার সাথে কথা বলছি, এরা আসলে দারাজে সেল করে বাট উল্টা নেগেটিভ। সো এখন আসেন আমি অনেকগুলো সমস্যা বললাম, তাই না? 3টা সমস্যা বললাম। 1 নম্বর হচ্ছে র্যাঙ্কে সামনে না আসতে পারলে দারাজের উপর সেল কন্ট্রোল করে, এতে আপনার ব্যবসা সাস্টেনেবিলিটি আসে না। সেকেন্ড হচ্ছে আপনি কম প্রাইসে ট্রাই করে আইসে একটা সময় গিয়ে দেখেন যে প্রাইস বাড়ালে আর সেল হচ্ছে না, কারণ আপনার মতো আরেকজন এখানে এন্ট্রি নিচ্ছে। সো এই লোভ চলতেই থাকে, প্রাইসের লোভ, মানে কম প্রাইসে অলওয়েজ সেল করতে হয়, আপনি মানে লস দিয়ে অলওয়েজ সেল করতে হয়, লাভ দিয়ে সেল করতে গেলে আপনি বিপদে পড়ে যান। আবার আরেকটা ইস্যু বললাম যে আপনার কম্পিটিশন করতে হয় জায়ান্টের সাথে, মানে যে ইম্পোর্টার যার থেকে আপনি প্রোডাক্ট আনেন ওর সাথে আপনার কম্পিটিশন হয়ে যায়। সো এটা হিউজ কমপ্লেক্স। 3টা ইস্যু বললাম, এখন আসেন কিছু পজিটিভ দিক বলি, বা দারাজ কাদের জন্য। অ্যাকচুয়ালি আমি দারাজ দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা সব মার্কেট প্লেসের জন্য অ্যাপ্লিকেবল। তারপরে যদি আমি বলি যে এটা কার জন্য, অ্যাকচুয়ালি এটা এই দারাজের আরেকটা ইস্যু হচ্ছে, ধরেন আপনি হচ্ছেন বড় সেলার, চায়না থেকে ডাইরেক্ট প্রোডাক্ট আনেন, আইনা আপনি দারাজে ইজিলি সেল করে দিতে পারবেন। আপনি একটা স্পেশাল সুন্দর একটা রেট দিবেন, দেখবেন ধুমায় সেল হইতেছে। কেন? কারণ হইতেছে দারাজে প্রচুর গ্রাহক আছে, এখানে প্রায় ডেইলি প্রায় 3 মিলিয়নের বেশি, প্রায় 30 লাখের বেশি অ্যাক্টিভ ইউজার আছে ওদের, এবং প্রায় 70-80 লাখ মানুষ দারাজ থেকে কেনাকাটা করে, মানে তাদের টোটাল কাস্টমার বেস। সো এত কাস্টমার বেসের সামনে আপনার প্রোডাক্টটা সে প্রমোট করে দিচ্ছে। সো আপনি যদি ভালো প্রাইস দিতে পারেন এবং সে এটা যদি কোনো কারণে যদি তার সার্চের র্যাঙ্কে টপে চলে আসে, এমনও আছে একদিন আপনি 2000-3000 অর্ডার পেয়ে যাবেন। সো এটা পসিবল, আপনি যদি ভালো প্রাইস দেন হয়তো র্যাঙ্কে চলে আসবে, আপনি ভালো সেল পাবেন। সো এটা আপনার জন্য অনেক ভালো, বাট ছোটো উদ্যোক্তাদের জন্য কখনোই না। এখন আরেকটা ইস্যু আছে, সেটা একটু বলি। ধরেন আনফর্চুনেটলি আপনি একটা প্রোডাক্ট অনেক জমে গেছে, স্টকে অনেক জমে গেছে, এই প্রোডাক্টটা এখন আপনি স্টক ক্লিয়ার করবেন। স্টক ক্লিয়ার করবেন বলতে আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি এই প্রোডাক্টটা সেল করবো না, এটা আমি শেষ করে ফেলবো এবং অন্য নতুন প্রোডাক্ট আনবো। তখন আপনি খুব কম একটা রেট, যে প্রাইস আপনি কিনছেন তার থেকে আরও 50 টাকা করে কম দিয়ে আপনি সেল করে দেবেন, কারণ আপনার ওয়্যার হাউস থেকে প্রোডাক্ট বের করা জরুরি। ধরেন শীতের একটা প্রোডাক্ট আটকে গেছে, আপনি লাস্টে একদম ফ্ল্যাশ সেল দিয়ে দিয়েছেন দারাজে, সো সেল হয়ে যাবে,
কারণ এখানে হিউজ কাস্টমার আছে, তাই না? আপনার কোনো খরচ টরচ নাই, ধুমধাম সেল হয়ে যাবে। সো ব্যাপারটা হইতেছে আপনি যখন এই প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, এখানে নতুন একটা ইস্যু আছে, আপনি যখন এই প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন হয়তো ওই সময় কোনো একজন ব্যক্তি এই প্রোডাক্টের সেল ক্লোজ করে দিচ্ছে যে না আমি আর এই বেবি বাঞ্চও সেল করবো না, আমার যেগুলো আছে এগুলো আমি হোলসেল মানে একদম লস 50 টাকা লস হলেও আমি সেল করে শেষ করে দিব, কারণ আমার স্টকে আমার টাকা ক্যাশ করা দরকার। সে প্রোডাক্টটাকে ক্যাশ করতে যাচ্ছে, সো ওটা সে ক্যাশ করার জন্য সে এটা ইউজ করতেছে। ওর সাথে আপনি কেমনে কম্পিটিশনে পারবেন? এটা পসিবল না, কখনোই সম্ভব না। সো ছোট উদ্যোক্তাদের জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এমন প্ল্যাটফর্মে সেল করা যাবে না যে প্ল্যাটফর্মে ওপেন কম্পিটিশন আছে। ছোটো না, অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রেই, মানে অলমোস্ট সবার ক্ষেত্রে যদি ইউনিক আইটেম না হয়, যদি সুপার ইউনিক আইটেম হয় তাহলে দারাজ আপনার জন্য বেস্ট অপশন। আর যদি ইউনিক না হয় তাহলে তো অবস্থা পুরাই খারাপ। আপনি এখানে গেলে আপনার ডাইরেক্ট কম্পিটিশন হবে, প্রাইস কম্পিটিশন ডাইরেক্ট হলে আপনি এখানে পারবেন না। খুব সিম্পল হিসাব। সো আশা করি বুঝতে পারছেন, আমি একটু ডিপলি বোঝানোর চেষ্টা করলাম কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, মানে ব্যাপারটা হইতেছে সব কিছুর পজিটিভ এবং নেগেটিভ আছে। বিষয়টা হচ্ছে দারাজ ডেফিনেটলি অনেক ভালো প্ল্যাটফর্ম, এটা দিয়ে অনেক ভালো আপনি করতে পারবেন, কিন্তু প্রবলেম হচ্ছে এটা, যেমন অ্যান্টিবায়োটিক খাইলে কি হয়? খাইলে ভালো হয়, কিন্তু আপনি জাস্ট যে কোনো সময় যদি অ্যান্টিবায়োটিক খাইয়ে ফেলেন তাহলে একটা সময় অবস্থা খারাপ হয়ে যাবে আপনার। এটা আপনার অবস্থান বুঝে, তো কার জন্য কোনটা এটা বুঝতে হবে। ওকে, চলেন আমরা মার্কেট প্লেসের ইস্যুটা মনে বুঝতে পারছি। তারপর যদি বলি আরেকটা অপশন যেটা থাকে সেটা হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে বিজনেস মানে করার যে সুবিধাটা সেটা যদি একটু এক্সপ্লেইন করি বা কীভাবে করা যায়। নিজস্ব প্ল্যাটফর্ম বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করে ওখানে আপনার একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন, বা আপনি একটা নিজস্ব ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইট বানায় আপনি ওই প্রোডাক্টটা সেল করতেছেন। সো আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বানায় আপনি ওই প্রোডাক্টটা সেল করেন, এটা 100% কন্ট্রোল আপনার কাছে, এটা কিন্তু আরেকজনের কাছে না। আপনার ওয়েবসাইট, আপনার প্রোডাক্ট ওখানে আছে, আপনি ওটাকে অ্যাড দিচ্ছেন, অ্যাড দিলে কি হচ্ছে দেখা যাবে যে প্রচুর মানুষের সামনে আপনার অ্যাড প্লেস হইতেছে, মানুষ এসে অর্ডার করতেছে, এখানে সাইড বাই সাইড কম্পেয়ার হইতেছে না। এই বেবি বাউন্সার যদি আপনি 1500 টাকাও লিখেন, মানে প্রাইস আপনার ওয়েবসাইটে লিখে রাখেন, নো ইস্যু, কোনো সমস্যা নেই, আপনি লিখতে পারেন। কাস্টমার সাইড বাই সাইড কম্পেয়ারের সুযোগ পাচ্ছে না, যেহেতু সুযোগ পাচ্ছে না তার মানে আপনি একটা ভালো মার্জিন রেখে আপনি সেল করতে পারতেছেন। আপনাকে ওই মানে কি বলে মানে ওই ধরনের কম্পিটিশনের মধ্যে যে আপনার পড়তে হইতেছে না, যে কম্পিটিশন আসলে এটাকে ব্যবসায়ী বলে না। মানে ওই যে এই একই প্রোডাক্ট সবাই সেল করতেছে, ওটা লস দিয়ে সেল করতে, এটা বিজনেস বলে? এটা ব্যবসায়ী বিজনেসই বলে না এটাকে। সো ওই রকম একটা কম্পিটিশনে আপনার যাইতে হইতেছে না, আপনি আপনার প্ল্যাটফর্মে আপনি সেল করতেছেন। আমি কিছু উদাহরণ দিব, যেমন আমি একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল আমি উদাহরণ দিই হচ্ছে, সাপোজ কী দিয়ে উদাহরণ দেব, আমি উদাহরণ দিই আপনার দিয়ে কী বলে বাটা দিয়ে উদাহরণ দিই। ধরুন এটা যে বাটার ওয়েবসাইট। সো এই বাটার ওয়েবসাইটে যদি আপনি যান, এখানে আপনি যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু বাটার ওয়েবসাইটে এক পিসই আছে, রাইট? সো যেহেতু এটা একটাই, আপনি এটা প্রাইস দেখে আপনি এখান থেকে অর্ডার করতেছেন। সো আপনার পক্ষে কিন্তু পসিবল না যে ওই মোমেন্টে কিন্তু আপনি এটা দেখে কিনে ফেলবেন, এখানে নিচে গিয়ে কিন্তু ওই সেম প্রোডাক্ট আপনি পাচ্ছেন না। মানে অন্য প্রোডাক্ট হয়তো বাটার দেখতেছেন, বাট অন্য কারো প্রোডাক্টই নেই, সব প্রোডাক্টই বাটার। সো যেহেতু সব প্রোডাক্ট বাটার, তার মানে ওই লোক যদি কিনে মানে ও এটা ওপেন কম্প্যারিজন করতে পারতেছে না। সো এখানে যে প্রাইস, তার যদি ভালো লাগে, ফিচার যদি দেখবে, ফিচার যদি ভালো হয়, সব কিছু পরে দেখে ভালো লাগলে সে অর্ডার দিয়ে দেবে। সো এটা হচ্ছে সিস্টেম আর কি, নিজস্ব প্ল্যাটফর্ম থেকে করলে। আপনি যদি পেজ দিয়ে বিজনেস করেন, একটা পেজ খুলছেন, পেজ খুলে আপনি ওই পেজ থেকে আপনি সাপোজ আপনি একটা প্রোডাক্ট আপনি ওখানে আপলোড করছেন, আপলোড করে হয়তো অ্যাড দিয়েছেন, তো ওই অ্যাড যখন কারোর সামনে যায় ওটা কিন্তু ওপেন কম্প্যারিজন হয় না। আপনি ফেসবুকের কম্প্যারিজন মানে ফেসবুক অ্যাডের যদি আমি একটু বলি, অ্যাড দিয়ে বোঝাচ্ছি আর কি। ধরেন আপনার বাটার ওয়েবসাইটের মতো, ধরেন আপনার যে ওয়েবসাইট ফর এক্সাম্পল dakashop.xyz, এটা দিয়ে আমরা দেখাচ্ছিলাম আগেরবার, এই ওয়েবসাইটের নাম তো কেউ জানে না, তাহলে এই প্রোডাক্ট কিনবে কেমনে? সো এটাকে আমার অ্যাড দিতে হবে, আমি ফেসবুকের থ্রুতে আমি এটাকে অ্যাড দিব। তো ধরেন অ্যাড দিলাম, এখন অ্যাড দিলে আপনি যখন ফেসবুক স্ক্রল করতেছেন, একজন কাস্টমার ওর সামনে কিন্তু তার ফ্রেন্ডদের পোস্ট আসতেছে, এর মাঝে আমার অ্যাডটা আসতেছে, তাই না? ওই অ্যাডটা দেখার পরে সে ক্লিক করবে, ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে, আসার পর যদি তার কাছে ভালো লাগে অর্ডার করে ফেলবে। সে কিন্তু মানে আপনি কাস্টমার জানেন এটা খেয়াল করেন, আপনি নিজে যখন কিনেন তখন কিন্তু এটাই করেন, অন্য কিছু করেন না। সো এই ওয়েতে গেলে ওই ওপেন কম্প্যারিজনের পার্টটা আসে না। আর যদি না আসে তাহলে আপনার ওই যেটা বললাম যে প্রাইস নিয়ে যে মার্জিন রাখার যে ব্যাপারটা, এই ঝামেলায় আপনার পড়তে হয় না। ওকে, এখন আসেন নিজস্ব প্ল্যাটফর্মের কিছু ইস্যু বলি। যেমন ধরেন সম্পূর্ণ কন্ট্রোল নিজের কাছে থাকে। ওই যেটা বললাম যে আপনার অ্যাড দিচ্ছেন, আপনি কাস্টমারের সামনে যাইতেছেন, প্রোডাক্ট যদি ভালো হয়, অফার যদি ভালো হয়, মানুষ কিনবে। এখানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজের কোনো খেলা নাই যে আপনি রাতারাতি আপনার ব্যবসা মানে অনেক বড় হয়ে যাবে, আবার রাতারাতি ব্যবসা পড়ে যাবে, এমন কোনো চান্স নাই।
তারপর যদি বলি প্রাইসিং নিয়ে তেমন একটা কম্পিটিশন পড়তে হয় না, যেটা আমি একটু এক্সপ্লেন করলাম। তারপর অটোমেশনের মাধ্যমে কি বলে, অটোমেশনের মাধ্যমে অপারেশন কষ্ট অনেক কমে ফেলা যায়। আচ্ছা, এইটা আমি একটু পরে এক্সপ্লেন করবো। অটোমেশন বলতে নিজস্ব ওয়েবসাইট যদি আপনি মেক করে নেন তাহলে এটার বেশ কিছু বেনিফিট আছে, এটা পরে বলবো আমি কোনো সময়। মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ইয়েস, মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি প্রচুর অ্যাডভান্টেজ পাবেন যদি আপনি নিজে একটা ওয়েবসাইট বানান। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো প্রবলেম। সামনের দিকে যাই, জাস্ট স্লাইডটা মাথায় রাখেন। অটোমেশনের মাধ্যমে অপারেশন কস্ট অনেক কমায় ফেলা যায় এবং মার্কেটিংয়ের জন্য অনেক ধরনের এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। জাস্ট এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন। উপরে দুইটা তো অলরেডি বুঝেই গেছেন, বাট নিচের দুইটা আমি প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, সো এখন আসেন, আমি নিজস্ব প্ল্যাটফর্মের অনেক সুবিধা বললাম, তাই না? যে আপনি নিজে একটা ওয়েবসাইট বানায় আপনি এটা দিয়ে সেল করবেন, এটাতে প্রচুর মানে সুবিধা আছে। এখন এটার অনেকগুলো অসুবিধা আছে। সো মানে অনেকগুলো না, একটা মেজর অসুবিধা আছে। ওই মেজর অসুবিধাটা বলি। নিজস্ব প্ল্যাটফর্মের সবচেয়ে বড় অসুবিধা হইতেছে এটার পুরা মার্কেটিংয়ের রেসপন্সিবিলিটি আপনার নিজের। কারণ আপনি যে নতুন ওয়েবসাইটটা বানাইছেন, যে dakashop.xyz, এই ওয়েবসাইট কেউ চিনে না বাংলাদেশের, একেবারে নতুন, আপনি একটা ফ্রেশ ডোমেন কিনে বানাইছেন, তাই না? এখন এইটা বাংলাদেশের কনজিউমাররা মুখস্থ করবে না, করার কথাও না। কারণ একটা মানুষ কয়টা মানে আপনি কয়টা ই কমার্স ওয়েবসাইটের নাম বলতে পারবেন? 5টা, 10টা, 20টা, তার বেশি পারবেন না। এই 20টাই, কিন্তু বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট আছে কতগুলো? না হলেও কয়েক হাজার, তাই না? কয়েক হাজার। আপনি হয়তো 4টা, 5টা, 10টা পেজের নাম মনে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশে পেজ আছে কত? 10 লাখ। তো 10 লাখের মধ্যে আপনি মনে রাখতে পারতেছেন 7-8টা বা 10টা, 20টা, তার বেশি না। সো বাকি পেজগুলোর তাহলে কী হবে? ওরা কেমনে ব্যবসা করবে? ওদের অ্যাডভার্টাইজিং করতে হবে, মার্কেটিং করতে হবে। একদম সেফলি যদি বলি, মার্কেটিং করতে হবে, অলওয়েজ প্রমোশন করতে হবে। প্রমোশন চালায় তাদের বিজনেস চালাইতে হবে, এটাই প্রসেস। ছোট উদ্যোক্তাদেরকে অলওয়েজ মার্কেটিং করেই করতে হবে। যখন আপনি ব্র্যান্ড হয়ে যাবেন তখন হয়তো অ্যাড দিতে হবে না। অ্যাড দিতে হবে না এই কনসেপ্টটা ভুল, বাট অ্যাড না দিলেও সেল হবে। বাট যখন ছোট উদ্যোক্তা তখন অলওয়েজ আপনাকে মার্কেটিং করতেই হবে, মাস্ট। গ্রামীণফোন তো এখনও অ্যাড দেয়, ও কেন দেয়? ওর তো এখন অ্যাড দেওয়ার কোনো দরকার নেই, ওরে তো সবাই চিনে, তাই না? গ্রামীণফোন বাংলাদেশে এমন ব্যক্তি আছে যে চিনে না, বাট সে এখন অ্যাড দেয় কেন টিভিতে? অ্যাকচুয়ালি তার অবস্থান ধরে রাখার জন্য, যাতে পিছন থেকে এয়ারটেল বা রবি এসে তারা পুশ না করতে পারে, এই জন্য সে এটা করে, যেন তার নাম্বার 1 ধরে রাখতে পারে। সো এই জন্য তারা অ্যাড দেয়। বাট গ্রামীণফোন যদি অ্যাড দেওয়া বন্ধ করে দেয় 1 বছর, তার সেলে তার ইম্প্যাক্ট পড়বে না, ওই সেল একই থাকবে। ও ফিউচার সিকিউর করার জন্য অ্যাড দেয় এখন। কিন্তু ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ওরা ব্র্যান্ডিং করার চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না। ছোট উদ্যোক্তাদের ব্র্যান্ডিং করে আপনি কয়টা মানুষের মাথায় পুশ করাইতে পারবেন? খুব কম মানুষের মাথায় সাইকোলজিক্যালি এত বেশি রাখা সম্ভব না। সো এই জন্য আপনাকে অ্যাডভার্টাইজিং করে যেতে হবে। এখন এই জিনিসটা পুরাটাই আপনার নিজের করতে হবে অ্যাজ এ উদ্যোক্তা। ছোট উদ্যোক্তা এমনি কাজ করা কমপ্লেক্স, আপনার ছোট টিম, 1 ম্যান আর্মি, এর মধ্যে এখন মার্কেটিংয়ের দায়িত্ব আপনার বিশাল এক বোঝা আপনার মাথায় আসবে। কিছু করার নেই, যেহেতু আপনি উদ্যোক্তা, আপনাকে এগুলো সবগুলো চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। দারাজের ক্ষেত্রে যেটা হইতো, আপনি জাস্ট প্রোডাক্ট তুলে দিয়ে আরামসে বসে থাকতেন। যদি মার্কেট প্লেস আসে, ফিসাবিলিল্লাহ, অর্ডার আসবে প্রচুর। যদি র্যাঙ্কে চলে আসে তাহলে প্রচুর অর্ডার আসবে, আর যদি র্যাঙ্কে না চলে আসে তাহলে বসে থাকবেন যে ভাই সেলটেল হয় না, এখন বসে থাকি। ব্যাপারটা এরকম আর কি। ওকে, সো আমরা আসলে সেকেন্ডটাই করব। প্রথমটা হচ্ছে হিউজ রিস্কি, এটা আমরা করব না। দারাজে ধরেন 1000 সেলারের মধ্যে হয়তো 5 জন সেলার ভালো করবে। ওই 5 জন সেলার ভালো করবে, 995 জন খারাপ করবে। এখন এই 995 জনের যদি মনে করে যে না আমিও গিয়ে ভালো করবো, এই 5 জনের ভিতরে আমি চলে আসবো, এই সিদ্ধান্ত চরম ভুল সিদ্ধান্ত, মারাত্মক লেভেলে ভুল সিদ্ধান্ত। এটা পসিবলই না। মানে এই উদ্যোক্তা ও রিস্কই ক্যালকুলেশন করতে পারে না। যে রিস্ক ম্যানেজমেন্ট না বুঝে তারা দিয়ে ব্যবসা কেমনে হবে? বাংলাদেশে আসলে এটা কিছু বলে লাভ নেই। আমাদের ভাইবোন, আমাদের নিজেদের ইস্যু আরও বেশি আছে। যেমন ধরেন বিসিএসের ব্যাপারে যদি বলি, আমরা আসলে বিসিএসে কয়জন টিকে হচ্ছে 2000 না 3000, তাই না? পরীক্ষা দেয় 5 লাখ। এখন 5 লাখ স্টুডেন্টের মধ্যে এরা 5 লাখের মধ্যে দেখবেন যে 4 লাখ মানুষই বিশ্বাস করে আমি বিসিএসে টিকবো। এটা কেমনে পসিবল? টিকবে কিন্তু 2000, সে জানে 2000 টিকবে, সে মনে করে যে আমি ওটার ভিতরে ঢুকে যাবো। এটা কি পসিবল? এটা কি সম্ভব? এটা কোনো ওয়েতে পসিবল না। এটা হইলে লাকিলি হয়ে যাবে, বাট সম্ভব না। আপনি যে এফোর্ট দিচ্ছেন, আপনার মতো এফোর্ট হয়তো আরও 50,000 মানুষ দিচ্ছে। সো এর মধ্যে 48,000 মানুষের মনে তো ভাঙবে, ওরা তো পারবে না, ফেল হবে, তাই না? সো এই ধরনের কম্পিটিশন আপনি যাবেন কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। সো বাই দ্য ওয়ে, আমি এদিকে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আপনি এইটাতে যাবেন কেন? আপনি এই কম্পিটিশনে যাওয়াটা রিস্কি, পুরাই রিস্কি, তাই না? আপনাকে এমন কিছু করতে হবে যেখানে এত বেশি কম্পিটিশনে যেতে হবে না, উইন হওয়ার পার্সেন্টেজ বাড়বে। আর সেটা হচ্ছে নিজস্ব প্ল্যাটফর্মে করলে হয়তো আপনার কাজ বেশি করতে হবে, বাট উইন হওয়ার পার্সেন্টেজ অনেক গুণ বেড়ে যাবে। অনেক গুণ মানে অনেক গুণ। ওখানে যদি 5% উইন হওয়ার চান্স থাকে, এখানে উইন হওয়ার চান্স থাকবে 50%, 50%, 10 টাইম বেড়ে যাবে। ওকে, ওই সেম জিনিস আপনি বিসিএসে যদি চেষ্টা করেন, বিসিএসে চেষ্টা করলে আপনার হয়তো ওখানে
চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে অনেক, বাট আপনি যদি একটা স্কিল গেইন করে একটা জবের প্রিপারেশন নেন, বর্তমানে স্কিল বেসড প্রচুর কোম্পানি আছে, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি এখন সার্টিফিকেট দেখে চাকরি দেয় না। আমার এজেন্সিতে আমি কোনো সার্টিফিকেটে কোনো কিছু দেখি না, সো তার স্কিল থাকলে আমি তাকে নিয়ে নিই। আমি কেন, নগদের মতো কোম্পানিও এখন এটাই করতেছে, আরও বেশ কিছু কোম্পানি আছে যারা এখন, বাংলাদেশে অনেক সফটওয়্যার কোম্পানি আছে আমি চিনি, এরা হচ্ছে সার্টিফিকেট ম্যাটারই করে না, আপনি দেখবেন ওরা সার্টিফিকেট নিয়ে কোনো কথাই বলে না, স্কিল আছে জব হবে। সো সেম জিনিস তো, সিকিউর কোনটা ছিল, একটা স্কিল গেইন করা, স্কিল গেইন করে ট্রাই করা, ওই 5 লাখ মানুষের সাথে কম্পিটিশন না করে ওই সময়টা, ওরা কিন্তু পরিশ্রম করে প্রচুর, ওই সময়টা দিয়ে যদি একটা স্কিল গেইন করতো তাহলে তার লাইফ আরও ইজিয়ার হয়ে যেত, আরও চান্স বেড়ে যেত। ওকে চলেন, ওইসব ক্ষেত্রে প্রবলেম, মানে ধরেন এই ধরনের ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা নাই, কিন্তু ধরেন আপনার এই ব্যবসাতে এসে এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, এই জন্য ওটা নিয়ে এত ডিটেল আলোচনা করলাম। আমি একটা টপিক শেষ করলাম, যদিও 40 মিনিট সময় চলে গেছে, সমস্যা নেই, আমরা আরও 2টা টপিক ইনশাল্লাহ শেষ করে ফেলবো। সো এখানে আমরা দেখলাম যে মার্কেটিংটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো চলেন আমরা মার্কেটিংটা নিয়ে এখন কথা বলি, যেহেতু সমস্যা ওটা সমাধান তো করতে হবে, তাই না, আমরা উদ্যোক্তা, আমাদের সমস্যা তো সমাধান করতে হবে, চলেন এটা নিয়ে আলোচনা করি। সো মার্কেটিংয়ের প্রচুর চ্যানেল আছে, ধরেন আপনার প্রচুর ওয়েতে মার্কেটিং করা যায়, ডিজিটাল মার্কেটিংয়ের হিউজ উইংস আছে। সো সবগুলো নিয়ে কথা বলা যাবে না, আমরা যেটা করব যেগুলো সবচেয়ে পপুলার সেগুলো আমরা নিয়ে একটু কথা বলবো, যে পপুলার ডিজিটাল মার্কেটিং চ্যানেল কী কী আছে। সো চলেন আমরা দেখি। সো পপুলার ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মধ্যে আমরা দেখতেছি 1 নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা এসইও বলে চিনি। সো তারপরে আছে কি গুগল অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস, এবং লাস্টেড হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সো উপরে 2-3টা হয়তো আপনারা জানেন, বাট কন্টেন্ট মার্কেটিংয়ের কথা হয়তো আপনারা শুনছেন, বাট এত হয়তো ডিটেল বোঝেন না, এটা আমি এক্সপ্লেন করবো ডিটেলস, নো প্রবলেম। এখন মানে এই 4টা আমি এখানে লিখছি, বাট আরও বহুত আছে, আপনি যদি সার্চ করেন দেখবেন যে প্রচুর, এখানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাবিজাবি বহুত কিছু আসতে পারতো এই তালিকার মধ্যে। সো আমি এগুলো এখানে মেনশন করতেছি না, সো এখানে যে অ্যান্ড মোর লিখে রাখছি। সো আমরা এই 4টা নিয়ে আলোচনা করব, যে 4টা সবচেয়ে বেশি এফেক্টিভ। এখন এই 4টা মার্কেটিং চ্যানেলের মধ্যে কোনটা আসলে ভালো, আপনি তো অ্যাজ এ ছোটো উদ্যোক্তা 4টাই অ্যাফোর্ড করতে পারবেন না, বা করা ঠিকও হবে না, আপনাকে যে কোনো একদিকে ফোকাস করতে হবে, বা সর্বোচ্চ 2 দিকে ফোকাস করতে হবে, তাই না, এই এত মার্কেটিং চ্যানেলে আপনি যেতে পারবেন না। এখন কোনটা আপনার জন্য অ্যাজ এ উদ্যোক্তা সবচেয়ে ভালো হবে, এটা কীভাবে বুঝবেন, এটা বোঝার একটা সহজ ওয়ে আছে, মানে আপনাকে প্রচুর নলেজ গেইন করে বোঝার একটা ওয়ে আছে, একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত, ROI, এটাকে বলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। একটা মার্কেটিং চ্যানেল মানে কোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, এটা ডিপেন্ড করে অনেকাংশে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কেমন, মানে আপনি কত টাকার মার্কেটিং করলে কত টাকার পণ্য সেল হবে, সহজ কথা, এইটা দিয়ে ডিপেন্ড করে, এই 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 মেট্রিক্সটা দিয়ে ভ্যারি করে যে কোন মার্কেটিং চ্যানেলটা আপনার জন্য সুইটেবল হবে। চলেন আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আমি একটু এক্সপ্লেইন করি, এটা কী আসলে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হইতেছে, ধরেন আপনি, আমরা যখন কোনো একটা ভালো প্রোডাক্ট কিনতে চাই, একটু দামি প্রোডাক্ট কিনতে চাই, তখন কিন্তু সবার আগে যে আমরা গুগলে গিয়ে কিছু একটা সার্চ করি, তাই না, সার্চ করে তারপরে আমরা একটু অ্যানালাইসিস করি, হয়তো ভালো লাগলে ওখানে অর্ডার করে ফেলি, এটাই হচ্ছে প্রসেস। সো যেমন আমি দেখি, আগে মানুষ গুগল বেশি এটা করতো না, বাংলাদেশে এখন গুগলের ইউজ অনেক বেড়ে যাচ্ছে। আমি জাস্ট একটা মিনিট, ফর এক্সাম্পল আমি জাস্ট এখানে google.com যাচ্ছি, ধরেন এই google.com আমি গেলাম, যাওয়ার পরে আমি ধরেন একটা প্রোডাক্ট কিনবো, কী কিনতে পারি, হইতে পারে ল্যাপটপ হইতে পারে, যেমন HP ল্যাপটপ কিনতে পারি আমি, HP ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমার বলতেছে প্রায় কত 80 লাখ রেজাল্ট আছে এখানে টোটাল, এখানে দেখেন প্রচুর রেজাল্ট। ওই যে সার্চ ইঞ্জিনের ইস্যু বলছিলাম না, ওই সেম ইস্যু, আপনি স্ক্রল করতে থাকবেন সারাদিন, আপনার আসতেই থাকবে, সামনে আসতেই থাকবে, ইনফিনিট স্ক্রল হইতেই থাকবে, এর কোনো শেষ নেই। সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার মানে যদি গুগলে কিছু সার্চ করেন প্রচুর রেজাল্ট আসবে। এখন আপনার মতো অনেক কোম্পানি চেষ্টা করতেছে যে তাদের প্রোডাক্টগুলো যেন এখানে সামনে আসে। আচ্ছা আমি একটু জার্নিটা বুঝাই। সো আমি সার্চ করলাম, সার্চ করে ধরেন আমি এই ওয়েবসাইটটা ওপেন করে আমি এই প্রোডাক্টগুলো এখান থেকে দেখলাম, দেখে আমি এই প্রোডাক্টটা পারচেস করে ফেললাম। সো এই যে মার্কেটিংটা হইলো, এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে ওই স্টারটেক এসইওর মাধ্যমে তার ওয়েবসাইটটাকে স্পেসিফিক কিওয়ার্ডে
গুগলের টপে নিয়ে আসছে। এখন একজন গ্রাহক যখন এসপি ল্যাপটপ লিখে সার্চ করতেছে তখন স্টারটেকের ওয়েবসাইটটা এখানে আসতেছে, এই যে স্টারটেকের ওয়েবসাইটে প্রথমে আসতেছে। সো মানুষ স্টারটেকের ওয়েবসাইটে যাচ্ছে এবং পণ্যটা দেখে কিনে ফেলতেছে। সো এটা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। আপনি বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, আপনি অনেক কোয়ালিটি ইমপ্রুভ করে আপনি গুগলের টপে আসার চেষ্টা করবেন। এখন আপনার সাথে কিন্তু সেম ওয়ে, এখানে কিন্তু হাজার হাজার ব্র্যান্ড আছে যারা চেষ্টা করতেছে সেম কিওয়ার্ডে টপে আসতে। এখন সবাই কি টপে? না। যারা অডিয়েন্স তারা হচ্ছে 3-4টা ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে সে তার মানে সলিউশন পেয়ে যাবে। বাকি যারা আছে ওদেরটা কেউ যাবে না। যেমন এই 5-6 নাম্বারে এগুলো হয়তো কেউ ক্লিক করে দেখবেই না, মানুষ এই উপরেরগুলো দেখবে, তাই না? ওই যে সেম স্ট্র্যাটেজি আমি একটু আগে যেটা এক্সপ্লেন করলাম। সো এই এসইওতেও আপনার খুব কমপ্লেক্স, যে আপনার টপে না আসতে পারলে আপনার সেল হবে না। আর ছোট উদ্যোক্তাদের জন্য টপে আসা খুব ডিফিকাল্ট, কারণ এসইওতে প্রায় 6-7 মাস আপনার এসইও করার পরে এটার ইম্প্যাক্ট, মানে আজকে এসইও শুরু করলে এটার রেজাল্ট পাওয়া শুরু করবেন 6 মাস পরে, এখনই না, ইনস্ট্যান্ট না। 6 মাস পরে হয়তো আপনার এটা ফার্স্ট পেজে আসবে, বা ফার্স্ট পেজেও না, হয়তো একটু পেজ আগাবে আর কি। প্রথম যখন দিবেন তখন হয়তো আপনার কিওয়ার্ডের ডিফিকাল্টিসের উপর ডিপেন্ড করবে। এমন হতে পারে যে আপনারটা 4 নাম্বার পেজে আছে, 5 নাম্বার পেজে আছে। সো 5 নাম্বার পেজ থেকে হয়তো আপনি 1 নাম্বার পেজে আসবেন, 1 নাম্বার পেজ থেকে হয়তো একটু উপরের দিকে উঠতে উঠতে অনেক সময় লাগবে, তো 6 মাস পরে আপনি একটা ইম্প্যাক্ট দেখবেন। কিন্তু ছোটো উদ্যোক্তারা আসলে এটা অ্যাফোর্ড করতে পারে না। এসইও হিউজ এক্সপেন্সিভ, যদিও গুগলের টাকা দেওয়া লাগে না, বাট এখানে অনেক এসইও এক্সপার্ট হায়ার করা লাগে, কিওয়ার্ড রিসার্চ করা লাগে, ব্যাকলিঙ্ক পারচেস করতে হয়, এটা হিউজ এক্সপেন্সিভ। এটা বড় বড় ব্র্যান্ডের জন্য ঠিক আছে, বাট ছোটো ব্র্যান্ডের জন্য এটা কোনোভাবেই এটা মানে কি বলে সুইটেবল না। ওকে, এখন আসেন আমরা তো এটা এক্সপ্লেনেশন দিলাম, বাট এটা আমরা একটু দেখি যে এসইওর অ্যাভারেজ আরওআইটা কত। এসইওর অ্যাভারেজ আরওআই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এসইওর অ্যাভারেজ আরওআই বলতেছে যে 5:1। খেয়াল করছেন? দিস মিনস ইউ শুড গেট ব্যাক 5 ইন রিটার্ন ফর এভরি ডলার ইউ স্পেন্ড। মানে ব্যাপারটা আপনাকে বলতেছে যে আপনি প্রতি $1 স্পেন্ড করলে, মানে $1 এসইওর পিছনে ইনভেস্ট করলে $5 একটা পণ্য আপনি সেল করতে পারবেন। মানে 100 টাকা যদি আপনি এসইওর পিছনে খরচ করেন, আপনি 500 টাকার একটা পণ্য সেল করতে পারবেন। এর মধ্যে হচ্ছে প্রোডাক্টের কস্ট থাকবে হয়তো 400 টাকা, 300 টাকা, 100 টাকা এসইও কস্ট, 100 টাকা আপনার লাভ। ব্যাপারটা এমন হইতে পারে, কিন্তু এসইও বললাম যে অনেক পরে রেজাল্ট আসে, যার কারণে এটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, ই কমার্সের জন্য এটা একটু বেশি কমপ্লেক্স। তারপর যদি আমরা যাই গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা কি? গুগল অ্যাডসটা হচ্ছে আমরা ওই যে এই যে একটু আগে আমরা যে দেখলাম, জাস্ট একটা মিনিট, একটু আগে যে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে আমরা অ্যাড, এই যে অনেক সময় দেখবেন আপনি সার্চ করার পরে এখানে উপরে 2-3টা অ্যাড পাবেন, এগুলো কিন্তু অর্গানিক রেজাল্ট, তাই না? এগুলো অ্যাড না, বাট অনেক সময় এখানে অ্যাড পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি এখানে সার্চ করি হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলে এখানে একটা অ্যাড এখানে আসছে, এটা একটা অ্যাড, বাট এখানে অনেক সময় 3-4টা অ্যাড আসে। হ্যাঁ, এই যে একটা অ্যাড দেখছেন, এই যে নিচে একটা অ্যাড আসছে, নিচে এই যে স্পন্সর্ড লেখা, এটা একটা অ্যাড, এটা কিন্তু অর্গানিক রেজাল্ট না। আর উপরে একটা অ্যাড আসছে, অনেক সময় এখানে 3টা অ্যাড আসে, ডিপেন্ড করে ওই সময় আপনি কোন ব্রাউজার থেকে ইউজ করতেছেন বা এগুলো ডিপেন্ড করে, বাট আর কোন কিওয়ার্ডে মানুষ অ্যাড দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। সো এখানে যে অ্যাডগুলো আসে, ওই অ্যাডগুলো এগুলো কিন্তু আপনার এসইও করে সামনে আনতে হবে না। আপনি এখন অ্যাড দিলে এখনই আপনার টপে চলে আসবে। সো এখনই যেহেতু টপে চলে আসবে, তার মানে এখান থেকে আপনি একটা সেল পাওয়ার চান্স আছে। সো এটা গুগল অ্যাডের মাধ্যমে করতে হয়, গুগল সার্চ অ্যাড বলে এটাকে। সো এইভাবে আপনি অ্যাড দিয়ে আপনি টপে আনতে পারেন। গুগলের অ্যাডের অনেকগুলো চ্যানেল আছে, এর মধ্যে একটা হচ্ছে গুগলের সার্চে। তারপর আবার যদি বলি ইউটিউবের মালিক কিন্তু হচ্ছে গুগল। সো ইউটিউব ভিডিওতে আপনি যত অ্যাড দেখেন এগুলো সব হচ্ছে গুগলের মাধ্যমে দিতে হয়, গুগল অ্যাডসের মাধ্যমে করতে হয়। তারপর আরেকটা পপুলার জিনিস আছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আপনি যদি প্রথম আলো.com-এ যান, সরি প্রথম আলো, আপনি যদি প্রথম আলোতে যান, প্রথম আলোতে গেলে এই যে এখানে কিছু অ্যাড দেখবেন আপনি, একটা মিনিট, অ্যাডগুলো কোথায়, এই যে একটা অ্যাড দেখতেছেন, হ্যাঁ, এই অ্যাডটা কি গুগল দিয়ে করা না? এটা গুগলের করা না। এখানে আপনার প্রচুর অ্যাড, এটা কি, এই যে ইয়াস, এটা গুগলের অ্যাড। মানে খেয়াল করছেন এই যে বইয়ের যে অ্যাডটা দেখতেছেন এখানে, বই, এই অ্যাডটা গুগলের। এটা কেমনে বুঝতেছি? এটা দেখেন, এই যে স্ক্রিনে একদম নিচে একটা অপশন আছে না, ইউআরএল, নিচে ইউআরএল দেখায় না, যে ক্লিক করলে কই যাবে, ওই ইউআরএলে এটা থাকে। আমি ধরেন এখানে ক্লিক করার পরে, না, ক্লিক করার পরে এখানে ইম্প্যাক্ট দেখা যাবে না, কিন্তু আপনি এই যে ইউআরএলটা ধরলে আপনি বুঝতে পারবেন যে এখানে ওই অ্যাডটা দেখাচ্ছে। এটার আরেকটা বোঝার ওয়ে আছে, আপনি যদি ব্রাউজার চেঞ্জ করেন সম্ভবত এই অ্যাডটা আপনি চেঞ্জ দেখবেন। একটা মিনিট, আমি ব্রাউজার চেঞ্জ করলে মনে হয় ওই জায়গায় আমি এই অ্যাড দেখবো না। ইয়েস, দেখেন, খেয়াল করছেন এখানে কিন্তু অন্য অ্যাড, মানে এই সেম জায়গায় ওই ব্রাউজারে ছিল এক অ্যাড, এই ব্রাউজারে আরেক অ্যাড। এটা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে, আপনি কোন টাইপের ব্রাউজার ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে, মানে আপনি কোন টাইপের জিনিসে ইন্টারেস্ট দেখেন তার উপর ডিপেন্ড করে অ্যাড দেখে। মানে আমি এখানে যে অ্যাড দেখবো আপনি এই অ্যাড দেখবেন না, আপনার জন্য আরেক অ্যাড আসবে। সো এটা বেসিক্যালি গুগল থেকে আসে এই অ্যাডটা।
ওকে, সো এই ওয়েবসাইটগুলোতে যত অ্যাড আসে এটাও গুগল দিয়ে আনা যায় আর কি। ওকে, তারপরে হচ্ছে আপনার ইমেলেও অ্যাড যায়। সো আশা করি বুঝতে পারছেন এই অ্যাডগুলো কীভাবে যায়। এখন গুগল অ্যাডের ব্যাপারে আমরা ই কমার্সে কতটা কাজ করবে সেই বিষয়টা আমরা একটু দেখি। সো গুগলের যে অ্যাভারেজ আরওআই আছে এটা হচ্ছে গুগল বলতেছে, দেখেন গুগলের অ্যাডের বেশ কিছু ইস্যু আছে। যেমন প্রথমে বলতেছে গুগলের অ্যাড হচ্ছে আপনার 2:1, 2:1 মানে আরওআই হচ্ছে 2:1, 2:1 মানে আপনি $1 স্পেন্ড করলে $2 সেল করতে পারবেন। মানে 200 টাকার একটা প্রোডাক্ট সেল করতে গেলে আপনার 100 টাকা স্পেন্ড করতে হবে। মানে এটা হচ্ছে গুগলের আরওআই, মানে এটা হিউজ এক্সপেন্সিভ আপনি যদি কম্পেয়ার করেন এসিওর সাথে। এসিওতে ছিল 500 টাকা প্রোডাক্ট সেল করতে পারবেন 100 টাকার অ্যাডে, আর এখানে অ্যাভারেজে আপনি 100 টাকার অ্যাডে 200 টাকা প্রোডাক্ট সেল করতে পারবেন, তার মানে 5 গুণ এক্সপেন্সিভ। আচ্ছা, তারপরে এখানে একটা ঘটনা আছে, এখানে বলতেছে আপনি যদি গুগলের সার্চ অ্যাড দেন তাইলে আপনার এখানে রিটার্ন ইনভেস্টমেন্ট বেড়ে, মানে আপনার আরওআই বেড়ে যাবে। এই যে এখানে বলতেছে আরওআই বেড়ে যাবে, সেটা কত হবে? প্রতি $8 আপনি আর্ন করতে, মানে সেল করতে পারবেন $1 স্পেন্ডে। মানে আপনি যদি সার্চেরটা বেশি এফেক্টিভ হয়, কারণ হচ্ছে যেহেতু মানুষ এখানে মানে হাই ইন্টেন্ট অডিয়েন্স থাকে। কারণ আমি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করবো তখনই যখন আমি এটা কেনার চিন্তা করবো। সো এটা খুব হাই চান্স আছে যে আমি এটা দেখে কিনে ফেলবো। সো এই জন্য যেহেতু ক্লায়েন্টগুলো অনেক হট অডিয়েন্স থাকে, সো এখান থেকে কনভার্ট বেশি হয় এবং এখান থেকে ভালো করা যায়। সো অনেক হাই টিকেট আইটেমও আপনি এখানে সেল করতে পারবেন। সো সার্চ অ্যাডে ভালো পারফর্ম হয়, বাট ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যেসব অ্যাড এগুলো আরওআই খুবই খারাপ, চরম লেভেলের খারাপ। সো ওকে, চলেন আমরা পরে যাই। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড। অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাডকে এখানে আমি মেটা অ্যাড বললে বেটার হইতো, কারণ হচ্ছে ফেসবুক আগে তো শুধু, মানে এটা আপনারা বুঝতে সুবিধা হবে দিচ্ছি দিকে, কারণ হচ্ছে ফেসবুক আগে শুধুমাত্র তার প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজিং করতো। কারেন্টলি তার আরও অন্যান্য কোম্পানি আছে, যেমন ধরেন ইনস্টাগ্রামের মালিকও কিন্তু ফেসবুক। সো আপনি ইনস্টাগ্রামের কিন্তু অনেক ইউজার আছে, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড প্লেস করতে চান তাহলে ফেসবুকের থ্রুতে প্লেস করতে হবে। ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক আছে, বিভিন্ন গেমস আছে, বিভিন্ন জায়গায় আছে, ওইসব জায়গায় অ্যাড প্লেস করা যায় ফেসবুকের থ্রুতে। সো ওইসব জায়গায় যদি আপনি অ্যাড প্লেস করতে চান, বা ইনস্ট্যান্ট আর্টিকেল আছে, যেমন আপনি প্রথম আলো বা কিছু কারো নিউজ পোর্টালে যদি আপনি ক্লিক করেন বা কোনো নিউজে ক্লিক করেন, দেখবেন ওটার ভিতরে কিছু অ্যাড আসে। এই অ্যাডগুলো কিন্তু ফেসবুকের থ্রুতে গিয়ে প্লেস করা হয়, এটাকে বলে ইনস্ট্যান্ট আর্টিকেল অ্যাড। সো ওই অ্যাডগুলা এই ফেসবুক অ্যাড থেকে দেওয়া যায়। সো এটাকে মেটা অ্যাড বলা যায়, যেহেতু আপনার মেটা একটা মেইন মাদার কোম্পানির নাম। সো এই ফেসবুক অ্যাড ফেসবুকের জন্য অনেক, মানে সরি, ই কমার্সের জন্য অনেক লুক্রেটিভ। এটা একটু ডিটেল এক্সপ্লেন আমি পরে করব। ফেসবুকের অ্যাড তো আমরা বুঝি যে আমরা স্ক্রল করতেছি, আমাদের সামনে আমি একটা পেজে লাইক দেই নাই, ফলো দেই নাই, বাট ওই পেজের একটা অ্যাড আমার সামনে চলে আসবে। মানে ওই পেজের একটা যে ভিডিও দেখতে যাচ্ছি, মানে যে ভিডিও ওই অ্যাডভার্টাইজে দেখাতে যাচ্ছে সেটা আমার সামনে চলে আসবে, নিচে একটা লিঙ্ক থাকতে পারে, এখানে ক্লিক করে আমি প্রোডাক্টটা পারচেস করে নিতে পারি। সো এটা হচ্ছে ফেসবুক অ্যাডের প্রসেস আর কি। সো এই ফেসবুক অ্যাডের যদি আমরা আরওআইটা দেখি, ফেসবুক অ্যাডের আরওআই হচ্ছে 5:1, ওই সেম এসিওর মতো। মানে এখানে হচ্ছে প্রতি আপনি যদি $5 $1 স্পেন্ড করেন তাহলে $5 একটা প্রোডাক্ট সেল করতে পারবেন। মানে আপনি 200 টাকা যদি স্পেন্ড করেন 1000 টাকার একটা পণ্য আপনি সেল করতে পারবেন। সো এটা খারাপ না, ভালো, ডেফিনেটলি ভালো। আর এটা হিউজ স্কেল করার সুযোগ থাকে, যার কারণে ই কমার্সের জন্য ফেসবুক অ্যাড অনেক বেশি লুক্রেটিভ। সো যদিও এসিওর সাথে এটার মানে কি বলে আরওআই অলমোস্ট সেম বা একেবারে সেম, বাট এটা সেম হওয়া সত্ত্বেও এসিওতে আপনি 6 মাস আগে কাজ করলে 6 মাস পরে একটা রেজাল্ট আসবে, আর আসবে কি আসবে না শিওর না, বাট ফেসবুকে এটা শিওর। কারণ ফেসবুকে অ্যাড দেবেন, আপনার পটেনশিয়াল অডিয়েন্সের কাছে সে নিয়ে অ্যাড প্লেস করবে। আপনি একটা, ফর এক্সাম্পল, আপনি কী সেল করতে চান, আপনি একটা কসমেটিক আইটেম সেল করতে চান, আপনি ফেসবুকে বলে দিবেন যে ফেসবুক তুমি মেয়েদের কাছে অ্যাড দেখাবা এবং যারা ঢাকায় থাকে তাদের কাছে অ্যাড প্লেস করবা, যাদের বয়স 25 থেকে 40 বছর তাদের সামনে অ্যাড দেখাবা, ফেসবুক সেটা করবে। সো একদম ডেমোগ্রাফি ধরে ধরে আপনি অ্যাড প্লেস করতে পারবেন। ইভেন লোকেশন ওয়াইজ আপনি অ্যাড রান করতে পারবেন, শুধু মিরপুরে অ্যাড দেখাতে পারবেন, শুধু গুলশানে অ্যাড দেখাতে পারবেন। আপনি হাই টিকেট আইটেম সেল করতে গেলে শুধু গুলশান, বনানী এইসব এরিয়াতে আপনি অ্যাড দিলে বেশি সেল করতে পারবেন, সেটাও পারবেন, নো প্রবলেম। সো এই জন্য ফেসবুক অ্যাড হচ্ছে ইজিয়েস্ট মেথড। আপনি আজকে চাইলে আজকে থেকে আপনার বিজনেস স্কেল করতে পারবেন, বাট অন্য ক্ষেত্রে এটা পসিবল হয় না। ওকে, এখন লাস্টে যে পার্টটা আসে সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, এই কন্টেন্ট মার্কেটিংটা একটু এক্সপ্লেইন করি। কন্টেন্ট মার্কেটিংটা হইতেছে, এটা এখন খুব পপুলার হচ্ছে, বাংলাদেশে যদিও ওটা বেশি ইউজ হয় না, ইন্টারন্যাশনালি খুব ইউজ হচ্ছে। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে খুব সিম্পল, যে আপনি আপনার যে পটেনশিয়াল মানে কাস্টমার গ্রুপ, আপনি কি বোঝার চেষ্টা করবেন কারা আপনার কাস্টমার। ওই কাস্টমার কাছে আপনি যে সার্ভিস সেল করতে যাচ্ছেন, আপনি একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড দিয়ে সেল করতে পারেন, আরেকটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড দিয়ে সেল না করে, মানে ধরেন ফর এক্সাম্পল আমি বলি, লেটসে আমি কি উদাহরণ দিতে পারি, এটা
অনেক টাইপের ইস্যু হতে পারে। ধরেন একটা ইলেকট্রনিক ডিভাইস বা কোনো কিছু একটা এক্সপেন্সিভ আইটেম আমি কিছু একটা সেল করতে যাচ্ছি, মানে দামি একটা আইটেম, সাপোজ 40-50 হাজার টাকার একটা আইটেম আমি কারো কাছে সেল করতে যাচ্ছি। সো ওই প্রোডাক্টটা ডাইরেক্ট যদি আমি অ্যাড দিই, ওর সামনে যায়, ওই ব্র্যান্ডকে চিনে না, জানেও না, ওর কোয়ালিটি কেমন, কাস্টমার সাপোর্ট কেমন, ওকে আদৌ এই প্রোডাক্টটা কি ভালো কিনা এটা কিচ্ছু জানে না, সো ওটা দেখে কিন্তু না কেনার চান্স অনেক হাই। বাট যদি এটা ব্যাপারটা এরকম হয় যে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে সে যায়, যেমন ধরেন আমি একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, মানে কন্টেন্ট মার্কেটিংটা বেসিক্যালি হইতেছে আপনি আপনার কাস্টমার বেসকে টার্গেট করে বিভিন্ন কন্টেন্ট প্রডিউস করবেন। সেটা বিভিন্ন টাইপের কন্টেন্ট হইতে পারে ভিডিও, হইতে পারে আপনার ব্লগ, হইতে পারে আপনার কি বলে বিভিন্ন পোস্ট হইতে পারে, বিভিন্ন কি বলে এই টাইপের আপনি বিভিন্ন টাইপের কোর্স হইতে পারে, পিডিএফ হইতে পারে। সো এরকম আপনি কিছু আপনি ডেভেলপ করবেন, কন্টেন্ট ডেভেলপ করবেন, ডেভেলপ করে আপনি আপনার পটেনশিয়াল কাস্টমার গ্রুপকে আপনি এটা ওদেরকে আপনি এটা থ্রো করবেন, মানে ভ্যালু ডেলিভার করবেন। ওই কন্টেন্টটা যেন খুবই লুক্রেটিভ হয়। ওই কন্টেন্ট যত বেশি ভালো হবে তত বেশি হাই চান্স আছে ওই কাস্টমার আপনার লয়াল হবে, এবং লয়াল হইলে ওর কাছে আপনি মানে আপনি অনেক এক্সপেন্সিভ গুড সেল করতে পারবেন, এবং এটা খুব ইজিলি সেল করতে পারবেন। হয়তো আরেকজন সারাদিন অ্যাড দিয়েও সেল করতে পারবেন না, বাট আপনি ইজিলি সেল করে ফেলতে পারবেন। ডিপেন্ড করে আপনার ওই কন্টেন্টটা কত বেটার হইতেছে। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন ধরেন আমি কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনাদের সাথে কন্টেন্ট মার্কেটিং করতেছি। মানে আমি এটা প্রথম ক্লাসে বলছি যে কন্টেন্ট মার্কেটিং মিনস হচ্ছে আমার পটেনশিয়াল অডিয়েন্স গ্রুপ কারা। আমার পটেনশিয়াল অডিয়েন্স গ্রুপ যারা বাংলাদেশে আমি যে ব্যবসাগুলো করব, যেমন আমি আপনাদেরকে মেনশন বলছি অলরেডি যে আমি ব্যবসা করবো ফিউচারে হচ্ছে আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যেটা স্টেপ আপ। সো স্টেপ আপের সার্ভিস কি? স্টেপ আপের কাজ হচ্ছে যারা ই কমার্স ব্যবসা করে তাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ে হেল্প করা, তাই না? সো যারা ডিজিটাল মার্কেটিংয়ে, মানে আমার মতো তো অনেক এজেন্সি আছে, 4-5 হাজার এজেন্সি আছে, তো তারা হয়তো ওইভাবে বলতেছে ভাই আসেন আপনার সেল বাড়ায় দিব, এটা করেন সেটা করেন, অনেক কিছু বলতেছে, প্রচুর কথা বলতেছে। সো এটা বলে প্রচুর অ্যাপ্রোচ, তারা অ্যাড দিচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, বাট আপনারা কয়জনকে বিশ্বাস করতেছেন, বিলিভ কয়জনকে করতে পারতেছেন? এটা হিউজ ডিফিকাল্ট কিন্তু, যে সে কি আদৌ পারবে, সে যা বলতেছে কি এটা কি সত্যি সত্যি পসিবল, ওর মানে এখন যা কমিটমেন্ট করতেছে এটা কি রাখতে পারবে? সেটা নিয়ে কিন্তু হিউজ কনফিউশন আপনি থাকবেন। কারণ একটা কোম্পানিকে মাত্র চিনেন, ওকে ওর কাছ থেকে আপনি 30,000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন, এটা ডিসিশন মেক করতে কষ্ট হবে। বাট যদি ব্যাপারটা এমন হয় যে, যেমন ধরেন আমি কি করলাম, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন বা সরি আপনারা যারা ই কমার্স বিজনেস করার চিন্তা করতেন, তাদেরকে টার্গেট করে আমি দেখছি যে আপনাদের প্রবলেম কি, আপনারা হচ্ছে ব্যবসা করতে গিয়ে এই জিনিসগুলো বুঝেন না। সো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে, আমি একটা ভ্যালুয়েবল জিনিস আপনাদেরকে ফ্রি দিয়ে দিই। কি ফ্রি দিচ্ছি দেখেন, এই যে ট্রেনিংটা করতেছেন এটা কিন্তু পুরোটাই ফ্রি, তাই না? মানে ব্যাপারটা এরকম যে আমি উল্টা টাকা খরচ করে আপনাদেরকে শিখাইতেছি ফ্রি, অ্যাড দিচ্ছি, অ্যাড দেওয়ার পরে আপনি আমার এখানে আসছেন, আমাকে তো চিনতেন না, অ্যাড দিয়ে আপনাকে আমি এখানে আনছি, আনার পরে আমি এখন আমার কোয়ালিটি, আমার স্কিল, আমার কোম্পানি এগুলো শোকেস করতেছি। শোকেস কিন্তু কেমনে করতেছি, খালি বলতেছি না ভাই আমার সার্ভিস কিনেন, আমার সার্ভিস কিনেন, এগুলো বললে হবে না। কি করতে হবে, ওই আপনার যারা কাস্টমার গ্রুপ ওদেরকে স্যাটিসফাইড করতে হবে, ওদের এমনভাবে স্যাটিসফাইড করতে হবে, ওদেরকে এমন ভ্যালু ডেলিভার করতে হবে যেন তারা সত্যিকারে উপকৃত হয়। যদি তারা উপকৃত হয় তাহলে সে আপনার প্রতি, আপনার কোম্পানি এবং আপনার ব্র্যান্ডের প্রতি তার একটা সফট কর্নার ক্রিয়েট হবে। আর এই সফট কর্নার যদি ক্রিয়েট হয়, তখন ধরেন তার সামনে অপশন আছে যে আমি একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইট অন্য 100 জনের অ্যাড দেখলে ওখান থেকে বানাবে না, ওর ওয়েবসাইট আপনার থেকেই বানাবে, মানে আমার থেকেই বানাবে। অলরেডি আমরা প্রচুর লিড পাই যাদের আমরা কাজ নিতেই পারি না। সো দিস ইজ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমি খুবই ভ্যালুয়েবল একটা জিনিস আমার পটেনশিয়াল অডিয়েন্স গ্রুপকে দিয়ে দিব। যেমন আমি যেটা দিচ্ছি, প্রায় এটা হয়তো আপনার 20-30 হাজার টাকার কোর্স করলেও আপনি পাইতেন না। আমরা এখানে যে হয়তো 2টা ক্লাস করছেন মাত্র, বাকিগুলো করলে বুঝতে পারবেন। আমরা ইনডেপথ যা দেখাই এরকম কোর্স আপনি, মানে একে তো ফ্রিতে পসিবলই না, পেইডেও পসিবল হয় না। পেইডেও আমি দেখি নাই কোনো কোর্সে এরকম দেখাইছি কিনা। আর এটা আমি খুব কনফিডেন্টলি এখন বলতে পারতেছি, এর কারণ হচ্ছে আমাদের যেটা বিজনেস ওয়ার্কশপ প্রোগ্রাম আছে ওখানে যারা আছে ওদের ম্যাক্সিমাম মানুষ, মানে প্রায় 80% মানুষ, আমি তো ওদের সাথে 1-to-1 কথা বলি, তাই না? 1-to-1 কথা বলার সুবাদে আমি জানি যে ওরা 80% মানুষ আছে যারা বিভিন্ন জায়গায় অনেক এক্সপেন্সিভ কোর্স করছে, বিভিন্ন গোল্ড, ডায়মন্ড, এই সেই হাবিজাবি বহুত কিছু ওরা পারচেস করছে। সো এইগুলো পারচেস করার পরে ওখানে মানে ফেসবুক অ্যাডে যে এই এত অ্যাডভান্স টপিক আছে এগুলো কিচ্ছু নাকি দেখায় নেই। কেমনে সম্ভব? 40,000 টাকার একটা কোর্সে 2024 সালে এসে আপনি যদি মনে করেন যে ফেসবুকের পিক্সেল কেমনে সেট আপ করতে হয় এটা না শেখায়, কেমনে পসিবল? সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে নাকি কোনো আলোচনাই করে নাই, বাট এইগুলো ছাড়া ব্যবসা করা অসম্ভব। সো এই জিনিসগুলো যেহেতু এইসব জায়গায় মিসিং, তো আমি প্ল্যান করছি ওকে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে ফ্রিতে আমরা এডুকেট করতেছি, মানুষকে ফ্রিতে ট্রেন করার চেষ্টা করতেছি। সো এই একটা ভ্যালুয়েবল জিনিস আপনি ফ্রিতে পাইতেছেন, আপনার এমনিতে আমার প্রতি লয়ালিটি বাড়বে, আমার স্কিল আপনি দেখতে পারতেছেন,
হয়তো আমার থেকে সার্ভিস নিতে চাবেন, আমার প্রতি হয়তো ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। সো দিস ইজ মার্কেটিং পলিসি, এটাই মার্কেটিং। খুব ওপেনলি বলতেছি বিকজ অফ এটা আপনার শিখতে হবে, আপনাকে নিজেও কন্টেন্ট মার্কেটিং করতে হবে, কারণ কন্টেন্ট মার্কেটিং হচ্ছে নেক্সট জেনারেশন মার্কেটিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার হবে। কারেন্টলি ইন্টারন্যাশনাল মার্কেটে অলমোস্ট বড় বড় কোম্পানি 60% বাজেট, তার টোটাল মার্কেটিংয়ের 60% বাজেট তারা স্পেন্ড করতেছে কন্টেন্ট মার্কেটিংয়ে, বাট বাংলাদেশের মানুষ এখনো ঘুমায়, এইগুলোতে কোনো কাজই করতেছে না। সো ওরা পিছনে লাগে যে আরে ফ্রি কেন শিখাইতেছে, আরে ভাই ফ্রি কেন শিখাইতেছে এটা বুঝতে হলে তোমাকে আরও স্টাডি করতে হবে অনেক লম্বা সময়। ফ্রি শিখাইতেছে বিকজ অফ দিস ইজ কন্টেন্ট মার্কেটিং। সো আমি আমার কোম্পানিকে কারেন্টলি আমার কোম্পানিকে কত মানুষ চিনে, রাইট? হিউজ। আমাকে 2023 সালে কেউ চিনতো না। কে চিনতো? কেউই চিনতো না, মানে একজনও চিনতো না। কারেন্টলি আমার পেজে প্রায় মনে হয় 3,10,000 ফলোয়ার, গ্রুপে 5.5 লাখ ফলোয়ার মানে মেম্বার, আমার ইউটিউবে প্রায় কত 1,60,70,000 মনে হয় সাবস্ক্রাইবার। মানে আমি তো একটা কন্টেন্টও অন্য প্রডিউস করি না, আমি মানুষকে ফ্রিতে ভ্যালু ডেলিভার করছি, এই জন্য মানুষ এখানে কানেক্ট হয়েছে। খুব সিম্পল হিসাব। সো এটা করলে বেসিক্যালি যেটা হবে, কোর্স সেল করেই টাকা আর্ন করতে এমন তো না, কোর্স সেল করা দরকার নাই তো। আর কোর্স সেল করা কোনো সমস্যাও না, কোর্স সেল করা ঠিক আছে, আপনি কোর্স সেল করেন, কিন্তু ওই ভ্যালু ডেলিভার করে আপনি এটা করেন। ওই 12 বছর আগের জিনিস আপনি জাস্ট মোটিভেশন মোটিভেশন এইগুলো দিয়ে ভাই হবে না। 2024-এ টেকনিক্যাল হইতে হবে। আর টেকনিক্যাল না হলে কি সমস্যা এটা আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, নো প্রবলেম। ওকে চলুন টপিকে চলে যাই। কন্টেন্ট মার্কেটিংয়ের বিষয়টা আশা করি বুঝতে পারছি। কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অনেক এক্সপেন্সিভ গুড সেল করতে পারবেন, কারণ এখানে একটা কাস্টমারের হোয়াই পার্ট ক্লিয়ার হয়। একজন মানুষ কেনার আগে চিন্তা করে যে আমি যার থেকে প্রোডাক্টটা কিনবো এটা কি আদৌ ভালো কিনা, ওর কি ট্রাস্টি পার্সন কিনা, সে কি পারবে কিনা প্রোডাক্টটা ঠিকভাবে করতে। সো এই পয়েন্টগুলা তার ক্লিয়ার হয়, বুঝতে পারছেন? দিস ইজ কন্টেন্ট মার্কেটিং। ওকে, কন্টেন্ট মার্কেটিং আরওয়াই এটা কোয়েশ্চেন মার্ক, এটা ইনফিনিট, লিমিটলেস, হিউজ, প্রচুর আপনি করতে পারবেন, এটার আরওয়াইয়ের কোনো হিসাব হয় না। সো ডেফিনেটলি অন্যান্য যে কোনোটার থেকে এটাতে মানে রেশিও অনেক ভালো, তবে রিস্কি পয়েন্ট আছে। কী রিস্কি পয়েন্ট? আপনি কন্টেন্ট মার্কেটিং, এখন আমার কথা শুনে সবাই লাফায় পড়বেন, কন্টেন্ট মার্কেটিং করার সময় যদি আপনি প্রপার কন্টেন্ট ডেলিভার না করতে পারেন তাহলে আপনার পুরাটাই লস। কারণ এখানে আগে আপনাকে ইনভেস্ট করে ফেলা লাগবে। ফর এক্সাম্পল ধরেন আপনি 5 লাখ টাকা বা 10 লাখ টাকার ভিডিও প্রোডাকশন করছেন বা কোনো কিছু একটা বানাইছেন, বানায় মার্কেটে এটা দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে যদি কন্টেন্ট ভালো না হয়, অডিয়েন্স যদি এটাতে কানেক্ট না হয়, তাইলে হবে না, তাহলে আপনার উল্টা হিতের বিপরীত হইতে পারে। মানে আপনার সার্ভিস তো কেনা হবেই না, উল্টা আপনার এই টাকাটা লস হবে। সো কন্টেন্ট মার্কেটিং করার আগে আপনাকে ওই কনফিডেন্স গ্রো করতে হবে যে না, আমি এমন কন্টেন্ট দিব যেটা মানুষ পছন্দ করবে, মানুষের সত্যিকারই প্রবলেম সলভ হবে। ওকে, আচ্ছা এখন আসেন যে ই কমার্স বিজনেসের জন্য সবচেয়ে ইফেক্টিভ মার্কেটিং চ্যানেল কোনটা। ই কমার্স বিজনেসের জন্য সবচেয়ে ইফেক্টিভ মার্কেটিং চ্যানেল কোনটা আমরা এখন পর্যন্ত বুঝলাম 4টার মধ্যে। আমাদের কাছে ফেসবুকটা মনে হলো এবং গুগলটাও এখানে থাকতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে আমাদেরকে এই অ্যান্সার বের করতে হলে আর একটু সামনে যেতে হবে। যেমন মানে আমরা যেহেতু প্রোডাক্ট সেল করব, দেখেন আমরা বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল করব, হইতে পারে গিফট আইটেম, এই সামনে ভ্যালেন্টাইন্স আসতেছে, আমরা গিফট আইটেম সেল করতে পারি। সামনে মানে অনেকের বার্থডে আসে, বার্থডের অনেক গিফট আইটেম হইতে পারে জুয়েলারি, হইতে পারে কিচেন অ্যাক্সেসরিজ, বিভিন্ন টাইপের জিনিসপত্র হইতে পারে। সো এই জিনিস আমরা সেল করতে গেলে আমাদের কিন্তু অনেক পার্সোনালাইজড ডেটা প্রয়োজন, কারণ মানে বাংলাদেশে মানুষ তো অনেক, মানুষ হচ্ছে প্রায় 20 কোটি, এখানে প্রায় 6 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, টোটালি অ্যাক্টিভ ফেসবুক ইউজার। তো 6 কোটি মানুষের সামনে অ্যাড প্লেস করা তো পসিবল না। আমাকে যে প্রোডাক্ট, ধরেন আমি এখন বার্থডের একটা গিফট সেল করি, তার মানে আমার নেক্সট 10 দিনের মধ্যে যারা বার্থডে আছে ওই আমার থেকে প্রোডাক্ট কিনবে, তো আমাকে জানতে হবে কার বার্থডে এখন আছে। ধরেন আমি অ্যানিভার্সারির গিফট সেল করি, তো আমার জানতে হবে কার অ্যানিভার্সারি নেক্সট কয়েকদিনে হবে। আমি একটা বাচ্চার আইটেম সেল করি, মানে বাচ্চাদের একটা আইটেম সেল করি, সো আমাকে বুঝতে হবে যে লাস্ট এই 1-1.5 বছরের মধ্যে কার বিয়ে হয়েছে, এই ডাটা আমার জানতে হবে অ্যাজ এ সেলার, অ্যাজ এ মার্কেটার। যখন আমি জানবো তখন আমি একদম ওই রাইট পার্সনটার কাছে আমি অ্যাডটা প্লেস করতে পারবো। ওই র্যান্ডম পার্সনের কাছে অ্যাড প্লেস করতে আমার কোনো লাভ নাই। এই বাংলাদেশে 5 কোটি মানুষের সামনে অ্যাড প্লেস করে আমার লাভ আছে? এখানে তো হিউজ কস্টিং। আমাকে প্লেস করতে হবে যার বিয়ে হয়েছে লাস্টে 1 বছরের মধ্যে, তাইলে আমি বুঝতে পারবো যে ওর হয়তো মানে 1-2 বছরের মধ্যে হয়তো, তাহলে বুঝবো যে তার ছেলে আছে, মানে হয়তো তার বেবি আছে, নাহলে হবে, দুটো থেকে একটা। সো আমি ওদেরকে সেল করতে পারবো। কারণ প্রেগনেন্সির পরবর্তী যে প্রোডাক্ট আছে, ধরেন আপনি ওদেরকে টার্গেট করে কিছু প্রোডাক্ট সেল করতে চান, সো কেমনে সেল করবেন? এটা সেল করতে হলে আপনাকে ওই ডাটা জানতে হবে, পার্সোনালাইজড ডেটা জানতে হবে। সো আমরা অ্যাজ এ মার্কেটার আমরা কীভাবে বুঝবো কোনটা আমাদের জন্য রাইট, এটা বোঝার আগে
আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে অডিয়েন্সের পার্সোনালাইজ ডেটা কার কাছে বেশি আছে, এটা আমাদের আগে মেক শিওর হতে হবে। ডেফিনেটলি জায়েন্ট হচ্ছে গুগল আর মেটা, এই দুইটাই, ফেসবুক আর গুগল দুইটাই হচ্ছে সবচেয়ে জায়েন্ট। সো এই দুইটা টেক কোম্পানির মধ্যে কার কাছে বেশি আছে। সো আমি বাই দ্য ওয়ে এখানে আমি যে আলোচনা করছি এখানে কিন্তু সব ছিল গুগল আর ফেসবুকের প্রোডাক্ট, খেয়াল করছেন? এই যে যেমন এসইও এটা তো গুগলের, গুগল অ্যাডস গুগলের, ফেসবুক এটা হচ্ছে ফেসবুকের, কন্টেন্ট মার্কেটিং তো বাইরের জিনিস। ওকে, সো তো পার্সোনালাইজ ডেটা কার কাছে বেশি আছে? এখন গুগলের কাছে পার্সোনালাইজ ডেটা কতটুকু আছে আপনার কাছে কি মনে হয়? পার্সোনালাইজ ডেটা গুগলের কাছে বেশি না ফেসবুকের কাছে বেশি? সো অনেকেই বলবে গুগলের কাছে, অনেকেই বলবে ফেসবুকের কাছে, বাট না, এটা রাইট অ্যান্সার জানতে হবে। গুগল আমাদের ডেটা কীভাবে কালেক্ট করে এটা আমাদের জানতে হবে। প্রথমত গুগল ডেটা কালেক্ট করে হচ্ছে আমরা যে ব্রাউজার ইউজ করি না গুগল ক্রোম, এই ব্রাউজারের মাধ্যমে। এটা প্রায় 5 বিলিয়ন মানুষ ডাউনলোড করছে এখন পর্যন্ত, হয়তো 2-3 বিলিয়ন মানুষ ডেইলি ইউজ করে গুগল ক্রোম। সো এই গুগল ক্রোম দিয়ে কিন্তু তারা কোনো টাকা ইনকাম করে না, ব্যাপারটা খেয়াল করছেন? ওদের কোনো টাকা ইনকাম করে না, ওরা কোনো চার্জও নেন, এটা ফ্রি সফটওয়্যার। এটা তারা কেন মার্কেটে দিয়ে রাখছে? বেসিক্যালি এটা দিছে ডেটা কালেক্ট করার জন্য, ওই পার্সোনালাইজ ডেটা কালেক্ট করার জন্য। পরবর্তীতে এই ডাটাটা তারা অ্যাডভার্টাইজারকে দেয়। যেমন আপনি ওই যে আমি এখন এইচপি ল্যাপটপ লিখে সার্চ করছি না, গুগল খুব সুন্দর করে ধরে নিছে, ওই ব্রাউজারে আমার ইমেল লগ ইন করা ছিল, গুগল ধরে নিচ্ছে যে আমি ল্যাপটপ কেনার জন্য ট্রাই করতেছি। সো এখন যে ল্যাপটপ বেচতে চায় তার সামনে আমার অ্যাড প্লেস করাবে, মানে ওর অ্যাড আমার সামনে এনে প্লেস করাবে। সো বিষয়টা হচ্ছে এরকম আর কি। সো এই পার্সোনালাইজ ডেটা কার কাছে কতটা আছে এটা হচ্ছে আপনার গুগল কেমনে ডাটা নেয়? ওই যে ব্রাউজার থেকে। এখন ব্রাউজারে ডাটা কী থাকে? ব্রাউজারে শুধুমাত্র আমার ইমেলটা থাকে, লগ ইন করে রাখি আমরা, তারপর আমরা সার্চ করি, ব্রাউজারের কুকি হিস্ট্রি থেকে সে বেছে নেয় যে আমি আসলে কী নিয়ে সার্চ করতেছি, এগুলো সে জমা করতে থাকে তার বোল্টের মধ্যে। আচ্ছা, আরেকটা ওয়ে কী আছে, ইউটিউবে আমি কী টাইপের ভিডিও দেখি সেটা দেখে সে ডাটা কালেক্ট করে। তারপর আরেকটা কী হতে পারে, আমরা যখন জিমেল ক্রিয়েট করি তখন আমরা ওখানে আমার নাম দেই, আমার ডেট অফ বার্থ দেই, তারপর আমি ছেলে না মেয়ে এটা দিই, তারপরে আর কিছু দিই না, এই পর্যন্তই। তো ফেসবুক গুগলের কাছে এই পর্যন্তই পার্সোনালাইজ ডেটা, আর বেশি নাই। আমি কি বিয়ে করছি, আমি ম্যারিড না আনম্যারিড, এই ডাটা কিন্তু ফেসবুক জানে না, সরি গুগল জানে না। বা আমি আজকে কোন রেস্টুরেন্টে বসে খাইছি এটা গুগল জানে কিছুটা, মানে এখন কিছুটা জানে, এটা ম্যাপের মাধ্যমে এখন জানতে পারে, লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে। বাট তারপরেও আমরা কিন্তু নিজেরা অনেক কিছু পোস্ট করি না, হয়তো গুগল ওইভাবে ট্র্যাক করে নেয়। বাট পার্সোনালি ধরেন আমি একজনের সাথে কথা বলতেছি একটা টপিক নিয়ে, চ্যাট করতেছি, এই সব তথ্য কিন্তু গুগলের কাছে নাই, কিন্তু ফেসবুকের কাছে সব আছে। আপনি যা না জানেন তাও আছে। কারণ কেমনে? ফেসবুক যখন প্রোফাইল ক্রিয়েট করছেন, আপনার কোন স্কুলে পড়েন, আপনি থাকেন কোথায়, আগে বাড়ি কোথায় ছিল, এখন কোথায়, এটা ফেসবুক সব জানে। ইভেন আপনি যে চেক ইন দিতেছেন, কই যাইতেছেন, এটা জানে। তারপর হইতেছে কোন রেস্টুরেন্টে বসে খাইছেন, ইনস্ট্যান্ট পোস্ট করে দিয়েছেন, এটা ফেসবুক জানে। তারপর আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন, কোন কোন টপিক নিয়ে কথা বলছেন, ওই সময় কথা বলার সময় কী কী কিওয়ার্ড ছিল কথার ভিতরে, এগুলো জানে। আপনি আপনার ফ্রেন্ডের সাথে কক্সবাজার ট্যুরে যাবেন, ওই কক্সবাজার ট্যুর এইসব কথা যখন বলছেন, ট্রাভেল এজেন্সি এগুলো যখন বলছেন, এটা সে আপনাকে ধরে নিচ্ছে যে আপনি কী নিয়ে কথা বলতেছেন, এবং ওই অনুযায়ী আপনাকে পার্সোনালাইজ করে ফেলছে। হোয়াটসঅ্যাপে যখন কথা বলবেন দেখবেন যে নিয়ে যা নিয়ে কথা বলতেছেন একটু পরে সেম টাইপের অ্যাড আপনি দেখবেন। সো বেসিক্যালি ওইখান থেকে গুগল মেটা ডাটা কালেক্ট করে। তো মেটার কাছে বেসিক্যালি আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে এভরিথিং, মেটার কাছে পার্সোনালাইজ ডেটা অনেক বেশি, গুগলের থেকে অনেক 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 বেশি, ইভেন 10 টাইমের চেয়ে বেশি। সো কারণ গুগলের কোনো প্রোডাক্ট ইউজ করে আমরা চ্যাট করি না, সহজ কথা যেটা, আমরা চ্যাটেই তো সবচেয়ে বেশি ডেটা আদান প্রদান করি, মানে মেসেজিং করি। গুগলের কোনো প্রোডাক্ট দিয়ে আমরা মেসেজ করি না, আমরা মেসেজ করি মেটার ডেটা দিয়ে, মানে মেটার অনেকগুলো দিয়ে। যেমন মেটার হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা চ্যাট করি, হোয়াটসঅ্যাপ কিন্তু মেটার, তারপরে আমরা ওই মেসেঞ্জার দিয়ে করি। সো এখান থেকে হিউজ ডেটা পায়। সো এই পার্সোনালাইজ ডেটা মেটার কাছে অনেক বেশি। তাই অ্যাজ এ ই কমার্স উদ্যোক্তা হিসেবে আমাদের মেটাকে লাগবে। মেটা দিয়ে আমরা যদি কাজ করি তাহলে একেবারে স্পেসিফিক অংশ ধরতে পারবো। আমি তো এটুকু বললাম, মেটার কাছে যারা কত ভয়ানক ডেটা আছে এটা আমি হয়তো একটু পরে আলোচনা করবো কিছুটা। ওকে, ফেসবুকে বেসিক্যালি যেহেতু ফেসবুক দিয়ে করতে হবে আলটিমেটলি, আমরা চুজ করে ফেলছি যে ই কমার্সের জন্য আমাকে ফেসবুকটাই সবচেয়ে বেস্ট সলিউশন। ফেসবুকের যে চ্যানেলটা আছে মার্কেটিংয়ের জন্য এটাই সবচেয়ে বেস্ট। এটা আমাদের জন্য না, গ্লোবালি ই কমার্সের জন্য ফেসবুক সবচেয়ে বেস্ট। আর গুগল কাদের জন্য বেস্ট? গুগলও বেস্ট। গুগল হচ্ছে আপনার বড় বড় কোম্পানির জন্য, যেমন আরএফএল গ্রুপ আছে, দারাজ আছে, তো এদের জন্য হচ্ছে আপনার গুগল বেস্ট। কারণ গুগলের অ্যাড অনেকটা টিভির অ্যাডকে রিপ্লেস করে, বাট মানে ওটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে প্রচুর হেল্প করে। বিকাশ, নগদ এইগুলোর জন্য ঠিক আছে, বাট ছোটো উদ্যোক্তাদের জন্য গুগল ফ্রেন্ডলি না। গুগল হিউজ এক্সপেন্সিভ, চরম লেভেলের এক্সপেন্সিভ। সো এই জন্য ফেসবুক হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন ছোটো উদ্যোক্তাদের জন্য। ওকে, সো এখন আসেন যে ফেসবুকে মূলত 2 ওয়েতে মার্কেটিং করা যায়। এখন এটা নিয়ে একটু এক্সপ্লেইন করি। 2টা মেথডের মধ্যে কী আছে? একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। আচ্ছা, কতক্ষণ হইল? আচ্ছা, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে না? ওকে, ঠিক আছে, সমস্যা না, আমরা শেষ করবো। প্লিজ এটা কন্টেন্ট করেন, আমি প্রয়োজনে একটা টপিক কম আলোচনা করবো, বাট
প্রত্যেকটা আমি চেষ্টা করব পুরা জিনিসটা এক্সপ্লেন করতে, যাতে করে আপনারা বুঝেন, কারণ এখানে ভুল করলে আপনার বিজনেসে এটা ইম্প্যাক্ট পড়বে। ওকে, সো দুইটা মেথড আছে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড। এখন পেইড মেথড কোনটা এটা তো আমরা জানি যে ফেসবুকে টাকা দিব, টাকা দিলে আমার অ্যাড মানুষের সামনে প্লেস হবে, যে আমার ফ্রেন্ড মানে আমার ফলোয়ার না, আমার পেজে লাইক দেয় নাই, ওরও সামনেও আমার অ্যাড গিয়ে পুশ হবে। এটা হচ্ছে পেইড মেথড। আর অর্গানিক মেথড তো অনেকগুলোই আছে, চলুন আমরা অর্গানিক মেথডটা নিয়ে আগে আলোচনা করি, পেইডটা নিয়ে পরে আলোচনা করব। সো এই অর্গানিক মেথডটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে হচ্ছে ফেসবুকে বেসিক্যালি 4টা উপায়ে আপনি মার্কেটিং করতে পারবেন টোটালি। এক নাম্বার হচ্ছে ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে ফেসবুক পেজ, তারপরে ফেসবুক লাইভ, তারপর হচ্ছে স্প্যামিং মেথড। স্প্যামিং মেথডটা হচ্ছে আমরা খুব ইউজ করি। সো একটা একটা করে এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল হচ্ছে গ্রুপ। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে চান। আমি শিওর যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা এই ফেসবুক গ্রুপ এই 4টার সাথে চরম লেভেলে পরিচিত। 4টা না, হয়তো লাস্টেরটা কম করেন, বাট উপরের 3টার সাথে মারাত্মক পরিচিত আপনারা। এগুলো হয়তো আপনারা ট্রাই করছেন, ইভেন এখনও করতেছেন। ফেসবুক গ্রুপ নিয়ে একটু এক্সপ্লেন করি। ধরেন আপনার একটা প্রোডাক্ট, কী প্রোডাক্ট হতে পারে? আপনার মধু। আপনি মধু সেল করেন, একদম সুন্দরবনে খাঁটি মধু। এখন এই মধু আপনি সেল করেন কীভাবে? ফেসবুকে যে গ্রুপ আছে, বিভিন্ন বাইসেলি গ্রুপ আছে, এসব গ্রুপে আপনি জয়েন হয়েছেন, বা ওমেন অ্যান্ড ই কমার্স অনেক বড় গ্রুপ বাংলাদেশের, তারপরে স্টুডেন্ট ই কমার্স, তারপরে আরও বহু টাইপের গ্রুপ আছে। ওইসব গ্রুপে আপনি জয়েন করে আপনি ওখানে দেখা যাবে 4-5 লাখ মানুষ আছে, ওখানে কি আপনি পোস্ট করতেছেন যে সুন্দরবনের একেবারে খাঁটি মধু, অনেকগুলো ছবি দিতেছেন, এর মধ্যে সুন্দরবন থেকে যে আপনি ছবি করতেছেন, কি বলে, মধু কালেক্ট করতেছেন, ওইটার ছবি আপনি দিচ্ছেন যে একেবারে খাঁটি মধু, যদি কারো লাগে যোগাযোগ করেন, আমি এই মধু দিতে পারবো। তারপর অনেক লোক এখানে আসে, ওদের সামনে ওটা প্লেস হইতেছে, ওরা দেখতেছে, দেখে কমেন্ট করতেছে যে ভাই মধু নিতে চাই, কত দাম কত, আপনি বলতেছেন চেক ইনবক্স, তারপর ইনবক্সে কথা বলে আপনি অর্ডার প্লেস নিয়ে নিচ্ছেন। মানে এই যে আপনি মার্কেটিংটা করে ফেললেন, আপনি একটা গ্রুপের থ্রুতে আপনার একটা পণ্য সেল করে দিলেন, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং। তো এটা খুবই পপুলার, বাংলাদেশে প্রচুর মানুষ এই যে জিনিসটা করে, এবং এটা দিয়ে প্রচুর বেনিফিটেডও হয়েছে। একটা সময় মানুষ হিউজ সেল করছে প্রচুর এই গ্রুপের মাধ্যমে, বাট কারেন্টলি তারা সেল করতে পারতেছে না, এই মুহূর্তে সেল পারতেছে না, ইভেন সামনে আর পারবেও না। এটা কেন পারবে না এক্সপ্লেন করতেছি। তারপরে ফেসবুক পেজের মাধ্যমে অনেকে করে, পেজের সেম প্রসেস। ধরেন পেজে অনেক লাইক হয়েছে, সাপোজ আমার পেজ অনেক দিন যাবত কাজ করতেছি, অর্গানিকলি হোক বা পেইড আমি প্রমোশন দিয়ে হোক, আমার পেজে ধরেন 2 লাখ বা 3 লাখ মানুষ আমার পেজে লাইক দিয়েছে বা ফলো করছে। এখন আমি যদি কোনো একটা প্রোডাক্ট, আমি যদি মধুর একটা পোস্ট করি, তাহলে হয়তো অনেক মানুষ দেখবে, 50-60-70 হাজার মানুষের সামনে আমার পোস্টটা যাবে, ওখান থেকে অনেক অর্ডার করবে। সো এটা ফেসবুকে কোনো টাকা দিচ্ছি না, আমার ফলোয়াররা অটোমেটিকলি আমার পোস্ট, যেমন আমি কিছু একটা লিখলে আপনারা এমনিতে পান না, সো এমনিতে তো পান, সো ওখান থেকে দেখে হয়তো কোনো একটা সার্ভিস, মানে কোনো একটা প্রোডাক্ট কিনতেছে। সো এটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে। তারপরটা যদি বলি ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ বেসিক্যালি হচ্ছে ওই যে যেটা, এটা মানে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইটা দেশেই আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আর কোথাও এই ফেসবুক লাইভের মাধ্যমে সেল আমার জানা মতে নাই। আমি তো ইউরোপের অনেক দেশে সেল করি, প্লাস হচ্ছে আমেরিকান মার্কেটে আমি অনেক দিন যাবত কাজ করি, ওখানে মানে বাংলাদেশ মার্কেটের থেকে আমি ওই মার্কেটে বেশি কাজ করি। সো আমি ওখানে কোথাও দেখিনি এটা, মানে ফেসবুক লাইভের মাধ্যমে এইভাবে প্রোডাক্ট মানে সেল করা আর কি। সো আমাদের দেশে হয় আর কি, এটা অনেক প্রোডাক্ট নিয়ে বসে একটা একটা করে দেখায় যে এই প্রোডাক্ট এইভাবে সেল করে আর কি। সো এই লাইভের মাধ্যমে প্রচুর মানুষ সেল করছে, অনেক, যা বলার মতো না। ইভেন এখনও মনে হয় কিছু মানুষ সেল করে, বাট এটা 2018, 19, 20, 21-এর দিকে যে পরিমাণ সেল করছে, এখন ওই সেল নাই, এখন লাইভ মানুষ দেখে না। তারপর স্প্যামিং মেথড। স্প্যামিং মেথডটা কি? এটা হচ্ছে যে একটা পোস্ট, একটা অ্যাড যাচ্ছে বা একটা ভাইরাল পোস্ট, ওটা নিচে কমেন্ট করা যে এটা করেন সেটা করেন। নিচে কিছুদিন আমার অ্যাড যাওয়ার সময় দেখছেন যে কমেন্টে কত কিছু বিভিন্ন সার্ভিস প্রোডাক্ট দিতেছে, যে আপনি যদি এটা করতে চান তাহলে এখানে যোগাযোগ করেন, ইনবক্স করেন, হাবিজাবি। সো মানে মানুষের কমেন্টে গিয়ে আপনি হচ্ছে কিছু একটা করতেছেন, সেইভাবে মার্কেটিং করাটাই আমরা স্প্যামিং মেথড বলতেছি। এটা কোনোভাবে ঠিক না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। এখন আসেন, প্রথম যে আমি 3টা জিনিস বললাম, এই 3টা ব্যাপারে আমি হচ্ছে আপনাকে একটু এক্সপ্লেইন করব যে এই 3টার মধ্যে পুরোটা হচ্ছে অর্গানিক। এই অর্গানিক জিনিসটা কেন এখন কাজ করে না, বা এটার উপর কেন ব্যবসা, মানে এটার উপর নির্ভর করে কেন বিজনেস করা উচিত না, এটা একটু এক্সপ্লেন করি, খুব মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট অফ অল ব্যাপারটা হইতেছে, আপনি যখন গ্রুপের মাধ্যমে প্রোডাক্ট সেল করে ফেলেন, দেখেন গ্রুপে মানুষ আছে, ধরেন মানুষ আছে প্রায় 15 লাখ, প্রায় 15 লাখ গ্রুপে, ওই গ্রুপে মেম্বার আছে। আপনি যখন কোনো একটা পোস্ট করতেছেন, এখন আপনার কি মনে হয় ওই পোস্টটা কি 15 লাখ মানুষের সামনে যাবে? কখনোই যাবে না। ফেসবুক যদি মানে ওই পোস্টটা যদি 15 লাখ মানুষের সামনে যায়, যাওয়ার পরে যদি আপনি ওখান থেকে ধরেন 1000 মানুষের কাছে প্রোডাক্ট সেল করে বসে যান, সেল করে ফেলেন, 1000 টাকা করে দাম হলে প্রোডাক্টের সেল হয়ে যায় প্রায় 10 লাখ টাকা। সো 10 লাখ টাকার পণ্য আপনি সেল করছেন, ফেসবুক 1 টাকা একটা পয়সাও প্রফিট করতে পারেনি আপনার থেকে। তো ফেসবুক কি এটা চাবে? ফেসবুক তার এত বড় প্ল্যাটফর্ম ইউজ করে আপনি এই কাজটা করে ফেলেন, এটা ফেসবুক চাবে? কখনোই চাবে না। সো যার কারণে এই গ্রুপের রিচ ফেসবুক কমায় দিছে এখন কারেন্টলি।
ফেসবুকের গ্রুপ মানে আপনি একটা গ্রুপে যদি আপনি দেখবেন ওই বড় বড় গ্রুপ যেগুলো আছে এগুলোতে দেখবেন আপনি পোস্ট করতেছেন, পোস্টে দেখবেন 10টা 15টা 20টা লাইক 20টা রিয়াক্ট। তার মানে কি? এবং রিচও দেখা যায়, আপনি রিচও দেখতে পারবেন যে রিচ কত। অ্যাডমিন প্যানেলে থাকলে মনে হয় দেখা যায়, অ্যাডমিন প্যানেল রিচ দেখবেন। আমাদের গ্রুপেই তো, আমাদের গ্রুপে মেম্বার আছে 5.5 লাখ, বাট একটা পোস্ট করলে ওই পোস্ট দেখা যায় রিচ হয় 20,000 25,000 30,000, বাকি মানুষের সামনে যায়ই না। সো এটা কেন যায় না? কারণ ফেসবুক এটা নেয় না। এখন গ্রুপের অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এইটা গ্রুপ এবং পেজ প্রত্যেকটা অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেটা আমি একটু এক্সপ্লেন করবো, নো প্রবলেম। তারপরে পেজের ক্ষেত্রেও সেম। যদি আপনি পেজে আপনার অনেক ফলোয়ার থাকে, আপনি যদি পোস্ট করেন এবং ওই পোস্ট যদি সবাই দেখে ফেলে, আমার 3 লাখ ফলোয়ার, 3 লাখ ফলোয়ারের সামনে যদি আমার একটা পোস্ট চলে যায়, তাহলে তো আমি আর কখনো অ্যাড দিব না, এইভাবেই আমার সেল হয়ে যাবে, ফেসবুকের কোনো লাভ হবে না। সো এই কারণে ফেসবুক কখনোই এটা চাবে না যে আমার একটা পোস্ট 3 লাখ মানুষ ফলো করলে 3 লাখ মানুষের সামনে যাক। 3 লাখ তো দূরের কথা, ফেসবুক চাবে না এটা 30,000 মানুষের সামনে যাক, এটাই ফেসবুক চাবে না। সেটা চায়ও না। লাইভ একই প্রসেস, আপনি যখন লাইভ করতেন আগের দিকে দেখা যেত প্রচুর মানুষ লাইভে জয়েন হইতেছে, হয়তো আপনার পেজে ফলোয়ার আছে 10,000 কিন্তু লাইভে জয়েন করে ফেলছে 3,000 4,000। এটা কেন? কারণ অর্গানিকলি ফেসবুক অনেকের ওয়ালে এটা সাজেস্টেড হিসেবে পোস্ট করতে থাকতো। এখন আমি অ্যালগোরিদমটাকে এক্সপ্লেন করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। গ্রুপের অ্যালগোরিদমটা কাজ করে কেমনে? আপনি যখন একটা গ্রুপে জয়েন করবেন, খেয়াল করেন, আপনি যখন একটা ফেসবুক গ্রুপে জয়েন করবেন, জয়েন করার পরে ওই গ্রুপের দেখবেন অনেক পোস্ট আপনার ওয়ালে আসা শুরু করে। আজকে এটা ট্রাই করেন, আপনি দেখবেন প্রচুর পোস্ট আপনার ওয়ালে আসতেছে, অনেক বেশি, আপনার নিউজ ফিডে আসবে। তারপরে যে পোস্টটা আসছে এই পোস্টের মধ্যে আপনি কোন ধরনের ইন্টারাকশন করতেন, তার মানে ওই পোস্টটা দেখে আপনি স্ক্রল করে উপর দিয়ে চলে গেছেন, মানে দেখেন নাই, খেয়াল করেন নাই, চলে গেছেন। তারপরে এগেইন আবার ফেসবুক আরেকটা আরও যদি কোনো পোস্ট হয় সেটাও আপনার ওয়ালে পুশ করবে, ওইটাও আপনি ইগনোর করছেন। মানে 10টা পোস্ট আসছে, আপনি 2টাতে ইন্টারাক্ট করছেন, আর বাকি 8টায় আপনি স্কিপ করে চলে গেছেন, লাইকও দেন নাই, কমেন্টও দেন নাই, দেখানো নাই, এবং ক্লিক করে ভিতরে ঢুকেনও নাই। এরকম যদি করে থাকেন তাইলে এরপর থেকে ওই গ্রুপের পোস্ট আর আপনার সামনে আসবে না। কারণ ফেসবুক লার্নিং মোডে থাকে। যখন আপনার নতুন গ্রুপে জয়েন হন তখন ফেসবুকের অ্যালগোরিদম অ্যাক্টিভ হয় এবং সে লার্ন করতে থাকে যে এই গ্রুপের পোস্ট আপনি পছন্দ করেন কিনা। যদি না করেন, অপছন্দনীয় জিনিস আপনাকে ফেসবুক দিবে না, তার মানে ওই গ্রুপের পোস্ট আপনার সামনে আর আসবে না। যদি কোনো গ্রুপে আপনি বারবার ঢোকেন নিজে থেকে, তাহলে দেখবেন ওর পোস্ট আপনার ফ্রিকোয়েন্টলি কোনো পোস্ট হইলেই এটা চলে আসবে আপনার ওয়ালে। আবার ধরেন একটা গ্রুপে আপনি রেগুলার ঢোকেন না, ওই গ্রুপে ধরেন দিনে 2,000 পোস্ট হয়, 2,000 পোস্ট হলে কিন্তু ওইটার সবগুলো পোস্ট আপনার সামনে আসবে না, হয়তো মানে কারণ সব পোস্ট গ্রুপের পোস্ট আসলে অন্য পোস্ট আসতে হবে না। সো ওইখান থেকে হয়তো আপনার সামনে 2,000 পোস্ট হলে হয়তো 20টা পোস্ট আপনার সামনে আসবে টোটাল, ওর 20টা পোস্ট আসবে। কোন 20টা? যেগুলোতে মানুষ বেশি ইন্টারেক্ট করতেছে, যেগুলো গ্রুপে একটু ভাইরাল হচ্ছে, ওই গ্রুপের মধ্যে অডিয়েন্সরা পছন্দ করতেছে, ওইগুলো আপনার সামনে আসবে। যেমন গ্রুপে আমি কোনো পোস্ট করলে দেখবেন এঙ্গেজমেন্ট বেশি, অন্য কেউ করলে কম হয়, কারণ আমার পেজে আমার পোস্টে মানে মানুষ ইন্টারেক্ট করে বেশি, এই কারণে আমার পোস্ট দেখা যায় ফেসবুক অনেকের ওয়ালে পুশ করে। সো বিষয়টা হচ্ছে এরকম। সো তারপর যদি বলি পেজের ব্যাপারে হইতেছে ওই পেজের অর্গানিক রিচ ফেসবুক এটা অফিসিয়ালি তারা 1%-এর নিচে কমাই আনছে, মানে 1%। এটা ইচ্ছাকৃতভাবে কমাইছে, এটা কিছু করার নাই। আমার পেজে এখন এত ফলোয়ার না, এটা রিচ কমাই দিবে সে। সো মানে ধরেন আপনার 1 লাখ লাইক থাকলে ওই পেজের একটা পোস্ট যদি আমি করি তাহলে এটা 1,000 মানুষের সামনেও যাবে না, হয়তো 400-500 মানুষের সামনে যাবে। এখন এই কথা বলার পরে আপনি বলবেন না ফামিদ ভাই, এটা তো আপনি এই কথার এগেনস্টে বলবেন যে ভাই এটা তো ঠিক বলেন নাই ভাই, আপনি আমাকে পেজগুলো দেখানো শুরু করবেন। দেখেন সাকিব আল হাসান পেজ, কত রিয়্যাক্ট, আপনি ওদের দেখেন প্রচুর রিয়াকশন আসতেছে। সো এটা কেমনে? ফেসবুক এনাফ স্মার্ট, ফেসবুক চরম লেভেলে স্মার্ট। আমি একটু বলি, ফেসবুক খুব সুন্দরভাবে ফেসবুকের এআই ডিটেক্ট করতে পারে যে আপনি যে পোস্টটা করতেছেন এটা কী টাইপের পোস্ট। আরেকটা ব্যাপার আছে, ফেসবুক কিন্তু চায়, আমরা ফেসবুকে যাই কেন? আমরা ফেসবুকে বেসিক্যালি যাই বিভিন্ন স্টার বা বিভিন্ন নায়ক বা এদের পোস্ট যেন আমাদের সামনে আসে, ওদের আপডেট যেন আমরা রাখতে পারি, এই জন্য তো ফেসবুকে যাই। সো ওগুলো দেখতে থাকি, এর ফাঁকে ফাঁকে ফেসবুক আমাদের সামনে অ্যাড নিয়ে আসে। এখন যদি আমরা ওইগুলোই না দেখি, আমাদের সামনে না আসে, তাহলে তো আমরা ফেসবুকে যাব না, ফেসবুকে না গেলে আমার সামনে অ্যাডও আসবে না, অ্যাড না আসলে ফেসবুকের ইনকাম হবে না। সো এই জন্য ফেসবুক ওই সেলিব্রিটি যারা স্টার, ওদের মানে ওদের যে পোস্ট এগুলোর এঙ্গেজমেন্ট অনেক বাড়ায় দেয়, অনেক বাড়ায় দেয়। সো যেমন ধরেন সাকিব আল হাসানের পেজে যাবেন, দেখবেন হিউজ এঙ্গেজমেন্ট। আপনি আর অন্যান্য যারা আছে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওদেরকে দিয়ে উদাহরণ দিই, 2-3 লাখ ফলোয়ার আছে, ওদের পেজে যাবেন দেখবেন যে হিউজ এঙ্গেজমেন্ট। কিন্তু দারাজের পেজে যান, দারাজের মনে হয় কত, এখন আমি জানি না কত, এখন মনে হয় অনেক বেশি। আমি একটু সম্ভবত আমি দেখছিলাম 1.5 মিলিয়ন মনে হয়েছিল, মনে হয় আমার ধারণা 1.5 মিলিয়ন না, সরি 15 মিলিয়ন ছিল মনে হয়। এখন আছে কত, দাঁড়ান একটা মিনিট, আরে দারাজে আছে কত এখন ফলোয়ার,
বাই দ্য ওয়ে 15 মিলিয়নের বেশি আছে, মানে প্রায় 1.5 কোটির বেশি ফলোয়ার আছে দারাজের। সো এই 1.5 কোটি ফলোয়ারের মধ্যে আপনি দেখবেন এঙ্গেজমেন্ট নাই, হয়তো দেখবেন 1000-2000 মানুষ লাইক দিতেছে। 1.5 কোটি মানুষের মধ্যে 1-1.5 হাজার মানুষ লাইক দিতেছে, এটা কেমনে পসিবল? অথচ আপনি একটা 2-3 লাখ কন্টেন্ট, 2-3 লাখ ফলোয়ার ওরা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখবেন, ওর ফলোয়ার দেখবেন আরও বেশি, ওর এঙ্গেজমেন্ট আরও বেশি। সো বেসিক্যালি ওরা যখনই বোঝে যে আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছেন, তখনই আপনার রিচ কমাই দেবে, ওই রিচ আর বাড়াবে না, একদম কমাই দেবে। আর যখন আপনি অর্গানিকলি মানে এন্টারটেইন করবেন মানুষকে, তখন আপনার রিচ বাড়াই দিবে। রিচ বাড়াই দিবে বেসিক্যালি ওই যে আপনার কন্টেন্ট দেখে মানুষ ফেসবুকে থাকবে, ওদের সামনে অ্যাড পুশ করবে। সো ব্যাপারটা হচ্ছে অর্গানিক রিচ একেবারে নাই। আর লাইভের ব্যাপারটা যদি এক্সপ্লেন করি, লাইভের বিষয়টা হইতেছে ফেসবুক বেসিক্যালি এই লাইভের ফিচারটা সবার আগে আনছে কে? ইউটিউব, সবার আগে। সো ইউটিউব আনার পরে সে চিন্তা করছে যে ইউটিউবের সাথে ও হচ্ছে একটা কম্পিটিশন করবে, মানে ওই সময় ইউটিউবের সাথে সে একটা কম্পিটিশন করবে, মানে সেও ফেসবুকের এই সেম ফিচারটা ইন্ট্রোডিউস করেছে। এখন যেহেতু নতুন ফিচারকে ফেসবুক অলওয়েজ প্রমোট করে, তো সে চাচ্ছিল যে লাইভ যেন বেশি বেশি মানুষ দেখে, এবং মানে তার ভিডিও দেখার মানে ওয়াচ করার যেন পার্সেন্টেজ তার এখানে মানে বাড়ে আর কি। সো এটা বাড়লে কী হবে, ওখানে অ্যাড বেশি প্লেস করতে পারবে। সো তার নিজস্ব ফিচার প্রমোট করার জন্য ওই সময় লাইভকে সে প্রচুর প্রমোট করছে। এখন তার এটা প্রমোট হয়ে গেছে, এখন আর দরকার নাই, মানুষ এখন এমনি লাইভ দেখে। সো এখন সে মানে ওই লাইভের রিচ কমাই দিছে, যার কারণে এখন আপনারা লাইভ করলে মানুষ দেখে না। খুব সিম্পল, আপনি অর্গানিক মেথডে ট্রাই করলে সহজ কথা, এক কথা, এটা সেল মানে ফেসবুক মানুষের ওয়ালে নিবে না, একেবারে সিম্পল। সো মানুষ যদি ওয়ালে না নেয়, তার মানে আপনার সেল হবে না, আপনার ফলোয়ার দিয়ে কিচ্ছু হবে না, গ্রুপে কাজ হবে না। এই জন্য অনেকে আছে হাইহুতাশ করতেছেন যে না, আরে আমার সেল কেন হয় না। বেসিক্যালি এই কারণে অর্গানিক মেথডে ফেসবুক সেল করতে দিবে না। ফেসবুকের কথা হইতেছে ভাই, তুমি সেল করবা 1000 টাকাটা প্রোডাক্ট সেল করবা, আমার তুমি 150 থেকে 200 টাকা আমাকে দিবা, অ্যাডের পিছনে খরচ করবা, তারপরে করবা আমার প্ল্যাটফর্ম ইউজ করে। একদম সিম্পল ডিসকাশন। সো একটু আগে তো আমরা দেখে আসলাম যে 5:1 হচ্ছে রেশিও। ওই অ্যাড ছাড়া আপনি এখন সেল করতে পারবেন না, এটা পসিবল না, অর্গানিকলি পসিবল না। ওই অ্যাড মিনস ওই যে আপনারা যেটা জানেন বুস্ট, মানে আর কি বুস্টের মতো যেটা জানেন, অ্যাকচুয়ালি ওটাকে ফেসবুক অ্যাড বলে। আর ওই অ্যাড দিলেই এখন সেল হয় না, ওখানে আরও হাবিজাবি আছে, এটা পরে বলতেছি। ওকে, সো এই ফেসবুক অ্যাডের আরও কিছু ইস্যু আছে, যেমন ধরেন অর্গানিক রিচ একবারে নাই বললেই চলে, আলোচনা করে ফেলছি। স্মার্টভাবে প্রোডাক্ট ডিসপ্লে করা যায় না, খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি আপনার প্রোডাক্টকে কিন্তু স্মার্টলি আপনার পেজে ডিসপ্লে করতে পারেন না। হয়তো আপনি পোস্ট দিয়ে দিয়েছেন কতগুলা, উপরে একটা ক্যাপশন দিয়ে দিয়েছেন, এই পর্যন্তই। কিন্তু একটা ওয়েবসাইটে যত সুন্দর করে এটাকে ডিসপ্লে করা যায়, ওই ওয়েতে আপনি করতে পারেন না। যেমন ধরেন আপনি যদি যে বাটার ওয়েবসাইটে যান, দেখেন কত সুন্দর করে একটা প্রোডাক্ট, একটা টাইটেল, এখানে কতগুলো ছবি, হ্যাঁ, একটার পর একটা আসতেছে, ভিডিও দেওয়া যায়, এখানে কোন কোন সাইজ আছে আমি দেখে অর্ডার করতে পারতেছি, বিস্তারিত এখানে বিবরণ আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, সাইজ চার্ট, এই সব কিছু দেখতেছি, এবং এটা রিলেটেড প্রোডাক্ট কী আছে এইভাবে দেখে আমি কেনার সুযোগ পাচ্ছি। বাট ফেসবুক পেজে কি এটা পসিবল? কখনোই না। কারণ একটার পরে আরেকটা, মানে ধরুন পেজের মধ্যে কী হয়, আমি যদি পেজে ঢুকার পরে কী হবে, দেখবো যে আপনার 50 দিন আগে যে মানে প্রোডাক্ট আপলোড করছিলাম, ওটা তো মানুষ দেখবেই না, কাস্টমার যে প্রথম 2-3টা পোস্ট দেখে বাদ দিয়ে দিবে, তাই না? সো স্মার্টলি প্রোডাক্ট ডিসপ্লে করা যায় না, বা ক্যাটাগরি ওয়াইজ। যেমন ধরেন এখানে কত সুন্দর মেন, ছেলেদের আইটেমগুলো এখানে রাখছে, ওমেন, চিলড্রেন, অ্যাক্সেসরিজের মধ্যে ধরেন এখানে ব্যাগ আছে, হ্যাঁ, ওয়ালেট, এগুলো যত সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে রাখছে, এটা কিন্তু পসিবল না ফেসবুক পেজে। সো স্মার্টলি প্রোডাক্ট ডিসপ্লে করাটা খুব জরুরি, যেটা করা যায় না। তারপর অটোমেটিক অর্ডার নেওয়া যায় না। অটোমেটিক অর্ডার তো ওই যে যেমন আপনার কমেন্ট করে করে ইনবক্সে অর্ডার নিতে হয়, এটা অটোমেটিক নেওয়া পসিবল না। সো এই অটোমেটিক অর্ডার নেওয়ার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আপনি হয়তো 5টা 10টা 20টা অর্ডার নিতে পারবেন ওই ইনবক্স চেক করে করে, বাট যখন আপনার স্কেল করতে হবে, দিনে আপনি 100-200 আইটেমস অর্ডার নিতে চাবেন, তখন আপনার হয়তো 500 মানুষের সাথে ফোনে কথা বলতে হবে, হয়তো আপনার 2000 SMS এর রিপ্লাই দিতে হবে। এটা খুব হিউজ কমপ্লেক্স, আপনি এটা পারবেন না। এত ম্যান পাওয়ার আপনি কোত্থেকে আনবেন, বা আনলে এদের কস্টিং কত, অনেক কস্টিং কিন্তু। সো এটা পসিবল না। এর চেয়ে বেটার ওয়ে হচ্ছে ওয়েবসাইটে আসবো, সেলফ সার্ভিস, আমি দেখতেছি, দেখে ভালো লাগতেছে, জাস্ট ওই প্রোডাক্টটা কার্টে অ্যাড করে আমার নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি। সো ইজি প্রসেস, যেটা আগের দিন অনেক কমপ্লেক্স ছিল, 2020-21 আগ পর্যন্ত অনেক কমপ্লেক্স ছিল, বাট এখন ওয়েবসাইট থেকে অর্ডার করতে মানুষের সমস্যা হয় না, কারণ দারাজ মানুষকে এডুকেট করাই ফেলছে। প্রায় 70 লাখ মানুষ দারাজের থেকে প্রোডাক্ট কিনছে। তো এই 70 লাখ মানুষ কিন্তু ওয়েবসাইট থেকে কেমনে কিনে জানেন? দারাজ কি আর ইনবক্সে অর্ডার নেয় নাকি? তারপরে ইভেলে কি ইনবক্সে অর্ডার নেয়? সো যেহেতু এরা ইনবক্সে অর্ডার নেয় না, ফুড পান্ডা, সো এরা মানুষকে মানে মানুষের ওই পারচেস বিহেভিয়ার চেঞ্জ করাই ফেলছে, মানে কেমনে ওয়েবসাইট থেকে অর্ডার করতে, এটা খুব ভালো করে মানুষ জানে। সো এই কারণে আপনাকে এখন আর ওই ম্যানুয়াল প্রসেসে যাওয়ার কোনো মানেই হয় না, আপনি অটোমেটিক প্রসেসে আসা উচিত। এতে অনেক কস্ট সেভ হয় এবং আপনি স্কেল করতে পারেন। এটা নিয়ে পরে আলোচনা করব। সবচেয়ে বড় যে ইস্যু, সেটা হচ্ছে ফেসবুক পেজ যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনার 4 লাখ 5 লাখ ওলা পেজ যে কোনো টাইমে যে কোনো ইস্যুর কারণে সাসপেন্ড হয়ে যেতে পারে। সাসপেন্ড হলে কিন্তু বিজনেস আবার গন, মানে পুরোটাই ডান।
ফেসবুকের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি চেঞ্জ করে, ওই কন্ডিশনটা যদি আপনার বিজনেসের এগেনস্টে যায়, তাহলে তো পুরাই অবস্থা খারাপ। আর যদি ওই কন্ডিশনটা আপনার পক্ষে যায়, তাহলে বিজনেস বুম করবে। বাট ফেসবুকের চেঞ্জ কখনোই আপনার বিজনেসের পক্ষে যাবে বলে মানে যাওয়ার সম্ভাবনা খুব কম। ওটা ওর স্বার্থ আগে দেখবে। ডেফিনেটলি এত বড় বড় সলিউশন বানাইছে, এত বড় প্ল্যাটফর্ম, তার স্বার্থ তো অবশ্যই দেখবে। যেখানে তার বেনিফিট হবে সে সেগুলো করবে। যেমন ধরেন ওই যে রিচ কমাই দিছে, আপনার ব্যবসায় লালবাতি জ্বালাই দিছে, আর ওর ব্যবসা রমরমাট করে দিছে। সো এরকম ফেসবুক প্রতিনিয়ত করতেছে। সো এখানেও সেম ওই মার্কেট প্লেসের মতো, আপনি ফেসবুক পেজের উপরে যদি নির্ভরশীল থাকেন, এটা প্রবলেম। আর এক সোশ্যাল মিডিয়ার উপর কেন থাকবেন? টিকটক জনপ্রিয় হচ্ছে, সো আপনি আপনার ওয়েবসাইট বানায় বিজনেস করবেন। ফেসবুক হচ্ছে আপনার মার্কেটিং চ্যানেল। ফেসবুকে কাস্টমার আছে, আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন। টিকটকে কাস্টমার আসলে টিকটকে অ্যাড দিবেন, বাট সবাই আসবে কোথায়? আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে এসে কিনবে। দিস ইজ দ্য প্রসেস, এটাই হওয়া উচিত। ওকে, এটা নিয়ে আরও আলোচনা করবো পরে। তারপরে যদি একটু যাই পেইড মেথড। এখন পেইড মেথড নিয়ে আমি একটু আলোচনা করি। 1.5 ঘন্টা হয়েছে, রাইট? 1.5 ঘন্টা হয়েছে। আমার এই 2টা টপিক আমরা শেষ করে ফেলছি। এখন এটা হচ্ছে লাস্ট টপিক। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি জানি না আপনারা কতজন এখন দেখতেছেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এতক্ষণ মানে ওই দিন ক্লাসে যেমন ছিল হচ্ছে আপনার কি বলে, ওই দিন ক্লাসে ছিল, জাস্ট একটা মিনিট, ওই দিন যেমন ছিল হচ্ছে আপনার কি বলে ওই ক্যাশ ফ্লোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ছিল না, এখন এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। যদি আনফর্চুনেটলি মানে যেহেতু আমাদের 10টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে অনেকগুলো পার্ট, তাই আমি এটা এখন স্কিপ করতেছি না। আমার জন্য কষ্ট এতক্ষণ কথা বলা, তারপর আমি বলতেছি একটু কষ্ট করে দেখেন। বিকজ যদি না বুঝেন কোনো কারণে, মানে মানুষের অ্যাটেনশন অনেক সময় ধরে রাখা যায় না, যদি না বুঝেন তাইলে এটা পরে ইউটিউব থেকে দেখে নিন, আর নিজেকে এটা বলে সান্ত্বনা দেন যে আমি তো দেখতেছি, আর আরেকজন তো কথা বলতেছে অনবরত। 1.5-2 ঘন্টা কথা বলা অনেক কষ্টের কাজ, এটা যারা বলে তারা জানে। সো সমস্যা নেই, আপনি এই বলে আপনার নিজের সান্ত্বনা দিয়ে দেখা শুরু করেন। ওকে, সো পেইড মেথড নিয়ে যদি আমি একটু কথা বলি, এই পেইড মেথডে আমাকে প্রথমেই জানতে হবে ফেসবুকের অ্যাড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটা আমাকে ফার্স্টে জানতে হবে। সো এই ফেসবুকের অ্যাড অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে এটা যদি আমি না জানি, এই ফান্ডামেন্টাল যদি আমার ক্লিয়ার না হয়, তাইলে আমি কিন্তু ওই ফেসবুক মার্কেটিংয়ের পেইড মার্কেটিং আমি বুঝবো না, এটাতে অনেক প্রবলেম হবে। আপনারা ম্যাক্সিমাম মানুষ আছে এই জিনিসে সাফার করতেছেন যে আপনারা অ্যাড দিচ্ছেন, সেল হয় না। আগে প্রচুর সেল হইতো, এখন সেল হয় না। অ্যাড দিচ্ছেন প্রচুর মেসেজ আসে, বাট সেল হয় না। এটা কেন হয় না, এটার ইনার পয়েন্ট আমি এখন শেয়ার করতেছি, খুবই ইম্পর্টেন্ট। এসব টপিক নিয়ে বাংলাদেশে কেউ কথা বলে না, আমি কোনো ভিডিও দেখি নাই, বা কোনো মানে মানে একে তো আমি তো সবার ভিডিও দেখা সম্ভব না, বাট আমার কাছে যেহেতু অনেক স্টুডেন্ট আছে, আমি অনেককে ট্রেন করছি রিসেন্টলি, এদের সাথে যখন কথা বলি এরা আকাশ থেকে পড়ে, মানে এগুলো জানেই না এরা, অথচ বড় বড় কোর্স করছে। ইভেন অনেক কোম্পানি মার্কেটিংয়ে জব করতেছে, ডিজিটাল মার্কেটিংয়ে জব করতেছে, ওরাও এগুলো জানে না। সো আমি অবাক হই যে আসলে মানে এরা কেমনে কী করতেছে, মানে কী শিখতেছে তারা, তাইলে যে এইসব মেইন পয়েন্ট যদি মানুষ না জানে তাহলে কাজ করবে কেমনে? ফান্ডামেন্টাল ক্লিয়ার না হলে কীভাবে কাজ করবে? সো যাই হোক, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু ডিটেল আলোচনা করব ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে ফেসবুক তাদের অডিয়েন্সকে বিভিন্নভাবে ফিল্টার করে ফেলছে, ফিল্টার করে আলাদাভাবে ট্যাগিং করে রাখছে। সো এটা কীভাবে একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরেন আমি ভিডিওটা ছোট করে দিই, নাইলে ভিডিওটা বরঞ্চ আমি অফই করে দিই, আপনারা কি দেখতে, আচ্ছা আমি রেকর্ড ভিডিওটা থাকবে না, এখানে আমি ভিডিওটা অফ করতে পারবো না, এখানে ভিডিওটা থেকেই যাবে, বাট আমি এখান থেকে ভিডিওটা অফ করে দিলাম, মানে কি বলে স্ক্রিন থেকে, যাতে করে পুরোটা দেখতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে খেয়াল করেন, প্রথমত ফেসবুক তাদের গ্রাহককে, মানে এটা আগে করে নাই ফেসবুক, 2017 পর থেকে 16-17 থেকে ফেসবুক এই কাজটা করা শুরু করছে। আগে সবাইকে র্যান্ডমই রাখছিল, তাদের অ্যাডকে আরও এফিশিয়েন্ট করার জন্য তারা তাদের অডিয়েন্সকে একেবারে ন্যারো ডাউন করে ফেলছে। যেমন নিট সিলেকশন বলছিলাম না, একদম নিট সিলেক্ট করে লাস্টে যেতে হবে। ফেসবুক তার অডিয়েন্সকে এরকম স্পেসিফিকভাবে ক্যাটাগরাইজ করে ফেলছে। যেমন ধরেন যারা ব্যবসা নিয়ে পছন্দ করে, ব্যবসা করে, তাদেরকে সে এইখানে এই লিস্টে অ্যাড করে ফেলছে। যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে এখানে, যারা গেমিং পছন্দ করে তাদেরকে এখানে, যারা টেকনোলজি লাভার তাদেরকে এখানে, যারা এন্টারটেইনমেন্ট পছন্দ করে তাদেরকে সে এই ক্যাটাগরিতে অ্যাড করে ফেলছে। যারা ধরেন খেলাধুলা পছন্দ করে তাদেরকে সে এখানে অ্যাড করে ফেলছে। মানে একেবারে সেপারেট ভাগে ভাগ করে ফেলছে। ধরেন যে ধরনের জিনিস পছন্দ করে সেভাবে, যেমন ধরেন শুধু এখানে শেষ না, ফর এক্সাম্পল এমন করছে যে ধরেন বিজনেসের মধ্যে
কোন স্টেজের বিজনেস, বড় ব্যবসা কারা করে, ছোট ব্যবসা কারা করে, কোন টাইপের ব্যবসা করে, এইভাবে সে সেপারেট করছে। খেলার মধ্যে যদি স্পোর্টসের মধ্যে বলি, যারা কারা ফুটবল খেলা পছন্দ করে, কারা ক্রিকেট খেলা পছন্দ করে, কারা ভলিবল খেলা পছন্দ করে, এইগুলোকেও সে সেপারেট করছে। সেপারেট করে সে শুধুমাত্র ধরেন ইন্টারেস্ট ওয়াইজ না, মানে ধরেন আপনি মুভি দেখতে পছন্দ করেন, সে এটাকে ধরছে আপনি কোন ধরনের মুভি দেখতে পছন্দ করেন, সে সেই অনুযায়ী আপনাকে সেপারেট করে ফেলছে। আপনি কি নাটক দেখতে পছন্দ করেন, এন্টারটেনমেন্ট তো অনেক কিছুই আছে, নাকি আপনি মুভি দেখতে পছন্দ করেন, কোন টাইপের কোন ইন্ডাস্ট্রির মুভি দেখতে পছন্দ করেন, ওইভাবে ধরে 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 ফেসবুক আপনাকে স্পেসিফিকলি ন্যারো ডাউন করে ফেলছে। মানে বিভিন্ন বক্স চিন্তা করতে পারেন বা একটা বুকশেলফের মতো চিন্তা করতে পারেন, যে সুপার শপ ম্যানেজ করে না, বিভিন্ন সুপার শপ আছে দেখবেন, যা দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো সেপারেট করে রাখে। ওখানে তো 4-5 হাজার প্রোডাক্ট, 4-5 হাজার প্রোডাক্টে দেখবেন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টে শুধু এই টাইপের প্রোডাক্ট, ওই ডিপার্টমেন্টে ওই টাইপের প্রোডাক্ট, ওই ডিপার্টমেন্টে ওই ধরনের প্রোডাক্ট, এরকম ভাগ করে ফেলছে। সো সেম ফেসবুক আমাদেরকে, আমরা কে কোন জিনিস পছন্দ করি সেই অনুযায়ী আমাদেরকে সে আলাদা করে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলছে, ইন্টারেস্ট ওয়াইজ। এটাকে বলে ইন্টারেস্ট ওয়াইজ ভাগ করা। তারপরে নট অনলি ইন্টারেস্ট, সে আবার কি করছে, অ্যাকশন ওরিয়েন্টেড, মানে একের তো ইন্টারেস্ট যে আমি কোন খেলা পছন্দ করি, এটা তো একবার ভাগ করছেই। এগেন আমি কোন ধরনের অ্যাকশন নেই সেটা ধরেও সে ভাগ করছে। মানে একটা হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে ধরেন আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে ব্যবসা করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করি, মার্কেটিং সেক্টর, মার্কেটিংয়ের যে মার্কেটিংয়ের মধ্যে আমি পড়ি। ধরেন আমি যেহেতু মার্কেটার, আমি এটার মধ্যে পড়ি। এই মার্কেটারের মধ্যে গিয়ে আমি আবার কোন টাইপের অ্যাকশন নিই সেটা এখানে আলাদা করছে। কেমনে করছে? যেমন ধরেন আমি কি অনেক বেশি লম্বা সময় ভিডিও দেখি, যদি ভিডিও দেখি তাহলে সে আমাকে ভিডিও ভিউজ ওই ক্যাটাগরিতে আমাকে সেপারেট করছে। মানে ওই জোনটা প্রথমত হচ্ছে মানে মেইন ইন্টারেস্ট, তারপরে ওটাকে আবার ভাগ করছে অ্যাকশন ওয়াইজ, যে অ্যাকশনগুলো আছে। যেমন ভিডিও ভিউজের জন্য আলাদা করছে। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কোনো পোস্ট দেখলেই কি আমি লাইক দিই বা কমেন্ট দিই, শেয়ার দিই, নাকি এগুলো কিচ্ছু করি না। সো এটা অনুযায়ী যদি আমি লাইক কমেন্ট করি তাহলে আমাকে সে জায়গায় রাখছে। এবং পরে এটা আসতেছে সেন্ড মেসেজ, আমি কি অনেক বেশি মানুষকে মানে অ্যাডে মেসেজ করতে পছন্দ করি নাকি করি না, এটা সে আলাদা করছে। আমি কোনো লিঙ্ক দেখলে কি ক্লিক করি নাকি একদম ইগনোর করি, সে সেটাকে কানেক্ট করছে। লিড সাবমিট, আমি কি কোনো মানে কোনো কিছু তথ্য পূরণ করতে কোনো কিছু আসলে আমি কি পূরণ করি নাকি করি না, করলে কত পার্সেন্ট করি সেটা। তারপরে সেল, মানে আমার কাছে যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড আসে আমি কি এগুলো দেখে কিনি নাকি একদমই কিনি না, কিনলে ঠিক কতটুকু কিনি, এই অনুযায়ী সে ভাগ করছে। এখন প্রথমত সে ভাগ করছে ইন্টারেস্ট ওয়াইজ, তারপরে সে ভাগ করছে অ্যাকশন ওয়াইজ। এখন এখানে সে থেমে নাই, সে ওই অ্যাকশনকে আবারও ভাগ করছে আপনার মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেল মানে ওই যেমন ধরেন আমি সেলসকে যদি এখন ভাগ করি, সেলসকে সে ভাগ করছে আরও 4 ওয়েতে। যেমন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পারচেস। এখন এটা কি? এটা হইতেছে আপনার আমরা যখন ই কমার্সে কোনো কিছু কিনি, ই কমার্সে দুইভাবে অর্ডার নেওয়া যায়। এক হচ্ছে সেন্ড মেসেজ, নিচে একটা মেসেজ বাটন থাকে যে অর্ডার করতে মেসেজ করুন, ওখানে আপনি বলে যে ভাই আমি প্রোডাক্টটা নিতে চাই, এটা কিন্তু ফেসবুক বুঝে না। তারপর একটা ফোন নাম্বার দেয়, ফোন নাম্বারে কথা বলে ভাই অর্ডার কনফার্ম হয়েছে, আপনার এসে পরিবহনে আমি পাঠিয়ে দিতেছি। এটা একটা মেথড। বাট আরেকটা মেথড হচ্ছে ফেসবুক যেটা বুঝতে পারে, তার সিস্টেম যেটা বুঝতে পারে, সেটা হচ্ছে আপনি শপ নাও বাটনে ক্লিক করবেন, ক্লিক করে তার ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে আমি একটু দেখাই জানিটা, ধরেন এই যে আমি এই ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে প্রোডাক্টটা দেখলাম, দেখার পরে আমি যেটা করবো, প্রথমত প্রোডাক্টটা দেখছি, এই দেখাকে বলে ভিউ কন্টেন্ট। আমি কন্টেন্টটা ভিউ করছি। এই যে এখানে পিক্সেল হেল্পারে যদি আপনি যান, এই যে ফেসবুক দেখেন দেখাচ্ছে, আচ্ছা এটা ভিউ পেজ দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক না, এটা ভিউ কন্টেন্ট হওয়ার কথা ছিল, এটা ভুল। ধরেন একটা মিনিট, ও সরি ভিউ কন্টেন্ট, ওই প্রথমবার ফায়ার হয় না, পরের বার ফায়ার হয়েছে। সো এই দেখেন ভিউ কন্টেন্ট, খেয়াল করছেন ভিউ কন্টেন্ট, আমি কন্টেন্টটা দেখতেছি, ঠিক কোন কন্টেন্ট দেখতেছি এটা ফেসবুক জানে, কত ভ্যালুর প্রোডাক্ট দেখতেছি এটা ফেসবুক খুব সুন্দর করে জানে, এটা কেমন জানে পরে দেখাবো আমি কোনো এক সময়। সো এটা হচ্ছে ভিউ কন্টেন্ট। তারপরে আমি যদি এই অ্যাড টু কার্ডে ক্লিক করি, মানে কি, মানে ব্যাগে অ্যাড করে না, মানে অ্যাড টু কার্ড, আমি এটা কিনতে চাই, এই অ্যাড টু কার্ডে ক্লিক করা মানে হচ্ছে পরবর্তী স্টেপ আমি নিয়ে নিচ্ছি যে আমি কিনতে চাই। তারপরে অ্যাড টু কার্ডের পরে কি ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট চেকআউটটা কোনটা, যে আমি কার্ডের থেকে আমি মানে চেক আউট করার প্রসেসে যাচ্ছে আর কি। সুপার শপের সাথে যদি কম্পেয়ার করলে বুঝবেন, প্রথমত একটা ট্রলির মধ্যে আপনি প্রোডাক্টগুলো রাখেন, রেখে ওটাকে নিয়ে আপনি কাউন্টারের সামনে যান, কাউন্টারের সামনে গিয়ে আপনি ফাইনালি টাকা পয়সা দিয়ে প্রোডাক্টটা নেন। এই প্রসেসটা এটার সাথে কম্পেয়ার আর কি। তো চেক আউট নাও, এই যে এখানে ক্লিক করা মানে কি আপনি চেক আউট করার ইনিশিয়েট নিছেন, এটা একটা স্টেপ। সো এই স্টেপের পরে আপনি আপনার ইনফরমেশন দিয়ে কমপ্লিট করে ফেলছেন, এটা হচ্ছে পারচেস কমপ্লিট করছেন। সো এটা হচ্ছে মূলত ই কমার্সের জার্নি। সো এখানে আমরা দেখতেছি ভিউ কন্টেন্ট, যখন প্রোডাক্ট দেখে, তারপর অ্যাড টু কার্ট, মানে আমার প্রোডাক্টটা ভালো লাগছে, আমি এটা কিনতে চাই, নিতে চাই, এটা আমার ব্যাগে বললাম, এটা হচ্ছে অ্যাড টু কার্ট। তারপরে ইনিশিয়েট চেকআউট, মানে আমি কেনার জন্য একদম লাস্ট পেজে গেছি এবং পারচেসে আমার ঠিকানা দিয়ে আমি অর্ডার কমপ্লিট করছি। এই হচ্ছে প্রসেস। এখন ফেসবুক করছে কি, এই চারটা অ্যাকশন ওয়াইজ সেপারেটলি সে লোক করে ফেলছে যে কারা বেশি
কন্টেন্ট খালি ভিউ করে, মানে খালি প্রোডাক্ট দেখে, এমন মানুষ আছে না, খালি প্রোডাক্ট দেখে কিনে না, সো এদেরকে সে আলাদা করে ফেলছে। তারপর কারা বেশি বেশি প্রোডাক্ট দেখলে খালি কার্টে অ্যাড করে রাখে, এদেরকে আলাদা করছে। কারা চেকআউট পেজ পর্যন্ত যায় বাট পারচেস করে না, এদেরকে আলাদা করছে। এবং কারা ফাইনালি পারচেস করে, এটাকে ফেসবুক আলাদা করছে, একদম চারটাকে সেপারেট করে ফেলছে, সেপারেট করে সে রাখছে। এখন আপনি যদি ফেসবুকে বলেন যে ফেসবুক আমার এই প্রোডাক্ট, আমি চাই এই প্রোডাক্টটা যেন বেশি বেশি অ্যাড টু কার্ট হয়, তাহলে ফেসবুক ওদের কাছে আপনার অ্যাড প্লেস করবে, যেখানে খালি দেখবেন কার্টে অ্যাড হইতেছে বাট সেল হইতেছে না। সেল হইলেও খুব কম, হয়তো ন্যাচারালি 20টা অ্যাড টু কার্ট হইলে, মানে 4টা অ্যাড টু কার্ট হইলে একটা সেল হওয়ার কথা, মানে 4 জন কার্টে নেওয়ার পরে একটা সেল কমপ্লিট হওয়ার কথা, এখানে দেখবেন 20 জন কার্টে অ্যাড করতেছে, সেল হবে 2টা, মানে রেশিও অনেক ড্রপ, হিউজ ড্রপ। সো এটা ফেসবুক ওদের কাছে অ্যাড প্লেস করবে যারা বেশি বেশি কার্টে অ্যাড করে ওদের কাছে। আচ্ছা, তারপরে যদি আসেন যে পারচেস মানে যারা একদম পারচেস কমপ্লিট করে, অর্ডার কনফার্ম করে, ওদেরকে ফেসবুক আলাদা করে রাখছে। সো আপনি চাইলে যদি পারচেসের অ্যাড দেন তাহলে ওদের কাছে অ্যাড প্লেস করবে। বিষয়গুলো খুবই, মানে আমি জানি যে এটা আনবিলিভেবল মনে হচ্ছে যে এইগুলোকে আসলেই কি পসিবল। এটা আমি নেক্সট ক্লাসে, আজকে সময় কোলাবে না, আমার প্ল্যান ছিল আজকেই করে দেখানোর। এই যে পুরা যে লাস্টে আমি থিওরিটা বলতেছি, এই পুরা থিওরিটা আপনাদেরকে আমি করে দেখাবো। আমি নিজে অ্যাড রান করবো, প্রত্যেকটা অ্যাকশন ওয়াইজ ফেসবুকে আমরা কমান্ড দিব, ফেসবুক তুমি আমাকে শুধু ভিউ কন্টেন্ট দাও, দেখবেন ফেসবুক আমাদেরকে শুধু ভিউ কন্টেন্টই দিবে। একই অডিয়েন্স, একই প্রোডাক্ট, এভরিথিং সেম, ফেসবুক তাই করবে। আমি যদি ফেসবুকে বলি ফেসবুক তুমি খালি আমার লিঙ্ক লিখ দাও, ফেসবুক লিঙ্ক লিখে দিবে। সো মানে সব কিছু সেম, বাট এইরকম ঘটবে। এটা এটা শুনতে অবাক লাগলেও বাট এটা সত্য, এটাই সত্য। ফেসবুক আমার আপনার সম্পর্কে এত বেশি জানে যেটা আপনিও জানেন না হয়তো আপনার সম্পর্কে। সো বাই দ্য ওয়ে, সো এইভাবে ফেসবুক সেপারেটলি ভাগ করে রাখছে। এখন এই পারচেসে যে ভাগ করছে এটাই শেষ না, সে আরও করছে। আরও কী করছে, আপনি কত ফ্রিকোয়েন্টলি কিনেন সেটাকে সে ভাগ করছে। সাপোজ আপনি 50টা প্রোডাক্ট দেখে কয়টা প্রোডাক্ট অর্ডার করেন, এটার উপর রেশিও করছে যে আপনি বেশি, আপনি কি হাই ইনটেন্ট না লো ইনটেন্ট, সে সেইভাবে ভাগ করে নিছে। ধরেন থাকে না কিছু মানুষ যারা সারাদিনই শপিং করে, খালি শপিং, মানে এমনও মানুষ আছে যে 1 বছরে 1 জুতা দিয়ে কাটায় দেয়। আবার এমনও মানুষ আছে সে হচ্ছে আপনার ওই ঘর থেকে বের হইলে গিয়ে মনে করেন 1 জোড়া জুতা কিনে নিয়ে আসে পড়ে, এমনও থাকে না। যেমন অনলাইনে অনেক মানুষ কিনে না, আবার দেখবেন যে কিনে ভরে ফেলে। সো মানে ফ্রিকুয়েন্টলি কেনার অপশন থাকে। একজন আছে অনেক বেশি পছন্দ হলে কিনে, আরেকজন আছে না ও ন্যাচারালি প্রতি মাসে 8-10টা 20টা করে কিনতেছে। সো এমন মানুষও থাকে। সো এই অনুযায়ী সে হচ্ছে এই মানে এটা ডিপেন্ড করে আর কি, যে কারা বেশি কিনে। যারা বেশি কিনে ডেফিনেটলি, ধরেন একজন মানুষ মাসে প্রায় 30টা আইটেম কিনে অনলাইনে অ্যাভারেজে, সো তার সামনে অ্যাড প্লেস করা মানে কি সেল হয়ে যাওয়া। কারণ যেহেতু সে 30টা কিনে, তার মানে আপনারটা দেখলেই কিনে ফেলার চান্স আছে, সে অনেক হট ক্লায়েন্ট, সো হট অডিয়েন্স। তো ওর প্রোডাক্ট যদি ভালো হয় ও কিনে ফেলবে, ওর যদি প্রবলেম সলভ হয় আর প্রোডাক্ট যদি ভালো হয় ও কিনে ফেলবে, সোজা কিনে ফেলবে, কারণ ও হাই ইন্টেন্ট অডিয়েন্স। সো এটাকেও সে ভাগ করছে। যেমন আমি যদি একটু দেখাই, যেমন হাই ইন্টেন্ট অডিয়েন্স আর হচ্ছে লো ইন্টেন্ট অডিয়েন্স। এখন এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা আরও সুন্দরভাবে ব্যাপারটা ক্যাচ করতে পারবেন। এটা মানে এখানে জাস্ট হাই ইন্টেন্ট আর লো ইন্টেন্ট এভাবে সে ভাগ করে রাখে। আপনার অ্যাড যখন প্রপারলি অপটিমাইজ হয় তখন হয়তো হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস হয়। আপনার পিক্সেল যদি এনাফ ডেটা থাকে, আপনার যদি অ্যাড প্রপার অপটিমাইজ হয় তখন ভালো করে। একই জিনিস দেখবেন সেম টার্গেটিং আপনি ভালো করতেছেন, আপনার কম্পিউটার ভালো করে না। বেসিক্যালি অ্যাড অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে। আপনার অ্যাড হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে, ওটা লো ইন্টেন্ট অডিয়েন্সের কাছে যাচ্ছে। এখন এটা কেমনে সলভ করবেন এটা আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো, নো প্রবলেম। সো এটার আমি একটু এক্সপ্লেনেশন দিই, এটা ব্যাখ্যা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ফেসবুক যেটা করে অ্যাকশন ওয়াইজ, ধরেন আপনি পারচেসের কথা চিন্তা করলেন, পারচেস নিয়ে কথা বলতেছি, ওই পারচেসকে ফেসবুক আবার এভাবে গ্রেডিং করে। যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, তারপর হচ্ছে ই গ্রেড, এফ গ্রেড, এটা আরও লটস অফ অনেক হইতে পারে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। সো এইভাবে ফেসবুক এগুলাকে ভাগ করে ফেলে, ভাগ করে যারা বেশি বেশি কিনে এদেরকে এ গ্রেডে রাখে, যারা কম কম কিনে তাদেরকে রাখে বি গ্রেডে, যারা আরেকটু কম কিনে তারা সি গ্রেডে। বুঝতে পারছেন? সো ফেসবুক তখন মানে পুরোটাই ফেসবুকের উপর ডিপেন্ড করে যে আপনার অ্যাড ফেসবুক কোথায় অপটিমাইজ করতেছে। যদি এ গ্রেড অডিয়েন্সের কাছে অপটিমাইজ করে প্রচুর সেল হবে। আমি আরেকটু জিনিস দেখাই, যেমন ধরেন একটা উদাহরণ দিই, জাস্ট একটা মিনিট। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম যে এখানে দেখেন এ গ্রেডে আমরা কি দেখতেছি, এ গ্রেডে দেখতেছি 50টা প্রোডাক্ট অর্ডার পার মান্থ। মানে একজন কাস্টমার, ধরেন ফর এক্সাম্পল এটা র্যান্ডম ডেটা আমি বসেছি যেটা বুঝতে পারেন আপনারা উদাহরণ দেওয়ার জন্য। সো ধরেন একজন মানুষ 50টা বেশি অর্ডার করে মাসে, সো ওদেরকে ফেসবুক কী করছে এ গ্রেডে অ্যাড করে। সো তারপরে ধরেন 25টা পার মান্থ অর্ডার করে, এদেরকে বি গ্রেডে অ্যাড করছে। যারা 10টা অর্ডার করে তাদেরকে হচ্ছে সি গ্রেডে, যারা 3টা অর্ডার করে প্রতি মাসে তাদেরকে ডি গ্রেড, যারা ধরেন মাসে একটা অর্ডার করে তাদেরকে হয়তো ই গ্রেড, যারা লাস্ট 3-4 মাসে হয়তো একটা অর্ডার করছে তাদেরকে হয়তো এফ গ্রেডে সে নিয়ে রাখছে। এখন ব্যাপারটা হইতেছে
ধরেন বাংলাদেশে আপনি সেল করতে চান কি হতে পারে, কসমেটিক আইটেম ফর এক্সাম্পল, কসমেটিক দিয়ে উদাহরণ দিই, এটা বুঝবেন, অথবা আমি ক্লদিং দিয়ে উদাহরণ দিই। ধরেন আপনি মেয়েদের 3 পিস সেল করেন ফর এক্সাম্পল। সো 3 পিস বাংলাদেশে কেনার জন্য অডিয়েন্স কত আছে? বাংলাদেশের টোটাল অডিয়েন্স আছে হচ্ছে 6 কোটি ফেসবুক ইউজার, মানে 60 মিলিয়ন। তো 60 মিলিয়নের মধ্যে মানে 6 আমি মিলিয়ন না কোটি দিয়ে বুঝাই, 6 কোটি মানুষ ফেসবুক ইউজ করে। তার মধ্যে হচ্ছে মেয়ে মানুষ আছে হচ্ছে 2 কোটি টোটাল, মানে ফেসবুক ইউজার আছে ধরেন 2 কোটি। সো এই 2 কোটি মেয়ে ইউজারের মধ্যে সবাই তো আর মনে করেন স্মার্ট না, বা সবাই তো ফেসবুক থেকে কিনে না। সো এইরকম মানুষের সংখ্যা আছে আপনি ধরেন হয়তো 10 লাখ, মানে 10 লাখ মানুষ আছে যারা অনলাইন থেকে কিনে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ওরাই তো বেশি কিনে, তাই না, টেকনোলজির দিকে বেশি তারা কানেক্টেড। সো এরকম 10 লাখ পটেনশিয়াল অডিয়েন্স আপনার কাছে আছে যারা এই 3 পিসটা কিনতে পারে। সো এই 10 লাখের ভিতরে ধরেন হয়তো 20,000 মানুষ আছে যারা হচ্ছে আপনার 50টা করে কিনে প্রতি মাসে, এরকম 20,000 মানুষ আছে ফর এক্সাম্পল। তারপরে ধরেন আপনার আরও ধরেন 30,000 মানুষ আছে যারা হচ্ছে 25টা করে আইটেম কিনে। তারপরে ধরেন আরও 1 লাখ মানুষ আছে যারা হচ্ছে 10টা করে আইটেম কিনে পার মান্থ। তারপর হচ্ছে ধরেন আপনার হয়তো আরও 3 লাখ মানুষ আছে যারা মাসে 3টা করে আইটেম কিনে। তারপরে একটা করে আইটেম কিনে এমন ধরেন আরও আছে ফর এক্সাম্পল কত 4-5 লাখ আছে। আর বাকি সংখ্যাটা হয়তো 3 মাসে একটা আইটেম কিনে। এই টোটাল হচ্ছে 10 লাখ। সো এখন আপনার অ্যাড আমি যখন 3 পিস সেল করি, এখন আমার অ্যাড যদি কোনো বা কারণে ফেসবুক যদি গ্রেড অডিয়েন্সের কাছে পাঠায়, ওই যে 20,000 মানুষ আছে এদের কাছে পাঠায় এবং আমার প্রোডাক্টটা ভালো হয়, এখন ফেসবুকের অ্যাভারেজ স্পেন্ডিং কত? ফেসবুকের অ্যাভারেজ সিপিএমটা হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন। সিপিএম মিনস হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে 1000 মানুষের কাছে ফেসবুকে যদি আপনি অ্যাড প্লেস করতে চান, মানে আপনার একটা অ্যাড 1000 মানুষের সামনে নিবে, এটার জন্য ফেসবুক মোটামুটি চার্জ করে $1 মতো। এটা ডিপেন্ড করে আপনি কোন টাইপের অডিয়েন্সের কাছে যাচ্ছেন। ফেসবুক আবার ওই যে বললাম না, গ্রেড অডিয়েন্সের দাম বেশি ফেসবুকের কাছে। গ্রেড অডিয়েন্সের কাছে অ্যাড প্লেস করতে গেলে সে সিপিএম বেড়ে যাবে, আবার গ্রেডের কাছে সিপিএম কমে যাবে। সো ভ্যারি করে। সো ধরেন আপনি গ্রেডের অডিয়েন্সের কাছে আপনি গ্রেড তো আপনি তো এটা করতে পারবেন না, সিপিএম এটা ফেসবুক ডিপেন্ড করে আপনি কোন অডিয়েন্সে অ্যাড রান করতেছেন, তারপরে ওই অডিয়েন্সে কত বেশি মানুষ অ্যাড রান করতেছে, এটা নিয়ে পরে আমি একসময় আলোচনা করব। সো ধরেন আপনার সিপিএম $1, মানে 100 টাকা যদি আপনি অ্যাড দেন তাহলে 1000 মানুষের সামনে আপনার একটা প্লেস হবে। খুব সিম্পল। এখন আপনার ওই অ্যাডটা যদি কোনো কারণে এই গ্রেড অডিয়েন্সের কাছে প্লেস হয়, 20,000 মানুষকে অ্যাড দেখাইতে আপনার খরচ হবে কত? $20, $20, মানে 2,000 টাকা। 2,000 টাকা আপনি অর্ডার পাবেন কত যদি প্রোডাক্ট ভালো হয়? আপনি তো 2,000 টাকা অর্ডার পেয়ে যাবেন 20,000 মানুষের মধ্যে, যেহেতু তারা রেগুলার কিনে, একদম ক্রেজি বায়ার, তাহলে তো আপনি এখান থেকে অর্ডার পেয়ে যাওয়ার কথা 500 বা 1,000, 500 বা 1,000 আইটেম পেয়ে যাওয়ার কথা, তাই না? যদি আপনি 1,000 আইটেম পেয়ে যান তাহলে কয় টাকা করে আপনার সেল হলো এক একটা? 2 টাকা করে, মানে 2,000 টাকা খরচ করে 1,000 অর্ডার পাইছেন। বুঝতে পারছেন? সো 2,000 টাকা খরচ করে 2,000 টাকার অ্যাড দিয়ে 1,000 অর্ডার পেয়েছেন। এখন এগুলোর দাম যদি 1,000 টাকা করে হয়, এক একটা প্রোডাক্টের দাম যদি 1,000 টাকা করে হয়, তাইলে আপনার এক একটা সেল করতে খরচ হয়েছে কত? 2 টাকা করে খরচ হয়েছে, তাই না? এরকমই তো নাকি? মেবি 2 টাকা করে খরচ হয়েছে। বা আপনি 2,000 মানে 2,000 টাকার অ্যাড দিয়ে আপনি 1,000 অর্ডার সেল করেন, হ্যাঁ 2 টাকা করে খরচ হয়। সো 2 টাকা করে আপনার খরচ হয়েছে পার অর্ডার। এখন ফেসবুক এটা কখনোই চাবে, বা আপনি এটা বাদ দেন, ইগনোর করেন না, আপনি মনে করেন যে 2 টাকা না, আপনি মনে করেন যে 2,000 টাকার অ্যাড দিয়ে আপনি 200 সেল করছেন, আপনার 10 টাকা করে প্রতিটা সেল হয়েছে। তো 10 টাকা 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল করে ফেলছেন 10 টাকা অ্যাড কস্ট দিয়ে, এটা ফেসবুক জীবনে চাবে? কখনোই চাবে না তো। ফেসবুকের রেশিও কি? মানে আপনি 1,000 টাকার আইটেম সেল করতে গেলে অ্যাটলিস্ট আপনাকে 200 টাকার অ্যাড দিতে হবে। এটা হচ্ছে ফেসবুকের, এটা কমানো যায় বাড়ানো যায়, এটা অ্যাভারেজ হচ্ছে এটা। এখন যারা একটু প্রপারলি স্মার্টলি অ্যাড দিতে পারে না তাদেরটা হয়তো 300 টাকা পড়ে প্রতি 1,000 টাকা প্রোডাক্ট সেল করতে। যারা স্মার্ট তারা হয়তো 40-50 টাকা সেল জেনারেট করে ফেলে। এটার অ্যাভারেজ হচ্ছে 200 টাকা। সো আপনি যদি স্মার্ট স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনি বেনিফিটটা নিতে পারবেন, কারণ ফেসবুক অ্যাভারেজলি ঠিক ওটাই নেবে, ওই 200 টাকায় নেবে। কিন্তু হয়তো আপনার কম্পিটিটরদের থেকে, মানে কম্পিটিটরের খরচ বেশি হবে, আপনি ওটা অ্যাডভান্টেজ নিয়ে নেবেন, আপনি হয়তো কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কমায় ফেলবেন। সো এগুলোই আমরা সামনের ক্লাসগুলোতে দেখাবো কীভাবে আপনার অ্যাড কস্ট আপনি কমাবেন। সো বিষয়টা হইতেছে ফেসবুক এটা কখনোই চাবে না। ফেসবুক যেহেতু এটা চাবে না, তাহলে ফেসবুক করে এটা কি? ফেসবুক বেসিক্যালি যেটা করে, যখন আপনি অ্যাড দেন তখন ওই অ্যাডকে ফেসবুক হচ্ছে লার্নিং মোডে নিয়ে যায়, এবং আপনার ধরেন $5 আপনি অ্যাড দিচ্ছেন, মানে $5 অ্যাড দেওয়া মানে কি দিনে 5,000 মানুষের কাছে আপনার অ্যাড প্লেস করা যাবে। তখন ফেসবুক যেটা করে একটা মানে অডিয়েন্সের একটা মানে মিশ্রণ করে। যেমন ধরেন আপনি যে অডিয়েন্সকে টার্গেট করছেন ওই অডিয়েন্সের সংখ্যা আছে 10 লাখ। এখন 10 লাখ মানুষের সামনে তো ফেসবুক অ্যাড প্লেস করবে না, কারণ আপনি বাজেট দিচ্ছেন মাত্র $5, মানে 5,000 মানুষের সামনে নিতে পারবেন, আর 9,95,000 মানুষ তো আনটাচ থাকবে। তখন ফেসবুক যেটা করে, ফেসবুক ওই গ্রেড থেকে ধরেন নিয়ে যায় হচ্ছে 900 জন মানুষ, মানে 990 জন মানুষ নিয়ে যায় গ্রেড থেকে, বা 900 জন মানুষ নেয় গ্রেড থেকে।
এখান থেকে নেওয়া হচ্ছে 10 জন ই গ্রেড থেকে, ডি গ্রেড থেকে নিয়ে যাওয়া হচ্ছে ধরেন আর একটু কম 5-7 জন, সি গ্রেড থেকে কিছু নেয়, বি গ্রেড থেকে হয়তো 2-1 জন নেয়, এ গ্রেড থেকে হয়তো 1 জন নেয়, নিয়ে সে 1000 জনের একটা মিশ্রণ বানায়। সো এইভাবে সে মানে পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করে 5000 মানুষ বানায়। মানে 5000 বানানোর ক্ষেত্রে ধরেন বিষয়টা এরকম হবে যে এই লাস্টের যেটা আছে এফ গ্রেড থেকে হয়তো নিবে 4500 জন, তারপরে এখান থেকে নেবে হয়তো আরও 200 জন, এখান থেকে নেবে আরও 100 জন, এখান থেকে নেবে 50 জন, এখান থেকে নেবে 20 জন, এখান থেকে নেবে হয়তো 5 জন বা 2 জন। সো এভাবে নিয়ে এসে একটা মিশ্রণ বানাবে। মিশ্রণ বানায় ওদের সামনে আপনার একটা প্লেস হবে। প্লেস হলে কী হবে, আপনি দেখবেন হয়তো 4-5টা সেল হয়েছে। এখন ওই যে 5টা সেল হয়েছে, বেসিক্যালি সেলটা কে করছে? এই সেলটা বেসিক্যালি দেখা যাবে যে এ গ্রেড বি গ্রেডের অডিয়েন্সের থেকে কিনছে, যারা হাই ইন্টেন্ট অডিয়েন্স বেশি কিনে ওরাই কিনছে। আর বাকিরা কেনার কথা না। যদি বাকিরা কিনে, অনেক সময় কিনে ফেলতেও পারে, কিনলে ফেসবুক কী করবে, ওই লোকটাকে ওই যে হাই ইন্টেন্ট অডিয়েন্সে ঢুকাই দিবে। মানে আপনার টাকা দিয়ে ফেসবুক এক্সপেরিমেন্ট করতেছে যে কারা কারা অনলাইনে কিনে। মানে সে যারা কিনে না, নন পটেনশিয়াল বায়ার, ওদের কাছেও অ্যাড প্লেস করে দেখে ওরা কিনে কিনা। যদি কিনে তাহলে তার ডাটাবেস বড় হইতেছে। বড় হইলে ওই যে আমরা মানে অ্যাডভার্টাইজাররা ফেসবুককে পছন্দ করা শুরু করছে, কারণ ফেসবুকের কাছে এইসব ডেটা আছে। ফেসবুকের কাছে যেহেতু বেশি ডেটা আছে, তার মানে সব বিজনেস ওনার ফেসবুক দিয়ে অ্যাড দেয়, ফেসবুকের লাভ হয়। সো বেসিক্যালি ব্যাপারটা এইভাবে কাজ করে। এখন আপনার অ্যাড ইনিশিয়াল পর্যায়ে আপনারা যখন রান করেন তখন তো এফ গ্রেডে যায় পড়ে। ধরেন আপনারা তো বুস্ট মেসেজ দিয়েই করেন, যখন বুস্ট মেসেজ মারেন তখন দেখেন যে এফ গ্রেডে যায় পড়ছে, দেখেন যে খালি মনে করে যে মেসেজ আর সেল নাই। সো এই জিনিসগুলোর জন্য দেখা যায় আপনারা সেল পাচ্ছেন না। আবার কারো অ্যাড হয়তো অপটিমাইজ করে, ও হয়তো এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা এখানেই কাজ করে, কেউ তো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তার অ্যাড হয়তো এমনভাবে সে প্লেস করে যাতে বি গ্রেডের অডিয়েন্স অনেক বেশি আসে এবং ওখান থেকে অর্ডার বেশি হয়, যার কারণে তার সেল হয়তো 50 টাকায় একটা সেল জেনারেট হয়। সো স্ট্র্যাটেজিটা মূলত এই জায়গায়। ফেসবুক বেসিক্যালি এই ওয়েতে কাজ করে। এখানে আরও অনেক পার্ট আছে যেটা আমি আলোচনা করে শেষ করা যাবে না। অলরেডি 11টা বেজে গেছে, প্রায় আমরা 1 ঘন্টা 50 মিনিট কথা বলে ফেলছি। আমি হয়তো আরও একটু কথা বলতে পারবো, কিন্তু অডিয়েন্সের এটা মনোযোগ ধরে রাখতে পারবে না। সো এই জন্য আমি এটা আর বাড়াবো না। এখানে আরেকটা কথা বলে জাস্ট আমি শেষ করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। দেখেন, ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। আপনি যদি ব্যাপারটা এরকম করেন যে যারা কাজ করেন আপনারা জানেন যে আপনারা যখন মেসেজের অ্যাড দেন, যারা বিজনেস করতেছেন তারা জানেন, আপনারা একটু জানায়েন গ্রুপে আজকে পোস্ট করে, তাহলে আমি বুঝতে পারবো এই সমস্যার কারা ফেস করেন। ফেসবুকে যদি আপনারা সেন্ড মেসেজের অ্যাড দেন, দেখবেন মেসেজে বন্যা বসে গেছে, আপনি 1000 মেসেজ পাবেন কিন্তু অর্ডার পাবেন না ওখান থেকে 5টা বা 10টা। এই ব্যাপারটা কিন্তু প্রচুর ঘটে অনেকের সাথে, যেহেতু আমার একটা এজেন্সি চালাই আমি এটা জানি। সো আপনারা হয়তো ভিডিও ভিউজের অ্যাড দেন, খালি দেখবেন যে ভিডিও ভিউজই হইতেছে বাট কোনো কাজ হইতেছে না। আপনি হয়তো পোস্ট এঙ্গেজমেন্টে অ্যাড দেন, খালি লাইক বাট কোনো কাজ হইতেছে না। ব্যাপারটা কিন্তু এমন ঘটে। আপনি যা চাবেন ফেসবুক তাই দিতে পারবে, কারণ ফেসবুক ওই ওয়েতে তার অডিয়েন্সকে সেগমেন্টাইজ করে রাখছে। সো এটা ফেসবুকের পক্ষে পসিবল। সো এটা একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন। সো আপনাকে অবশ্যই অ্যাড দিতে হবে সেলসে, যদি আপনি সেলস চান। এবং সেলস এড দিতে গেলে আরও অনেক স্ট্র্যাটেজি আছে, শুধু সেলস এড দিলেই হবে না। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এবং নেক্সট ক্লাসে আমরা যে এই যে লাস্ট 30 মিনিটে লাস্ট পার্টে আমরা যে থিওরিটা বললাম ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে, এই পুরা প্রসেসটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। তখন এই বিষয়টা একদম ডিপলি আপনারা বুঝতে পারবেন যে না, ফাহমিদ ভাই যেগুলো বলছে এগুলো তো প্র্যাকটিক্যালি দেখি হচ্ছে। সো তখন আপনারা বুঝতে পারবেন না। যদি কেউ এখন এক্সপেরিমেন্ট করতে চান, এখনই অ্যাড রান করে দেন, নিজে অ্যাড রান করে ট্রাই করেন, বিভিন্ন অবজেক্টিভে অ্যাড রান করেন, তাহলে দেখবেন ঘটনাটা কি ঘটে। তো আমি মনে করি অ্যাড রান করার দরকার নেই, শুধু টাকা খরচ করে কি দরকার। আমি নিজে এটা করে দেখাবো যাতে এখানে আপনারা যারা দেখতেছেন আমাদের ভিডিও সবার যেন এই মিস্টেকটা না হয়, আপনারা যেন এই মিস্টেকটা না করেন। সো এই তো এই ভিডিও এই পর্যন্তই ছিল, আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমি জাস্ট একটা মিনিট। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবারে হবে, সম্ভবত এটা 5 তারিখে মেবি আমার ধারণা। সো আপনারা চলে আসবেন। আমরা এখন মেসেজ থ্রো করতেছি না, সো এত মানুষকে মেসেজ পাঠানো যায় না। সো আপনারা নিজেরা চলে আসেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু কাইন্ডলি ইউটিউব থেকে দেখে নিন, তাতে করে অনেকের সুবিধা হবে। আর গিভওয়ে শেষ, বাট নলেজ শেয়ার করতে তো সমস্যা নেই। ভিডিওগুলো শেয়ার করেন, লাইভগুলো শেয়ার করেন, শেয়ার করলে মানুষেরা দেখতে পারবে। এই তো ইনশাল্লাহ দেখা হচ্ছে সোমবার রাত 9টায়। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা হয়তো আরও প্র্যাকটিক্যাল টপিক দেখাবো। এখনও তো আমরা থিওরিতে আছি, এখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালে যাওয়া শুরু করবো। সো প্র্যাকটিক্যাল দেখলে আরও এনজয় করবেন। সো এই তো, আল্লাহ হাফেজ।